জেন ওডি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের উপন্যাস হুমায়ুন আহমেদের লেখা আজ হিমুর বিয়ে। আমাদের গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বরাবরের মতোই একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা কিংবা মন্দ লাগা লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। শুরু করা যাক আমাদের আজকের উপন্যাস আজ হিমুর বিয়ে। মাজেদা খালাকে আপনাদের মনে আছে তো? কঠিন মহিলা। ইংরেজিতে এই ধরনের মহিলাদের বলে হার্ড নাট, কঠিন বাদাম। কঠিন বাদাম জাতীয় মানুষদের মাথায় ঢুকে গেলে বের হয় না, মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। মাজেদা খালার মাথায় এখন বিবাহ ঘুরপাক খাচ্ছে। তিনি আমাকে বিয়ে দেওয়ার মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন। ভোরবেলাতেই টেলিফোন, তার উত্তেজিত গলা, হ্যালো, কে? হিমু, হিমু শোন, আজ তোর বিয়ে। আমি আনন্দে খাবি খাওয়ার মতো করে বললাম, কখন বিয়ে? রাত 9টার মধ্যে মগবাজারের কাজী সাহেব চলে আসবেন। লেখালেখিতে 5-10 মিনিট যাবে, রাত 10টার মধ্যেই কর্মসমাধান ইনশাল্লাহ। আমি কখন আসব? তুই অবশ্যই 8টার আগে চলে আসবি। বাসায় এসে হট ওয়াটার শাওয়ার নিবি, পাজামা পাঞ্জাবি আমি আনিয়ে রাখবো। মেয়ে আসবে কখন? মেয়ে আসবে কখন মানে? মেয়ে তো এসেই আছে। আমার শোবার ঘরে তালাবদ্ধ করা আছে, যথাসময়ে তালা খুলে বের করা হবে। একটু থমকে যেতে হলো। বিয়ের কনেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে কেন বোঝা যাচ্ছে না। মাজেদা খালা কোনো একটা প্রকল্প হাতে নেবেন আর তাতে রহস্য থাকবে না, তা হয় না। রহস্য অবশ্যই আছে। আমি বললাম, ঠিক সময় কবুল বলবে তো? আরে বলবে না মানে? থাপড়ায় দাঁত ফেলে দেবো না, বদমেয়ে, আমাকে চেনে না। সে বুনো ওল আর আমি ঘেঁতুল। ঘেঁতুলটা আবার কি? ঘেঁতুল হলো বাঘা তেঁতুলের মা। তা মেয়ের নাম কি? নাম রেনু। রেনুকে পেয়েছো কোথায়? সে এক বিরাট ইতিহাস। এই মেয়ে ড্রাগ অ্যাডিক্ট এক ছোকরার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তাকে বিয়ে করবার জন্য বাড়ি থেকে পালিয়েছিল। কমলাপুর রেল স্টেশনে ধরা পড়েছে। আমি তালাবদ্ধ করে রেখেছি। এখন সেই মেয়ে দরজায় মাথা ঠুকছে। শব্দ শুনতে পাচ্ছিস না? কাঠ ঠোকরা পাখি গাছে ঠোকর দিলে যেমন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। আমি বললাম, পাত্রী তো খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না। মেয়েটাকে বদ ড্রাগ অ্যাডিক্টের হাত থেকে বাঁচানোর জন্যই তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা, বুঝেছিস? বুঝেছি। রেনুর সঙ্গে কথা বলবি? কিভাবে কথা বলবো? তুমি না বললে মেয়ে দেয়ালে মাথা ঠোকাঠুকি করছে? মাজেদা খালা বললেন, আধ ঘন্টার মধ্যে তোর সঙ্গে কথা বলিয়ে দেবো, স্ট্যান্ড বাই থাক। আমি স্ট্যান্ড বাই। মাজেদা খালা 20 মিনিটের মাথায় ব্যবস্থা করে ফেললেন। কিশোরী টাইপ গলায় একটি মেয়ে বলল, এই তুই কে? আমি বললাম, আমার নাম হিমু। ও আচ্ছা, তুই আমাকে বিয়ে করবি? আমি বললাম, মাজেদা খালা চেপে ধরলে করব। আমি আবার খালার অনুরোধ ফেলতে পারি না। রেনু বলল, আমি তোর চোখ গেলে দেব। বাসর রাতে গেলে দিবে না 1-2 দিন পরে গালবে? আমার সঙ্গে ফাজলামি করিস শালা? মেয়েদের মুখে শালাগাল সচরাচর শোনা যায় না। আমি মোহিত হয়ে গেলাম এবং কিছুক্ষণের জন্য চুপ মেরে গেলাম। রেনু বলল, এই শালা, কথা বলছিস না কেন? আমি গলার স্বর যথাসম্ভব মধুর করে বললাম, এমন রেগে যাচ্ছ কেন রেনু সোনা? এসো, স্বাভাবিকভাবে কিছুক্ষণ কথা বলি। তোমার পছন্দের রং কি? তোমার রাশি কি? রেনু বলল, শালা তুই একবার আয় আমার সামনে, কামড় দিয়ে তোর কান যদি আমি ছিঁড়ে না আনি তাহলে আমার নাম রেনু না, আমার নাম কেনু, শালার বাচ্চা শালা। রেনু, তুমি সম্পর্কে গণ্ডগোল করে ফেলছো। শালার বাচ্চা শালা হবে না, ভাতিজা হবে। তুমি বলতে পারো শালার বাচ্চা ভাতিজা। চুপ! রেনু, ধমকাধমকি করছো কেন? মিষ্টি করে কথা বলো। স্বামী স্ত্রী ঝগড়া হবে বিয়ের পর, বিয়ের আগে না। এইটুকু কথার পর বিকট শব্দ করে মোবাইল অফ হয়ে গেল। আমার ধারণা রেনু মেঝেতে ছুঁড়ে ফেলেছে। টেলিফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবার কথা। তা হলো না, নিশ্চয়ই দামি যন্ত্র। কারণ কিছুক্ষণের মধ্যেই একই মোবাইল থেকে খালা টেলিফোন করলেন। তাঁর গলা খুশি খুশি, আনন্দ ঝরে ঝরে পড়ছে। হিমু, মেয়েটার তেজ দেখেছিস? বাঙালি মেয়ে হলে এত তেজ হতো না, হাফ বাংলা বলেই তেজ বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, হাফ বাংলা মানে? বাবা আমেরিকান, মা বাঙালি। তা তোমার সঙ্গে পরিচয় কিভাবে? রেনুর বাবার সঙ্গে তোর খালু সাহেবের পরিচয়। রেনুর বাবা মা তোর খালুকে খুব মানে। তুমি যে আমার সঙ্গে রেনুর বিয়ের ব্যবস্থা করছো, এটা কি খালু সাহেব জানেন? পাত্র হিসেবে আমি খালু সাহেবের পছন্দের মধ্যে পড়ি না। উনি রাজি হবেন বলে তো মনে হয় না। তোর খালুকে আমি রাজি করাবো, তাকে রাজি করানো কোনো ব্যাপার না। তুই রাজি কিনা বল। খালা, আমি 4 পায়ে খাড়া।
4 পায়ে খাড়া মানে কি? মানুষের পা তো দুটো। আমি হামাগুড়ি দিয়ে খাড়া। হিমু শোন, আমার সঙ্গে হাঙ্কি পাঙ্কি কথা বলবি না। তোর হাঙ্কি পাঙ্কি কথা আমি বছরের পর বছর শুনেছি। এইসব কথায় আমার কিছু হয় না। তুই তোর মোবাইলটা সারাক্ষণ সঙ্গে রাখ, চার্জ যেন থাকে। আজ দিনের মধ্যে তোর সঙ্গে অনেকবার কথা হবে। আমি এখন রাখলাম। প্রিয় পাঠক, যে মোবাইলে আমরা কথা বলছি সেটা আমার না। যোগাযোগের যন্ত্র পকেটে নিয়ে হিমুরা ঘোরে না। হিমুরা বিশ্বাস করে যোগাযোগ যখন হবে আপনাতেই হবে, যন্ত্র লাগবে না। বর্তমানে যে যন্ত্র আমি হাতে ঘুরে বেড়াচ্ছি সেটা পেয়েছি মাজেদা খালার কাছ থেকে। তার সংসারে যখনই কোনো নতুন জটিলতা তৈরি হয় তখনই তিনি একটা মোবাইল টেলিফোন সেট আমার জন্য বরাদ্দ করেন। জটিলতা কেটে গেলে যন্ত্র ফেরত। তার সাম্প্রতিক জটিলতা রেণু বিষয়ক। জটিলতা চলাকালীন সময়ের জন্য আমি যোগাযোগ যন্ত্রের বরাদ্দ পেয়েছি এবং লক্ষ্মী ছেলের মতো যন্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছি। যখন তখন এই যন্ত্র বেজে উঠছে। কত কায়দায় রিংটোনই না আছে। আমারটায় বিড়ালের ডাকের মিউ মিউ শব্দ হয়। এই শব্দে আমি এখনও অভ্যস্ত হইনি। রিংটোন বেজে উঠলেই আশেপাশে বিড়াল খুঁজি। মিউ 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 ম্যাও। হ্যালো, মাজেদা খালা, তুই কোথায়? একটু আগে যেখানে ছিলাম সেখানেই আছি। আরে একটু আগে কোথায় ছিলি? আমার মেসে বিছানায় আধ শোয়া অবস্থায় আছি, চায়ের জন্য অপেক্ষা করছি। বিসমিল্লা রেস্টুরেন্ট থেকে কোকের বোতলে করে চা নিয়ে আসে। এখনও কেন আসছে না বুঝতে পারছি না। যে ছোকরা চা নিয়ে আসে তার নাম বাদল। সে মনে হয় ক্যাশ বাক্স ভেঙে পালিয়েছে। ছোকরা মহাচোর। এত কথা বলছিস কেন? ভ্যাড় ভ্যাড় করেই যাচ্ছিস। একটা জরুরি কথা বলার জন্য টেলিফোন করলাম, তুই শুরু করলি রাজ্যের কথা। আচ্ছা আচ্ছা, জরুরি কথাটা কি? তুই এক্ষুনি চলে আয়, একটা সিএনজি নিয়ে চলে আয়। সিএনজি নিয়ে কীভাবে আসবো? ভাড়া লাগবে না? একটা ট্যাক্সির ভাড়া দেওয়ার টাকাও তোর কাছে নেই? না, টেপ মারা একটা 10 টাকার নোট ছাড়া কিছুই নেই। সে টেপ মারা বস্তু আবার কেউ নিতে চাচ্ছে না। টেপ মারা টাকা মানে? আরে ছেঁড়া টাকায় স্কচ টেপ দিয়ে জোড়া লাগানো, কেউ নিতে চায় না। ফকিরকে ভিক্ষা দিলে ফকির বলে বাবা এটা বদলায় দেন। খালা তুমি কি জানো স্কচ টেপ বানা 10 টাকা ফকিরকে দিলে বেহেস্তে তুমি এর 70 গুণ পাবে, 700 টাকা। সবই কিন্তু স্কচ টেপ মারা টাকা। তুই অকারণে কথা বলে যাচ্ছিস, ব্যাপারটা কি? যে ছেলে রাত 9টায় বিয়ে করবে সে কি স্বাভাবিক আচরণ করবে? সে সময় কাটাবে ঘোরের মধ্যে, বেশি কথা বলবে, বেশি হাসবে। আরে তুই এক্ষুনি ট্যাক্সিতে ওঠ, এক্ষুনি, 1 সেকেন্ড দেরি করবি না। বিরাট সমস্যা হয়ে গেছে। কী সমস্যা? হারামজাদাটা বাসার সামনে ফুটপাতে পা ছড়িয়ে বসে আছে, মনে হয় কোকেন টোকেন খাচ্ছে। রেনুর প্রেমিকের কথা বলছো? হ্যাঁ। আর রেনু বলছে তাকে যদি ছেলেটার সঙ্গে কথা বলতে না দেয়া হয় তাহলে ব্লেড দিয়ে বাম হাতের রক কেটে সুইসাইড করবে। খালা, আমি কি ব্লেড কিনে নিয়ে আসবো? ব্লেড কিনে আনবি কী জন্যে? তুই হারামজাদা ছেলের সঙ্গে কথা বলবি, ওই বদকে এখান থেকে সরাবি, বকর বকর বন্ধ করে চলে আয়। ওই হারামজাদাটার চেহারা কেমন? 3 তলা থেকে চেহারা কিভাবে দেখব? তবে বেঁটে থলথলে মোটা, হনুমানের মতো দেখতে। খালা, তুমি কোনো চিন্তা করবে না, আমি এক্ষুনি 1 হালি কলা নিয়ে চলে আসব। কলার লোভ দেখিয়ে হনুমান আউট করে নিয়ে যাব। আমি কলা নিয়ে রিক্সায় উঠব, হনুমানটাও লাফ দিয়ে উঠবে। তারপর দ্রুত রিক্সা চালিয়ে পগার পার। খালার ফ্ল্যাট বাড়ির সামনে পা ছড়িয়ে হনুমান টাইপ কাউকে বসে থাকতে দেখা গেল না। এক চটপটিওয়ালা চাক্কাওয়ালা দোকান নিয়ে বসে আছে, তার হাতে ঘণ্টি। সে মাঝে মাঝে ঘণ্টি বাজাচ্ছে। চানাচুরওয়ালারা ঘণ্টি বাজায়, এই প্রথম চটপটিওয়ালাকে ঘণ্টি বাজাতে দেখলাম। মোবাইল ফোন বের করে তার ছবি তুলে ফেললাম। মাজেদা খালার এই যন্ত্র অতি উচ্চ শ্রেণীর, একের ভেতর অনেক। ছবি তোলা যায়, কথাবার্তা রেকর্ড করা যায়, ইমেইল পাঠানো যায়। লাইলি মজনুর আমলে এই যন্ত্র থাকলে তাদের এত কষ্ট করতে হতো না। বর্তমানকালে প্রেমিক প্রেমিকারা বিরাট ভাগ্য নিয়ে এসেছে। মোবাইল কোম্পানিগুলো প্রেমের ইজারা নিয়ে নিয়েছে। প্রেমিক প্রেমিকারা যাতে রাতভর কথা বলতে পারে তার জন্য কত ব্যবস্থা। কল রেট অতি সামান্য, বিশেষ বিশেষ রাতে আবার ফ্রি। মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর একটাই মটো, বাঙালি জাতি প্রেম করো প্রেম, হে বাঙালি প্রেমে ধরো হাত মমো। কলিং বেলে চাপ ঠিক মতো পড়ার আগেই খালা দরজা খুলে হাসি মুখে বললেন, হারামিটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তোর খালু সাহেবকে টেলিফোন করেছিলাম, তার এক বন্ধু আছে পুলিশ কমিশনার সাউথ, তাকে বলা মাত্র 1 গাড়ি পুলিশ চলে এসেছে। হনুমানটাকে মারতে মারতে গাড়িতে নিয়ে তুলেছে। 10 মিনিট আগে এলে দৃশ্যটা দেখতে পেতে। মজাদার দৃশ্য, আর অবশ্যই মজাদার। হনুমানটা চেঁচাচ্ছে, পুলিশের হাতে পায়ে ধরছে, পুলিশ পিটাচ্ছে, পাবলিক হাততালি দিচ্ছে। রেনু কি দৃশ্যটা দেখেছে? হ্যাঁ দেখেছে। দুজন তো একসঙ্গেই বারান্দায় এসেছি। দৃশ্যটা দেখার পর তার রিয়াকশন কি? মেয়ে শক্ত আছে, কোনো রিয়াকশন দেখায়নি। সে এখন কোথায়? গেস্ট রুমে বসে আছে। তুমি না বললে তালাবদ্ধ করে রেখেছো? তালাবদ্ধই ছিল, কিছুক্ষণ আগে তালা খুলে দিয়েছি। সে বলেছে পালিয়ে যাবে না।
এই মেয়ের কথার উপর ভরসা করা যায়। তুই মেয়েটার সঙ্গে কথা বলতে চাইলে কথা বল, দেখ মেয়ে পছন্দ হয় কি না। খালা একটা কথা, বিয়ের পর মেয়েটাকে আমি খাওয়াবো কি? লোকজনের পকেটে থাকে গড়ের মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যান, আর আমার তো পকেটই নেই। মাঠ তো অনেক পরের ব্যাপার। তোর ওই মেয়েকে খাওয়াতে হবে না, ওই মেয়ে তোকে খাওয়াবে। মেয়ের নামে বনানী এবং বাড়িধারায় 3টা ফ্ল্যাট আছে, একটাতে তোরা 2জন থাকবি, বাকি 2টা ভাড়া দিবি। বউয়ের পয়সায় তুই মনের আনন্দে হাঁটাহাঁটি করবি। দেশে হাঁটাহাঁটি করতে ভালো না লাগলে বিদেশে হাঁটাহাঁটি করবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক। ওই মেয়ে কি আমার সঙ্গে হাঁটবে, নাকি বিয়ের পরও আমাকে একাই হাঁটতে হবে? সেটা রেনু জানে, তাকে জিজ্ঞেস কর। মারবে না তো? মারলে মার খাবি। শুধু পুরুষরাই বউ পিটিয়ে যাবে কেন, বউরাও স্বামী পেটাবে। আমি গেস্ট রুমের দিকে গেলাম। গেস্ট রুমের দরজা খোলা। স্কার্ট পরা তরুণী বসে আছে। তরুণীর মুখ দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে। সে পা দোলাচ্ছে। পা দোলানো থেকে একজন মানুষের মনের অবস্থা বলা কি সম্ভব? মন শান্ত মানুষ যে ভঙ্গিতে পা দোলায়, অশান্ত মানুষ কি সে একইভাবে দোলায়? এই বিষয়ে কোনো গবেষণা কি হয়েছে? ডেমোগ্রাফি, মানব মনের গতি প্রকৃতি এবং পদসঞ্চালন। আমি ঘরে উঁকি দিলাম। যথাসম্ভব বিনীত গলায় বললাম, ওহে। রেনু চমকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। স্তম্ভিত শব্দের অর্থ স্তম্ভের মতো। কেউ যখন কোনো বিশেষ দৃশ্য দেখে স্তম্ভের মতো নরণচরণ বন্ধ করে দেয়, তাকেই বলা হয় স্তম্ভিত। স্তম্ভিত না বলে আমরা খাম্বিতও বলতে পারি। খাম্বিত মানে খাম্বার মতো হয়ে যাওয়া। আমার খাম্বিত হওয়ার প্রধান কারণ মেয়েটির রূপ। রবীন্দ্রনাথ ঠিক এই ধরনের কোনো একটা মেয়েকে লিখেছিলেন, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। প্রাচীন কবি সাহিত্যিকরা হাস্যকর ভঙ্গিতে মেয়েদের রূপ বর্ণনা করেছেন। কমলার কোয়ার মতো ঠোঁট, ইঁদুরের দাঁতের মতো দাঁত, বাঁশের কঞ্চির মতো নাক, মতো করে সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না। সব সৌন্দর্যে ব্যাখ্যাতীত কিছু ব্যাপার থাকে। রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝেছিলেন বলেই ব্যাখ্যায় না গিয়ে বলেছেন, বাজিল বুকে সুখের মতো ব্যথা। রেনু শান্ত গলায় বলল, আপনি কে? এই মেয়েই টেলিফোনে আমাকে শালার বাচ্চা শালা বলেছে, এটা বিশ্বাস করা শক্ত। মিষ্টি কিশোরী কণ্ঠ। আমি বললাম, আমার নাম হিমু। মেয়ে চমকালো না, সহজ ভঙ্গিতে তাকিয়ে রইল। সকালবেলায় এই মেয়ে তুই তুই করে গালাগালি করেছে। দ্রুত এই পরিবর্তন কি করে হলো? এই জন্যই কি কবি বলেছেন, দেবানা জানন্তি কুত্রাপি মনুষ্যা? এখানে কি চান? আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। রেনু বলল, আমি কি আপনাকে কিছু আনতে বলেছি? আমি বললাম, তুমি বলনি, তবে আমি মাঝে দেখালার কাছে শুনলাম ব্লেডের অভাবে তুমি হাতের রক কাটতে পারছো না। আমি ব্লেড নিয়ে এসেছি, 2 কোম্পানির ব্লেড এনেছি। তোমার যেটা পছন্দ সেটাই রাখো। আমি ব্লেড এগিয়ে দিলাম। মেয়েটির যথেষ্ট পরিমাণে বিস্মিত হবার কথা। তা না হয়ে সে স্বাভাবিক গলায় বলল, উইল ইউ প্লিজ সিট ডাউন? মেয়েটির সামনের বেতের চেয়ারে বসলাম। এখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে। তার পা দোলানো বন্ধ। আমাদের মধ্যে কিছু কথাবার্তা হলো। সে প্রতিটি কথাই বলল ইংরেজিতে। আমি তার বঙ্গানুবাদ দিয়ে দিলাম। তুমি কি সেই ব্যক্তি যে আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। অবাক হবার কিছুই নেই। বামুনরাই চাঁদ ধরতে চায়, লম্বা মানুষেরা চায় না। রেনু বলল, বামুন এবং লম্বা কেউ কিন্তু চাঁদ ধরতে পারে না। আমি বললাম, সেটা চাঁদের জন্য দুঃখের ব্যাপার। সে ধরা দিতে চায় অথচ কেউ ধরতে পারে না। রেনু বলল, চাঁদ কখনো ধরা দিতে চায় না। ধরা দিতে চাইলে সে নিজেই নিচে নেমে আসতো। সে তা কখনো করে না। তুমি তো করেছো। এক ড্রাগ এডিক্টকে বিয়ে করার জন্য নেমে এসেছো। আমি কাকে বিয়ে করতে চাই সেটা আমার ব্যাপার। সোসাইটির এখানে কোনো দায়িত্ব নেই। সোসাইটির দায়িত্ব অবশ্যই আছে। তুমি যদি HIV পজিটিভ কাউকে বিয়ে করতে চাও, সোসাইটির উচিত সে বিয়ে আটকানো। কেন আটকাবে? আটকাবে কারণ সোসাইটি নিজেকে প্রোটেক্ট করতে চাইবে। সে কখনো চাইবে না HIV পজিটিভের সংখ্যা বাড়তে থাকুক। আমি তোমার সঙ্গে তর্কে যাচ্ছি না, তোমার জানার জন্য বলছি। আমি ভালো তর্ক জানি। আমার মনে হয় না তুমি ভালো তর্ক জানো। যারা তর্ক জানে তারা গালাগালি জানে না। তার্কিকদের গালাগালি প্রয়োজন হয় না বলেই তারা জানে না। তর্ক ক্ষমতা শূন্য মানুষরাই গালাগালি করে জিততে চেষ্টা করে। তুমি কি দয়া করে আমার ঘর থেকে বের হবে? তুমি একজন শালার বাচ্চা। শালার বাচ্চা কিন্তু গালি না, ডগ গালি। ডগের বাচ্চা পাপি গালি না, আদরের ডাক। তর্ক বন্ধ করো এবং বিদেয় হও। আমি 1 থেকে 3 গোনার মধ্যে, নয়তো কামড় দিয়ে আমি তোমার কান খেয়ে ফেলবো। আমি দাঁড়াতে বললাম, তোমার প্রেমিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমার দেখা হবে। তুমি কি আমার মাধ্যমে তাকে কোনো ইনফরমেশন পাঠাতে চাও? এই সুযোগ বিয়ের পরে পাবে না। বিয়ের পর আমার সামনে হনুমানটার নামও নিতে পারবে না। স্বামীরা খুব জেলাস হয়। ভালো কথা, হনুমানটার নাম কি? হনুমান মানে? হনুমান কি? তোমার প্রেমিকের কথা বলছি। শুনেছি সে দেখতে হনুমানের মতো। তার পছন্দের খাবারও নাকি কলা। 1, 2,
3 বলার আগেই আমি বের হয়ে এলাম। এই মেয়ে কামড় দিয়ে কান ছেড়ে ফেলতে পারে, একে বিশ্বাস নেই। মাজেদা খালা আমার অপেক্ষায় ড্রেসিং রুমে বসেছিলেন, তার চোখে মুখে প্রবল কৌতূহল। আমি তার কাছে আসার আগেই তিনি গলা নামিয়ে ফিসফিস করে বললেন, এই বউ কেমন দেখলি? আমি বললাম, কে বলে শারদ শশী সে মুখের তুলা, পদনখে পড়ে আছে তার কতগুলা। খালা ভ্রু কুচকে বললেন, তার মানে? আমি ব্যাখ্যায় গেলাম, প্রাচীন কবি ভারতচন্দ্র প্রেমিকার রূপ বর্ণনা এইভাবে করেছেন। তিনি বলেছেন, কোন মূর্খ বলছে মেয়েটির শরৎকালের চন্দ্রের মতো সুন্দর? এরকম কিছু চন্দ্র তো তার পায়ের নখের কাছেই দাঁড়াতে পারে না। খালা আনন্দিত মুখে বললেন, মেয়েটা আসলেই অতিরিক্ত সুন্দর। এমন রূপবতী একটা মেয়ে হাতছাড়া করা ক্রাইম। আমার এমনই কপাল, বিয়ের কোনো পাত্র হাতে নেই, বাধ্য হয়ে তোর সঙ্গে বিয়ে দিচ্ছি। আমাকে একটা থ্যাঙ্কস দে। থ্যাংক ইউ। আচ্ছা খালা, আমি কি শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করব? শ্বশুর কোথায় পাবি? তোর শ্বশুর আমেরিকায়, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। শাশুড়ি অবশ্যই ঢাকায় আছে, সেও মরো ভয়াবহ অ্যাজমা, এখন অ্যাপোলো হাসপাতালের কেবিনে আছে। ওনার নাম ঠিকানা দাও, দেখা করে আসি, কদমবুসি করে দোয়া নিয়ে আসি। সত্যি যাবি? অবশ্যই যাব, আমি আদর্শ জামাই। তার সঙ্গে উল্টাপাল্টা কথা বলবি না কিন্তু, ঠাট্টা মশকরাও করবি না। খালা তুমি নিশ্চিত থাকো, রেনুর মা তার মেয়ের জামাই পছন্দ করবেন। কাগজ কলম আন, ঠিকানা লিখে দিচ্ছি। আমি কাগজ কলম আনতে গিয়ে গেস্ট রুমে আরেকবার উঁকি দিলাম। রেনু ঠিক আগের জায়গায় বসে আছে, তার সামনে আমার নিয়ে আসা 2টো ব্লেড, তার মুখে বিচিত্র হাসির আভাস। রবীন্দ্রনাথের ভাষায়, কাহারও হাসি ছুরির মতো কাটে, কাহারও হাসি অশ্রু জলের মতো। মেয়েটির হাসি অবশ্যই অশ্রু জলের মতো। রেনুর আমাকে দেখতে পাওয়ার কথা না, তারপরও দেখে ফেলল। কঠিন গলায় বলল, তুই আবার এসেছিস? আমি বিনীত ভঙ্গিতে বললাম, একটা বিশেষ কাজে এসেছি। 2টা ব্লেড তো তোমার লাগবে না, একটা ব্লেডই কাজ হবে, অন্যটা আমাকে দিয়ে দাও। আমি তোমার প্রেমিককে দিয়ে আসব। একটা ব্লেড দিয়ে তুমি রক কাটবে, অন্যটা দিয়ে সে। সময় ঠিক করা থাকবে, একই সময় রক কর্তন অনুষ্ঠান। রেনু ইংরেজিতে বলল, তুমি সার্কাসের একটা ক্লাউন ছাড়া আর কিছুই না। আমি ক্লাউন পছন্দ করি না। ক্লাউন কিন্তু সবাই পছন্দ করে, হুতুম প্যাঁচা কেউ পছন্দ করে না। তোর কাছে সিগারেট আছে? না। আমাকে 1 প্যাকেট সিগারেট আর একটা লাইটার এনে দিতে পারবেন? অবশ্যই পারবো। তুমি কিন্তু তুই আপনি তুমির মধ্যে ভজগট পাকিয়ে ফেলছো। একটা সেটেলমেন্টে আসো। তুমি আপনির মধ্যে যে কোনো একটা বেছে নাও। গেট লস্ট। সিগারেটের কোন ব্র্যান্ড কিনবো? এনি ব্র্যান্ড উইল ডু। টাকা দাও। 1 প্যাকেট সিগারেট কেনার টাকাও কি তোমার কাছে নেই? জি না। এই অবস্থায় বিয়ে করতে চাচ্ছ? বিয়ে করতে টাকা লাগবে না, বিয়ের খরচ মাজেদা খালা দেবেন। গেট লস্ট। সিগারেট আনতে হবে না? না। বাকিতে কিনে এনে দেই, টাকা পরে দিও। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে বিদায় হবে। আমি বের হয়ে এলাম। খালা রেনুর মা কোন হাসপাতালে আছেন, কেবিন নাম্বার কত তা লিখে দিলেন। সেই সঙ্গে চামড়ায় বাঁধানো একটা খাতা ধরিয়ে দিলেন। রেনুর ডায়েরি তিনি চুরি করেছেন, নিজের কাছে রাখতে ভরসা পাচ্ছেন না। খালা গলা নামিয়ে বললেন, ডায়েরিতে অনেক খোলামেলা কথা লেখা, তুই কিন্তু পড়বি না, তোর মন খারাপ হবে। মন খারাপ মন ভালোর কোনো সিস্টেম আমার মধ্যে নেই। স্বামী হিসেবে স্ত্রীর ডায়েরি পড়া আমার কর্তব্য। অতীত জানতে হবে না, মেয়েটাকে টাইটে রাখতে হবে। তুলসীদাস বলেছেন, ঢোল এবং স্ত্রী এই 2 শ্রেণীকে সবসময় মারের উপরে রাখতে হবে। খালা বললেন, তুলসীদাসটাকে? আমি বললাম, কবি, তুমি চিনবে না। ভালো কথা, তুমি বিয়ের খরচ হিসেবে কিছু টাকা দাও, হাত খালি। খালা একটা 500 টাকার নোট দিলেন। আমি খাতা এবং 500 টাকার নোট বগল দাবা করে বের হয়ে এলাম। 1 প্যাকেট সিগারেট এবং একটা লাইটার কিনে আবার ফিরে গেলাম। স্ত্রীর নেশার বস্তু স্বামী জোগাড় করে না দিলে কে দেবে? রেনু ঠিক আগের জায়গাতেই আছে, একই ভঙ্গিতে পা দোলাচ্ছে। আমি তার পাশেই সিগারেটের প্যাকেট এবং লাইটার রাখলাম। সে সঙ্গে সঙ্গে সিগারেট ধরাতে ধরাতে বলল, থ্যাংক ইউ। আমি বললাম, তোমাকে কি একটা হাসির গল্প বলবো? তোমার সেন্স অফ হিউমার কেমন আমার তা জানা দরকার। আমার সেন্স অফ হিউমার দিয়ে তোমার প্রয়োজন কি? বিয়ের পর আমি হাসির গল্প করবো আর তুমি মুখ ভোঁতা করে থাকবে, এটা ঠিক না। রেনু তাকালো আমার দিকে, তবে আমার কথা সে শুনতে পেয়েছে এরকম মনে হলো না। আমি বললাম, কি বলছি মন দিয়ে শোনো। এক ছেলে ক্লাস 6-এ পড়ে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হবে, সে খুবই চিন্তিত। রেনু বলল, দয়া করে চুপ করবে। আমি চুপ করলাম। রেনু বলল, তোমার এই মাজেদা খালা কি মানসিকভাবে অসুস্থ? কেন বলো তো? এই মহিলা ধরেই নিয়েছে আজ রাতে এসে আমাকে বিয়ে দিয়ে দেবে, এটা কি সম্ভব? আমি বললাম, অবশ্যই সম্ভব, বিয়ে খুবই সহজ ব্যাপার। 3 বার শুধু কবুল বলবে আর কিচ্ছু না। 3 বার কবুল বলতে সময় লাগবে 3 সেকেন্ড। রাত 10টার মধ্যে 3 বার কবুল বলার সময় কি তোমার হবে না? রেনু বলল, গেট লস্ট। আমি বললাম, সিগারেটের টাকাটা দাও, আমি চলে যাই, 100 টাকা দিলেই হবে। রেনু টাকা বের করে দিল। তার ঠোঁটের ফাঁকে বিচিত্র হাসির আভাস। এই হাসির অর্থ কি কে জানে? রেনু চামড়া বাঁধানো খাতাটাকে কিছুতেই ডায়েরি বলা যাবে না।
খিচুড়ি খাতা বলা যেতে পারে, যেখানে অঙ্ক আছে, ছবি আঁকা আছে, ধাঁধা আছে, ফাঁকে ফাঁকে মন্তব্য, উদ্ভট কিছু বিষয়ও আছে যার রহস্য বের করা অসম্ভব। যেমন 7+3 = 12, হা হা হা। 12+3 = 0, আবার হা হা হা। এক পাতায় লেখা পৃথিবীর সর্বকালের সর্ববোকা 2 রমণীর নাম, 1 আমার মা আর 2 আমি নিজে। রেনুর নিজের নাম নিয়েও অনেক চিন্তাভাবনা আছে। সে নিজের নাম লিখেছে রে আর বাংলায় নু। এই বানানের নামের ব্যাখ্যাও আছে। ইংরেজিতে রে আর বাংলায় নু অর্থাৎ রশ্মিনু অর্থাৎ রসিনু অর্থাৎ রসুন। মনস্তত্ত্ববিদরা রেনুর খিচুড়ি খাতা থেকে তার মানসিকতা বিষয়ে অনেক কিছু পেতে পারেন। আমি তেমন কিছু পেলাম না। মেয়েটা যে কোনো কারণে তার মায়ের উপর রেগে আছে, এটা বোঝা যায়। কয়েক পাতা পরপরই সে তার মায়ের বিষয়ে লিখেছে কঠিন সব মন্তব্য। যেমন আমার মা, চেহারা জঘন্য, প্লাস্টিক সার্জারি করা উচিত, স্বভাব জঘন্যেরও নিচে, স্বভাব বদলানোর জন্য তাকে বিহেভিয়ারাল ট্রেনিংয়ে পাঠানো উচিত, বুদ্ধি অতি নিম্ন পর্যায়ের, বোয়াল মাছের কাছাকাছি। আরেক জায়গায় লেখা কখন আমি মাকে সহ্য করতে পারি। ক, যখন তিনি সারা শরীর চাদর ঢেকে ঘুমান। খ, যখন তিনি বাথরুমে থাকেন এবং বাথরুমের দরজা বন্ধ থাকে। গ, যখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকেন। আমার মায়ের রান্না, পানি গরম করা ছাড়া আর অন্য কোনো রান্না মা জানেন না। আলু ভর্তা নামক একটা বস্তু মা রান্না করেন, এই বস্তু মুখে দিলেই মুখ বিস্বাদ হয়ে যায়। সঙ্গীত শিল্পী মা, মা মাঝে মাঝে খালি গলায় গান করার চেষ্টা করেন, রবীন্দ্রনাথের গান। ভাগ্যিস রবীন্দ্রনাথ বেঁচে নেই, বেঁচে থাকলে মার গান শুনে ফাঁসির দড়িতে ঝুলে পড়তেন। মাকে পুলিশ ধরে নিয়ে যেত মানুষকে আত্মহত্যার দিকে প্ররোচিত করার জন্য। মার ভণ্ডামি, মার ধারণা তিনি বিরাট একজন পামিস্ট, হাত দেখে মানুষের ত্রিকাল বলে দিতে পারেন। কি হাস্যকর! রেনুর খাতার কয়েক পাতা যে পড়বে তার প্রথম ইচ্ছা হবে তার মাকে দেখার। আমার আগ্রহ আরও বেশি। এই মহিলা আমার শাশুড়ি হলেও হতে পারেন। ভদ্রমহিলা হাসপাতালে পড়ে আছেন, অনেক দিন কোনো হাসপাতালে যাওয়া হয় না। বিজ্ঞান দ্রুত এগোচ্ছে, একটা সময় আসবে যখন মানুষ জীবাণুদের কথা বুঝতে পারবে। হাসপাতাল ভ্রমণ তখন হবে অতি আনন্দময় অভিজ্ঞতার একটি। ধরা যাক একজনের টাইফয়েড হয়েছে, আমি গেলাম তাকে দেখতে। জীবাণুদের কথাবার্তা শোনার জন্য যন্ত্রপাতি ফিট করা হয়েছে। আমি রোগীর পাশে দাঁড়িয়ে বললাম, হ্যালো। জীবাণুদের লিডার বলল, গেট লস্ট, বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাও, তোমার বন্ধুর সময় শেষ, আমরা তাকে প্রায় কবজা করে ফেলেছি। ওষুধ তো দেওয়া হচ্ছে, এত সহজে কবজা করলে কিভাবে? যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা কাজ করছে না, আমরা নিজেদেরকে খানিকটা বদলেছি, একে বলে মিউটেশন। জ্ঞান বিজ্ঞানে শুধু তোমরা এগুবে আমরা পিছিয়ে থাকবো তা হবে না। বেচারা কষ্ট পাচ্ছে, সে যতটুকু কষ্ট পাচ্ছে আমরা ততটুকুই আনন্দিত হচ্ছি, দুই মিলিয়ে সমান সমান। তুমি শুধু তোমার স্বজাতির কষ্ট দেখবে, আমাদের আনন্দ দেখবে না? তোমরা মানুষেরা যেমন প্রকৃতির সন্তান, আমরাও তো প্রকৃতির সন্তান। জগতের আনন্দযজ্ঞে আমাদের সবার সমান অধিকার। এতটুকু বলেই জীবাণুরা শুরু করলো জীবাণু সঙ্গীত। আমরা শক্তি, আমরা বল, আমরা জীবাণু দল, মোদের পায়ের তলায় মূর্ছে মানব, ঊর্ধ্বে কাপে রক্ত দল, আমরা জীবাণু দল। বড়লোকদের অসুখ বিসুখ হওয়া আনন্দের ব্যাপার, তাদের হাসপাতালগুলি সুন্দর, ডাক্তার নার্সদের চেহারা সুন্দর, কেবিন দেখে মনে হয় 5 স্টার হোটেলের সুইট। প্রতিটি কেবিনে নিঃশব্দ এসি, চোখের সামনে রঙিন টিভি, বিছানার পাশে ফলের স্তূপ, ফুলের তোড়া, তোড়ার পাশে গেটওয়েল কার্ড, দর্শনার্থীদের জন্য গদিওয়ালা চেয়ার। অর্থ অসুখের মতো বাজে ব্যাপারকে আনন্দময় করে দেয়। রেনুর মা কেবিনে আমি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। কেবিনের সাজসজ্জা দেখে মুগ্ধ হচ্ছি। রোগী ঘুমোচ্ছেন, রোগী দেখতে অবিকল রেনুর মতো, যেন তুই যমজীবন। কোনো এক বিচিত্র কারণে একজনের বয়স বেড়ে গেছে। রেনুর মার ঘুম ভাঙল। তিনি অবাক হয়ে অতি মিষ্টি গলায় বললেন, এই ছেলে, তুমি কে? আমি বললাম, আপনি তো দেখতে অবিকল আপনার মেয়ের মতো, শুধু আপনার গায়ের রঙটা একটু শ্যামলার দিকে। ভদ্রমহিলা বললেন, তোমার নাম কি হিমালয়? ডাকনাম হিমু। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ভদ্রমহিলা বললেন, মাজেদা আপা টেলিফোনে তোমার কথা বলেছেন, আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম। ভদ্রমহিলা আগ্রহ নিয়ে আমাকে দেখছেন। তাকে তেমন অসুস্থ মনে হচ্ছে না, তবে তিনি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছেন। নাকে অক্সিজেনের নল দেয়া, হাঁ করে নিঃশ্বাস নেওয়ার কিছু নেই। তোমাকে কি আগে কখনো দেখেছি? দেখেননি। এত চেনা চেনা লাগছে কেন? আমার চেহারা খুবই কমন, এই জন্য চেনা চেনা লাগছে। আপনাকেও আমার চেনা চেনা লাগছে। ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, আমার চেহারাও কি কমন? আপনাকে চেনা চেনা লাগছে কারণ আপনাকে দেখার আগে আপনার মেয়েকে দেখেছি। আপনাদের দুজনকে একই ছাঁচে বানানো হয়েছে। তুমি কি করো? আমি একজন হন্টক। হন্টক মানে? আমি শুধু হাঁটি, এই জন্যই হন্টক। শুধু হাঁটো, আর কিছু করো না? জি না। ভদ্রমহিলা হেসে ফেললেন, যেন কিছু না করে হাঁটার ব্যাপারটার মজা ধরতে পারছেন। তিনি হাসতে হাসতেই বললেন, তুমি যে আমার মেয়ে কি বিয়ে করবে? তোমার সংসার কি করে চলবে?
আমি আপনার কাছ থেকে টাকা ধার করে একটা বেবি ট্যাক্সি কিনবো। বেবি ট্যাক্সির পেছনে বড় বড় করে লিখবো শাশুড়ির দোয়া, সেই বেবি ট্যাক্সি চালাবো। মায়ের দোয়া সাইনবোর্ড নিয়ে ঢাকা শহরে অনেক বেবি ট্যাক্সি চলে, এই প্রথমবার শাশুড়ির দোয়া লেখা সাইনবোর্ড সবাই দেখবে। এই বেবি ট্যাক্সিতে চড়ার জন্য লাইন লেগে যাবে। ভদ্রমহিলা কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, তারপর হাসতে শুরু করলেন। এত আনন্দময় হাসি আমি অনেক দিন দেখিনি। কিশোরীদের মতো খিলখিল করে হাসছেন, চোখে পানি জমছে, সেই পানি চকচক করছে। তিনি অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, কাছে এসে বসো, এত দূরে বসেছো কেন? আমি চেয়ারটা তার বিছানার কাছে নিয়ে গেলাম। ভদ্রমহিলা বললেন, আরও কাছে আসো। আমি আরও কাছে গেলাম। রেনুর সঙ্গে কি তোমার কথা হয়েছে? জি হয়েছে। আমার মেয়েটা সুন্দর না? খুব সুন্দর। এরকম সুন্দরী মেয়ে তুমি এর আগে দেখেছো? জি দেখেছি। কোথায় দেখেছো বলো তো? একটা ইংরেজি ছবিতেই দেখেছি, ছবিটার নাম মনে নেই। গল্পটা মনে আছে? গল্প মনে আছে। গল্পে মেয়েটা রেল স্টেশনে বসে আছে, হাতে একটা ঝুড়ি, ঝুড়ি ভর্তি আপেল, কারোর জন্য অপেক্ষা করছে, এদিক ওদিক তাকাচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আমার মেয়ে কি তোমাকে পছন্দ করেছে? আমাকে শালা বলে গালি দিয়েছে। এটা পছন্দের লক্ষণ কিনা জানি না। আপনার মেয়ে, আপনি ভালো বলতে পারবেন। ভদ্রমহিলা আবার হাসতে শুরু করলেন। ওনার মনে হয় হাসির রোগ আছে, হাসার মতো উপলক্ষ নিশ্চয়ই তেমন পান না। হঠাৎ হঠাৎ যা পান সেটা কাজে লাগান। রেনু তার খাতায় যে মায়ের কথা লিখেছে সেই মা নিশ্চয়ই অন্য কেউ। হিমালয়? জি। আমার মেয়েটা ভয়ঙ্কর খারাপ একটা ছেলের পাল্লায় পড়েছে, হিরোইন অ্যাডিক্ট একটা ছেলে। ছেলেটা তার নিজের জীবন তো নষ্ট করছেই, আমার মেয়ের জীবনটাও নষ্ট করছে। রেনু যে কত ভালো একটা মেয়ে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা তুমি কি সত্যিই কিছু করো না? আমি জবাব না দিয়ে হাসলাম। এই হাসির ইংরেজি নাম নন কমিটাল হাসি, যে হাসি হ্যাঁ বা না কোনো কিছুই বোঝায় না। ভদ্রমহিলা শুয়েছিলেন, এইবার উঠে বসলেন। নাকে লাগানো নল খুলে পড়ল, তা নিয়ে তিনি মাথা ঘামালেন না। হিমালয়, তোমার ডান হাতটা দেখি, হাতের রেখাগুলো দেখব। আপনি হাত দেখতে জানেন? হাত দেখার অনেকগুলো বই পড়েছি, বেনহাম, কিরো। মানুষের ভাগ্য যে হাতে লেখা থাকে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। রেনুর হার্টলাইন গ্রিডল এবং আইল্যান্ডে ভর্তি। আমি জানতাম সে এরকম সমস্যায় পড়বে। আমি তোমার হাত দেখে যা বলবো সব মিলে যাবে। তুমি টেবিলের উপর থেকে আমার কালো ব্যাগটা দাও। আমি ভদ্রমহিলার কালো হ্যান্ডব্যাগ এগিয়ে দিলাম। তিনি ব্যাগ খুলে ম্যাগনিফাইং গ্লাস বের করলেন। হাত দেখার বিষয়টা এই মহিলা সিরিয়াসলি নিয়েছেন তা বোঝা যাচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সঙ্গে হাত দেখার ম্যাগনিফাইং গ্লাস থাকার কথা না। হাসপাতালে তিনি কার হাত দেখবেন, ডাক্তারদের নাকি নার্সদের? মাউন্ট অফ জুপিটারে ক্রস চিহ্ন আছে, এই চিহ্নটা বেশ খারাপ। শুধুমাত্র মাউন্ট অফ জুপিটারে এই চিহ্ন শুভ। এই চিহ্ন থাকলে কি হয়? কি হয় পরে বলছি। সবার আগে তোমাকে যা বলা দরকার তা হলো তোমার হাতে আছে অতি সুন্দর একটা সোলেমান রিং। এত স্পষ্ট রিং আমি আগে আর কারো হাতে দেখিনি। সোলেমানের নাম তো জানো? জি জানি, কিং সোলেমান, আমাদের নবীদের একজন। সেবার রানীকে বিয়ে করেছিলেন, রানীর নাম বিলকিস। তিনি যে জিনদের তার অধীনে নিয়ে এসেছিলেন এটা জানো? জি জানি। কি জানো বলো তো শুনি। জিনদের নিয়ে কিং সোলেমান অনেক কাজ করাতেন। জিনদের বুদ্ধিশুদ্ধি অনেক কম বলে সুলেমানের মৃত্যু হবার পরও তারা কিছু বুঝতে পারেনি, কাজ করেই যাচ্ছে। সুলেমানের লাঠিতে একসময় ঘুন পোকা ধরল, তখনও জিনের দল কাজ করে যাচ্ছে। তখন একটা ঘুন পোকা জিনদের বলল, তোমরা এখনও কাজ করছো? তোমাদের কর্তা তো বহু আগে মারা গেছেন। তখন বেকুব জিনরা কাজ বন্ধ করে চলে গেল। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, এই গল্প কোথায় শুনেছ? আমি বললাম, আমাদের কোরআন শরীফে আছে, সূরা সাবা। ভদ্রমহিলার চোখে মুগ্ধতার ঝিলিক দেখলাম। মেয়েদের একটা স্বভাব হচ্ছে, একবার কোনো কারণে যদি তারা মুগ্ধ হয়ে যায় তাহলে সে মুগ্ধ হতেই থাকে। এখন আমি যদি এই মহিলার সঙ্গে অন্যায় কোনো আচরণ করি, তিনি সেই আচরণেরও সুন্দর ব্যাখ্যা বের করবেন এবং আবারও মুগ্ধ হবেন। ছেলেদের ভেতর এই আচরণ দেখা যায় না, তারা মুগ্ধ হতে চায় না। কোনো কারণে মুগ্ধ হয়ে গেলে প্রাণপণ চেষ্টা করে মুগ্ধতা কাটিয়ে উঠতে। হিমালয়? জি। তোমার হাতে সুলেমানের রিং খুব স্পষ্ট, তার মানে কি জানো? না, তার মানে তোমার প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষমতা আছে, ইনটুইটিভ পাওয়ার আছে। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তা আগে ভাগে বলার ক্ষমতা তোমার আছে। এখন তুমি বলো তো, আজ রাতে কি সত্যি রেনুর বিয়ে হবে? তোমার যা মনে আসে সেটা বলো। আজ রাতেই বিয়ে হবে। আমার মেয়ে বিয়েতে রাজি হবে? আনন্দের সঙ্গে রাজি হবে। আরও যদি কিছু বলতে চাও তাহলে বলো, আমি নিশ্চিত তুমি যা বলবে তাই হবে। চিন্তা ভাবনা করে কিছু বলতে হবে না, যা মনে আসে তাই বলো। রেনুর বিয়েতে তার বাবা মা দুজনেই উপস্থিত থাকবেন। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, ওর বাবা কিভাবে আসবে? ও তো এখন নিউ অরলিন্সে। উনি কোথায় আমি তা জানি না, তবে আমার মন বলছে বিয়েতে উনি উপস্থিত থাকবেন। তোমার এই কথাটা মিলবে না। রেনুর বাবার সঙ্গে আমার গত 10 বছর দেখা হয়নি, টেলিফোনেও কথা হয়নি, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমাকে কি এই খবর দেয়া হয়েছে? খবরটা আমি জানি। রেনুর বাবা তোমাকে দেখলে খুশি হতো, সেও তোমার মতো হন্টক। সে একবার কি করেছিল জানো?
নিউ অর্লিন্স থেকে হেঁটে মন্টানায় গিয়েছিল। তার খুব ইচ্ছা ছিল বাংলাদেশের টেকনাফ থেকে হেঁটে তেঁতুলিয়া পর্যন্ত যাবে। হাঁটলেন না কেন? আমি রাজি হলাম না। এই জন্য বেচারার আর হাঁটা হলো না। সে আবার আমাকে ছাড়া হাঁটতে রাজি না। হাঁটা ছাড়া তিনি আর কি করেন? নিউ অর্লিন্স স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য পড়ায়। আমি তার ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়েছিলাম। সেখানেই আমাদের পরিচয়। সে ছিল আমার গাইড। ভালো কথা। বিড়াল মিউ মিউ করছে কোথায়? আমার পকেটে। সে কি, তুমি পকেটে বিড়াল নিয়ে ঘোরো নাকি? আমি মোবাইল ফোন বের করলাম। খালু সাহেব টেলিফোন করেছেন। তার গলার স্বর বরফের চেয়েও 10 ডিগ্রি নিচে। হিমু। ইয়েস স্যার, বান্দা হাজির। স্টপ, ইয়ার কি করবে না। তুমি এই মুহূর্তে আমার অফিসে আসো। এই মুহূর্তে তো আসতে পারবো না। আমি একজন মহিলার সঙ্গে কথা বলছি। আজ রাত 10টার পর তাকে আমার মা ডাকতে হতে পারে। তার প্রিপারেশন নিচ্ছি। ইউ স্টুপিড, এক্ষুনি আসো। আজ আমার বিয়ের দিন। বিয়ের দিন আমাকে বকাবকি করবেন না। বিয়ে মানে? তোমার খালার এইসব ফাজলামি আমি অনেক সহ্য করেছি। তোমার মতো একটা ভেগাবন্ডের সঙ্গে রেনুর বিয়ে? বদমাস কোথাকার। তোমার খালা বললেই হবে? রেনুর মা তোমাকে দেখলে স্যান্ডেল দিয়ে পেটাবে, এটা জানো? খালু সাহেব, রেনুর মা আমাকে খুবই পছন্দ করেছেন। অনেকক্ষণ আমার ডান হাত ধরে বসেছিলেন। তোমার ডান হাত ধরে বসেছিলেন? ফাজলামি করো। ফাজলামি করবো কেন? উনি আমার সামনেই আছেন। আপনি কথা বলবেন? নিন, কথা বলুন। খালু সাহেব টেলিফোন লাইন কেটে দিলেন। রেনুর মা আবারও তার বিখ্যাত হাসি হাসতে শুরু করেছেন। হাসির কারণে এবার চোখ দিয়ে পানি পড়ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, হিমু, আমাকে টেনে তোলো তো, পায়ে জোর পাচ্ছি না। আমি তাকে টেনে তুললাম। তিনি বললেন, রাত 10টার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। তুমি এখন থেকেই আমাকে মা ডাকবে। অবশ্যই ডাকবো। অবশ্যই ডাকবো বলে চুপ করে আছো কেন? ডাকো। মা, মা, মা। থ্যাংক ইউ। নিশ্চয়ই তোমাকে আমি আগে কোথাও দেখেছি। মনে করো তো। তোমাকে মনে করতে হবে না, আমার নিজেরই মনে পড়বে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার কাণ্ড কারখানা দেখে হাসছি। আমাকে তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আপনার মতো চমৎকার একজন মানুষকে রেনুর বাবা পছন্দ করলেন না কেন ভেবে অবাক হচ্ছি। আমার মেয়েও আমাকে পছন্দ করে না। তার ধারণা আমি পৃথিবীর সবচেয়ে বোকা মহিলা। রেনু সবসময় বলে, যে মহিলা বাবার মতো মানুষকে ধরে রাখতে পারে না সে মহা বোকা। স্বামীকে ধরে রাখতে বুদ্ধি লাগে না। কি লাগে বলো তো? ভালোবাসা। রেনুর মা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ওই জিনিসের অভাব আমার কখনো ছিল না, এখনও নেই। আবার মিউ মিউ শব্দ। এবার টেলিফোন করেছেন মাজেদা খালা। হিমু, এক্ষুনি বাসায় চলে আয়। কেন? তোর পায়ের মাপ লাগবে না, জুতা কিনতে হবে। তুই কি বিনা জুতায় বিয়ে করবি? এটা ছাড়াও ব্যাপার আছে। কি ব্যাপার? রেনু তোর সঙ্গে কথা বলতে চায়। টেলিফোনে কথা বলবে না, সামনাসামনি কথা বলবে। মারবে না তো? আর শুধু শুধু মারবে কেন? মেয়েটার মন এখন একটু ভালো। সে তার বাবার সঙ্গে কথা বলেছে। বাবা টেলিফোন করেছেন KLM-এর এয়ারপোর্ট থেকে। তিনি বাংলাদেশ আসছেন। পৌঁছবেন কখন? সন্ধ্যা 6টায়। আমি হাওয়াইয়ের বেগে চলে আসছি। ভালো কথা। তুই কি তোর খালু সাহেবের সঙ্গে কথা বলেছিস? উনি অফিসে যেতে বলেছেন। খবরদার যাবি না। টেলিফোন করলেও ধরবি না। টেলিফোন ধরবো না কেন? তোর উপর ভয়ঙ্কর রেগে আছে। এটা তো নতুন কিছু না। উনি সবসময় আমার উপর রেগে থাকেন। রেনুর সঙ্গে তোর বিয়ে হবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে চেষ্টা করছে বিয়ে ভণ্ডুলের। শুনেছি বিবাহ ব্যাপারটা আল্লাহ পাক নিজে কন্ট্রোল করেন। খালু সাহেব চেষ্টা করেও ভণ্ডুল করতে পারবেন না, তাই না? এত প্রশ্নের জবাব দিতে পারবো না, রাখলাম। খালা লাইন অফ করে দিলেন। আমি রেনুর মার দিকে তাকিয়ে বললাম, রেনুর বাবা আজ সন্ধ্যা 6টায় ঢাকা এয়ারপোর্ট পৌঁছবেন। ভদ্রমহিলা কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। একসময় লক্ষ্য করলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি অশ্রু গোপন করার কোনো চেষ্টাই করলেন না। আমি বললাম, ওনাকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? আমরা দুজন এয়ারপোর্টে চলে গেলাম ওনাকে আনতে। আমার পক্ষে সম্ভব না। ইচ্ছে করলে সম্ভব। চলুন একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাই। আপনি অ্যাম্বুলেন্সে শুয়ে থাকবেন। অ্যাম্বুলেন্সের ভেতরই আপনাকে স্যালাইন দেওয়া হবে, অক্সিজেন দেওয়া হবে। আমি এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি অ্যাম্বুলেন্সে ঢোকাবো। ওনাকে দেখে আপনি চাপা গলায় বলবেন, এতদিন কোথায় ছিলে? রেনুর মা বললেন, বাবা তুমি কিছু মনে করো না, আমি কিছুক্ষণ একা থাকবো। তুমি একজন ডাক্তারকে আমার কাছে পাঠাও, আমার শ্বাসকষ্ট হচ্ছে। ঘরের বাতিটাও নিভিয়ে দাও। আমি বাতি নিভিয়ে দিলাম। তিনি বিড়বিড় করে বললেন, আধার আমার ভালো লাগে। আমি বসে আছি খালু সাহেবের মতিঝিলের অফিসে। একালে তরুণদের ভাষায় জোস অফিস। দেয়ালে কামরুল হাসানের আঁকা লজ্জাবতী বাঙালি ললনা পর্যন্ত আছে। খালু সাহেবের মুখভঙ্গি যথেষ্ট কঠিন। মনে হয় ঠোঁট বন্ধ করে দাঁতে দাঁত ঘষছেন। তার হাতে চুরুট ধরানো হয়নি। তিনি যে পরিমাণে রেগে আছেন, আমার আশঙ্কা চুরুটে আপনা আপনি আগুন ধরবে। লাইটারে সাহায্য লাগবে না। চুরুটে কখন আপনা আপনি আগুন ধরে যায় সেই দৃশ্য দেখার জন্য আমার দৃষ্টি চুরুটের দিকে। তুমি তাহলে বিয়ে করছো? জি। জানতে পারি কেন? সংসার ধর্ম পালন করা দরকার। সব ধর্মে সার ধর্ম, সংসার ধর্ম। সংসার শব্দের অর্থ তুমি জানো? আমি বিনয়ের সঙ্গে বললাম, সংসার শব্দের অর্থ হলো পৃথিবী। পৃথিবী? সংসার শব্দের অর্থ পৃথিবী?
আমি বললাম, জি খালু সাহেব, আপনি শুধু শুধু রাগ করছেন। যে কোনো বাংলা অভিধান খুলে দেখুন, সংসারের অর্থ দেয়া আছে পৃথিবী। এই জন্য কবি বলেছেন, বৃথা জন্ম এ সংসারে, অর্থাৎ বৃথাই এ পৃথিবীতে জন্ম। রাগে খালু সাহেবের মুখ লালচে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি বেল টিপে পিয়ন ডাকলেন, তাকে দিয়ে ডিকশনারি আনালেন। মনে হচ্ছে আজ একটা হেস্তনেস্ত হবে। খালু সাহেব ডিকশনারির পাতা উল্টে সংসার শব্দের অর্থ বের করলেন এবং আরও রেগে গেলেন। তুমি সংসার ধর্ম পালন করার জন্য বিয়ে করবে? জি খালু সাহেব, সংসার ধর্ম অর্থাৎ পৃথিবীর ধর্ম। পৃথিবীর প্রতি আমার মমতা আছে বলেই এই ধর্ম পালন। রেনুর জুতার শুকতলির যোগ্যতাও যে তোমার নেই তা তুমি জানো? জি জানতাম না, এখন জানলাম। তবে আপনি তুলনায় সামান্য ভুল করছেন। একটা জুতোর শুকতলির সঙ্গে অন্য একটা জুতোর শুকতলির তুলনা চলবে, মানুষের সঙ্গে চলবে না। একজন মানুষকে অন্য একজনের সঙ্গে তুলনা করতে হবে। তুমি নিজেকে মানুষ ভাবছো কোন বিবেচনায়? একজন সিরিয়াল কিলার কি মানুষ? খালু সাহেব, আমি এখনও একটা খুনও করিনি। সিরিয়াল কিলার হতে হলে ধারাবাহিক খুন করে যেতে হবে। তোমার সঙ্গে কথা চালাচালি ঢালাঢালি আমি করব না। আমার একটাই কথা, বিয়ের চিন্তা বাদ দেবে, বিয়ে তোমার জন্য না। একজন ভিখিরি তো কোনো এক শুভ দিন দেখে বিয়ে করে, রিক্সা ভাড়া করে কনের বাড়িতে বিয়ে করতে যায়। বিয়ের পর দিন থেকে স্বামী স্ত্রী দুজন পাশাপাশি দাঁড়িয়ে ভিক্ষা করে। ভিক্ষা করার ফাঁকে ফাঁকে দুজন দুজনের দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকায়। ভাবের কথা বন্ধ। আমি তোমাকে নগদ 10,000 টাকা দিচ্ছি, টাকা নিয়ে কিছুদিন ঢাকার বাইরে চলে যাও। আমি বললাম, প্রস্তাব লোভনীয়, কিন্তু খালু সাহেব এত দূর এসে পিছিয়ে যাওয়া তো সম্ভব না। এত দূর এসে মানে? তুমি কত দূর এসেছ? 1 ছটাক হলুদ কিনে ফেলেছি, মেসে যাব, গায়ে গুঁড়া হলুদ ডলে গোসল দেব। গায়ে হলুদ পুরো কাজটা একাই করতে হবে, আমার তো বন্ধু বান্ধব নেই যে গায়ে হলুদ ডলাডলি করবে। আমার উচিত গর্ত খুঁড়ে তোমাকে পুঁতে ফেলা। আমি গলা নামিয়ে বললাম, খালু সাহেব চা খাবো, আপনিও 1 কাপ খান, মেজাজটা ঠান্ডা করুন। আমার বিয়েতে আপনার এত আপত্তি কেন? তোমার বিয়ে করাতে আমার কোনো আপত্তি নেই, রেনুকে বিয়ে করার ব্যাপারে আপত্তি। তুমি যাও একটা ফকিরনিকে বিয়ে করো, তারপর দিনরাত দুজনে মিলে হাঁটো। চা দিতে বলবেন না? খালু সাহেব জবাব দিলেন না। সত্যি সত্যি দাঁত কিড়মিড় করতে লাগলেন। দাঁতের অবস্থা ভালো না থাকলে 2-1টা দাঁত পড়ে যেত। মাশাআল্লাহ, তার দাঁতের অবস্থা ভালো। আমি কি চলে যাব? খালু সাহেব আবারও দাঁত কিড়মিড় করলেন, তবে এবার আমার দিকে না তাকিয়ে। মনে হচ্ছে তিনি কোনো এক দন্তভাষা আবিষ্কার করে ফেলেছেন, কথা হচ্ছে দাঁতে দাঁতে। বিয়েতে উপস্থিত থাকবেন তো, নাকি তাও থাকবেন না? খালু সাহেব খাঁটি ব্রিটিশ উচ্চারণে বললেন, গেট লস্ট ইউ ইডিয়েট। আমি উঠে দাঁড়ালাম। খালু সাহেবের ইংরেজি গালির বাংলা মানেটা ভালো লাগছে, ওহে গর্ধ হারিয়ে যাও। মানব সম্প্রদায়ের সব সদস্যের একটা আকাঙ্ক্ষা, হারিয়ে যাওয়া। সবাই হারিয়ে যেতে চায়, হারিয়ে যাবার মতো জায়গাটা কোথায়? পার্কিং লটে খালু সাহেবের ড্রাইভার মকবুল পালকের ঝাড়ন দিয়ে গাড়ি ঝাড়পোছ করছে। প্রাডো নামের এই জিপ গাড়ি খালু সাহেব নতুন কিনেছেন। ড্রাইভার মকবুলের দায়িত্ব দিনের মধ্যে বেশ কয়েকবার পালকের ঝাড়ন দিয়ে গাড়ি ঝাড়পোছ করা। কাজটা সে আনন্দের সঙ্গেই করে। আমি আড়াল থেকে শুনেছি, ঝাড়পোছ করতে করতে সে গাড়ির সঙ্গে কথাও বলে। যেমন, কিরে আজ তো শরীরের অবস্থা কি? আজ সাবার যেতে হবে, শরীরের উপর ধকল যাবে, আগে ভাগে বলে দিলাম। আমি মকবুলের দিকে তাকিয়ে বললাম, গাড়ি বের করো তো। ভাইজান স্যার কি বের হবেন? আমি বললাম, স্যার বের হবেন না, আমি বের হব। তেল আছে তো? তেল পুরো টাঙ্কি আছে। ভালো হয়েছে। খালু সাহেব সারাদিনের জন্য এই গাড়ি আমাকে ধার দিয়েছেন। আজ রাতে আমার বিয়ে, খবর পেয়েছো না? মকবুল দাঁত বের করে বলল, খবর জানি। বিয়ের বাজার টাজার করবো, গাড়ি দরকার। অবশ্যই। খালু সাহেব যে এক কথায় গাড়ি আমার হাতে সারাদিনের জন্য ছেড়ে দেবেন ভাবাই যায় না। মকবুল বলল, স্যারের মিজাজ বেশি, তয় লোক খারাপ না। তুমি যাও খালু সাহেবের কাছে জেনে এসো গাড়ি নিয়ে যেতে পারবে কিনা। মকবুল বিস্মিত হয়ে বলল, আপনি বলার পর আবার জিজ্ঞেস করান লাগবো, কী কন আপনি? সে গাড়িতে উঠে স্টার্ট দিল। আমরা ঝড়ের বেগে বের হয়ে গেলাম। বিশাল জিপে চলার আনন্দই আলাদা। নিজেকে রাজপথের রাজা মনে হয়। সিএনজি বেবি ট্যাক্সি দেখা মাত্রই চাপা দিতে ইচ্ছা করে, বিশেষ করে সেই সব সিএনজি যার পেছনে লেখা, আমি ছোট, আমাকে মেরো না। আরে বেটা, ছোট বলেই তো মার খাবি। বড় ছোটকে মারবে, এটাই জগতের প্রাকৃতিক নিয়ম। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। বড় ফিট, ছোট না। পশ্চাৎ দেশে সাইনবোর্ড লাগিয়ে লাভ হবে না, ছোটকে মার খেতেই হবে। মকবুল, জি হিমু ভাই, 2-1টা গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে কেমন হয়? আপনি বললে দেব, আমাদের গাড়ির বাম্পার খুবই স্ট্রং, ধাক্কা দিলে আমাদের কিছু হবে না। সুবিধা মতো গাড়ি দেখতে পেলে তোমাকে বলবো, পেছন থেকে হ্যাভি ধাক্কা দিবে। যখন বলবেন তখনই ধাক্কা। গাড়ি ধাক্কা দেওয়ার অনুমতি পাওয়ায় মকবুলকে খুবই আনন্দিত মনে হলো। আমি বললাম, মানুষ যেন মারা না যায়। মানুষ মরবে না, তবে গাড়ি ভসকাইয়া দিব ইনশাল্লাহ। আপনি যাইবেন কই? 2 পুড়িয়া হিরোইন কিনবো।
কোথায় পাওয়া যায় বলো তো? সত্যি কিনবেন? অবশ্যই। টাইট হইয়া বসে থাকেন, আপনারা আসল জায়গায় নিয়ে যাব। পচা বাবার কাছে যাব, খাঁটি জিনিস পাইকারি দরে পাবেন। আগে যে স্যারের আন্ডারে ছিলাম তার জন্য প্রায়ই আনতে হইতো। গাড়ি পচা বাবার সন্ধানে চলছে। আমি অতি নরম গতিতে গায়ে এলিয়ে দিয়েছি। আরামে চোখ বন্ধ হয়ে আসছে। পকেটের মোবাইল মিউ মিউ করেই যাচ্ছে, ধরতে ইচ্ছে হচ্ছে না। শেষ পর্যন্ত ধরলাম, মাজেদা খালার টেলিফোন। হ্যালো হিমু, খবর শুনেছিস? কোন খবর? তোর খালুর প্রাডো গাড়ি চুরি হয়ে গেছে। বলো কি? মকবুল ড্রাইভার গাড়ি নিয়ে ভেগে গেছে। এতদিনের বিশ্বাসী ড্রাইভার 5 বছর ধরে তোর খালুর সঙ্গে আছে। আমি বললাম 20 বছর সংসার করার পর স্বামী স্ত্রীকে ফেলে ভেগে যায়, স্ত্রী স্বামীকে ফেলে ভেগে যায়, ড্রাইভারের আর দোষ কি? স্বামী স্ত্রী সেপারেশন এক কথা, ড্রাইভারের সঙ্গে সেপারেশন ভিন্ন কথা। তাও ঠিক। গাড়ি চুরির খবর পুলিশকে জানিয়েছো? তোর খালু নিশ্চয় জানিয়েছে। বেচারা মুষড়ে পড়েছে। মুষড়ে পড়ারই কথা, এত শখের গাড়ি। তোকে আসতে বললাম, আসছিস না কেন? ছোটোখাটো দু একটা কাজ ছেড়েই চলে আসছি। রেনু কি তালাবদ্ধ অবস্থায় আছে? ওর ভাবভঙ্গি ভালো মনে হচ্ছিল না, এই জন্যই তালা। সে বাবাকে রিসিভ করতে এয়ারপোর্ট যাবে না? পাগল, তাকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। খালা, রেনুর বাবার নাম কি? তার বাবার নাম দিয়ে তুই কি করবি? কি আশ্চর্যের কথা, শ্বশুরের নাম জানবো না? সন্ধ্যা 6টার সময় আমি একটা সাইনবোর্ডে ওনার নাম লিখে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবো। অতি সম্মানে শ্বশুর আব্বাকে গাড়ি করে ঢাকা শহরে নিয়ে আসবো। সত্যি যাবি? অবশ্যই। জামাই যখন হতে যাচ্ছি তখন জামাইয়ের শেষ দেখে ছাড়াবো। ওনাকে এয়ারপোর্টেই কদমবুসি করব। কদমবুসির পর মোসাহাবা করব, তারপর কোলাকুলি। তোর কথাবার্তার ভঙ্গি ভালো লাগছে না, বাসায় চলে আয় তো। খালা, সামান্য দেরি হবে, বিশেষ একটা কাজে যাচ্ছি। পচা বাবার দোয়া নেব, তারপর অন্য কথা। পচা বাবাটাকে? আছেন একজন, তরুণ যুব সম্প্রদায়কে শান্তির পুরিয়া বেলি করেন, বিশিষ্ট সমাজসেবক। ভেজাল মুক্ত শান্তিপুরিয়া একমাত্র তার কাছেই পাওয়া যায়। অন্য কোনো বাবার কাছে গেলে ভেজাল 2 নম্বরে জিনিস দিয়ে দেবে। খালা বিরক্ত হয়ে বললেন, আমি তোর অর্ধেক কথার কোনো মানেই বুঝি না, বিড়বিড় করে কি বলিস হাবি যাবি। টেলিফোন রাখলাম। খালু সাহেবের সঙ্গে কথা বলা দরকার। বেচারা নিশ্চয়ই গাড়ির শোকে কাতর হয়ে আছে। নতুন গাড়ি, স্ত্রীর অধিক। গাড়িতে রিক্সার আঁচড় লাগলে সেই আঁচড় কলিজাতেও লাগে। স্ত্রীর গায়ে রিক্সার আঁচড় লাগলে স্বামীর তেমন কিছু হয় না। খালু সাহেব, আপনার নাকি গাড়ি চুরি গেছে? আপনার হাতের কাছে কি নিয়ামুল কোরআন বইটা আছে? কেন? ওই বইয়ে হারানো বস্তু ফিরিয়া পাইবার আমল দেয়া আছে। অজু করে ওই আমলটা করে দেখতে পারেন। মানুষের মৃত্যু সংবাদ পেলে যে দোয়াটা পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া হারানোর বস্তুর বেলায়ও খুব কাজ করে। হারানো মানুষ ফিরে আসে না, কিন্তু বস্তু ফিরে আসে। হিমু, লিসেন, আমি কি করব তার পরামর্শ তোমাকে দিতে হবে না। গাড়ি হারানোতে আমি আপনার চেয়েও মর্মাহত। আশা ছিল আপনার গাড়িতে চড়ে বরযাত্রী যাব। বর রিকশায় চড়ে বিয়ে করতে যাচ্ছে, দৃশ্যটা ভালো না। রিক্সাওয়ালাও বিয়ে করার সময় সিএনজি ট্যাক্সি ভাড়া করে। খালু সাহেব গেট লস্ট বলে টেলিফোনের লাইন আবারও কেটে দিলেন। ড্রাইভার মকবুল বলল, গাড়ি চুরির কথা কি বললেন বুঝলাম না। আমি বললাম, সব কিছু বোঝার প্রয়োজন নেই মকবুল, কম বুঝতে পারার মধ্যে এক ধরনের শান্তি আছে। পাগলদের দিকে তাকিয়ে দেখো, তারা কিছুই বোঝে না বলে মহাশান্তিতে আছে। কথা সত্য বলছেন ভাইজান। সামনের প্রাইভেট কারটাতে একটা ছোটোখাটো ধাক্কা দিব, নজর কইরা দেখা তারপর বলেন, আমি তৈয়ার আছি। আমি মকবুলের কথা মতো নজর করে দেখলাম 4 জন তরুণ তরুণীর দল, পেছনের 2 জন লটকালটকি করছে। জানালার কাঁচ খোলা, বিকট শব্দে গান বাজছে, হার্ড রক নামের বস্তু। ড্রাইভারের সিটে যে বসেছে সে গানের তালি স্টিয়ারিংয়ে মাথা ঠুকছে। ঢাকা শহরে এমন দৃশ্য আগে দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। আমি হাই তুলতে তুলতে বললাম, ছোটোখাটো ধাক্কা একটা দিতে পারো। মকবুল মনের আনন্দে ধাক্কা দিল। তরুণ তরুণীর দল হতভম্ব। প্রাইভেট কারের তরুণ ড্রাইভার ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ মুখ খিঁচিয়ে বলল, এই শুয়ার কি বাচ্চা, আজকালকার তরুণরা ইংরেজি ভালো গালি দেয়, এই হিন্দিতে গালি দিচ্ছে কেন বোঝা গেল না। মকবুল বলল, স্যার আরেকটা দেই। আমি বললাম, দাও। দ্বিতীয় ধাক্কার পর তাদের ভীতি চরমে উঠল। তারা এখন অতি দ্রুত গাড়ি চালাচ্ছে, পালিয়ে যেতে পারলে বাঁচে এমন অবস্থা। মকবুল বলল, পিছে পিছে যাব স্যার। যাও। প্রাইভেট কার দ্রুত ডান দিকে ঢুকে গেল, আমরাও ডান দিকে ঢুকলাম। ওরা গাড়ির গতি বাড়াচ্ছে, আমরাও বাড়াচ্ছি। ওরা লেফট টার্ন নিয়ে গলিতে ঢুকে পড়লো, আমরাও গলিতে ঢুকলাম। মাইকেল মধুসূদনের ভাষায়, হে পামর পালাবি কোথায়, যেথায় পশিবি তুই পশিব সে দেশে। আমি বললাম, আরাম পাচ্ছ মকবুল? মকবুল সবকটা দাঁত বের করে বলল, বিরাট আরাম পাইতেছি ভাইজান, 15 বছর ধরে গাড়ির ড্রাইভারি করতেছি, এমন আরাম পাই নেই। আরেকটা ধাক্কা দেব? দাও। দানে দানে 3 দান। এবার একটু পাওয়ারের ধাক্কা দিই। দাও। তৃতীয় ধাক্কা দেবার পর গাড়ি সামান্য এগিয়ে থেমে গেল। আমরাও তাদের পাশে গাড়ি থামালাম। প্রাইভেট কারের তরুণ তরুণীরা উদ্বিগ্ন চোখে তাকাচ্ছে, এরা যথেষ্টই ভয় পেয়েছে।
এই সময়ের তরুণরা সাহসী কর্মকাণ্ড করে, তবে এরা সাহসী না। আমি জানালার কাঁচ নামিয়ে বললাম, তোমরা ভালো আছো? কেউ জবাব দিল না। আমি বললাম, গাড়ি বন্ধ করলে কেন? চালাও, নাকি আমরা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব? সেই ক্ষেত্রে গিয়া নিউট্রালে দিয়ে রাখো। প্রাইভেট কারের চালক বলল, হু আর ইউ? আমি বললাম, তুমি নিজেই আন্দাজ করো আমি কে। আমাদের কাছে কি চান? তোমাদের সঙ্গে গল্প করতে চাই। তারা মুখ চাওয়াচাওয়ি করলো। তোমাদের মধ্যে কেউ গল্প জানো? যে কোনো একটা গল্প বললেই হবে। টোনাটুনির গল্প বললেও হবে। পেছনের সিটের মেয়েটা বলল, লিভ আস অ্যালোন। আমি বললাম, তোমরা গাড়ি স্টার্ট করো, আমরা লাস্ট একটা ধাক্কা দিয়ে টেনে বের হয়ে যাব। গাড়ির চালক বলল, ধাক্কা কেন দেবেন জানতে পারি? আমি বললাম, সবাইকে দেখিয়ে তোমরা যে লতকালুতকি করছো এটা পছন্দ হচ্ছে না, তোমাদের কুৎসিত কর্মকাণ্ডের সামান্য প্রতিবাদ। পেছনের সিটের মেয়েটা বলল, সরি। তুমি একা সরি বললে তো হবে না, সবাইকে একসঙ্গে সরি বলতে হবে। সবাই একসঙ্গে বলল, সরি। আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। মকবুল দাঁত বের করে বলল, বিরাট মজা পাইলাম ভাইজান। আমি বললাম, মজার যে একটা অঙ্ক আছে সেটা যেন? জি না, জটিল অঙ্ক না, সহজ অঙ্ক, আবার বুঝতে না পারলে ভয়ঙ্কর জটিল। একটু বুঝায়া বলেন। আজকের এই ঘটনায় তুমি যতটুকু মজা পেলে, প্রাইভেট কারের যাত্রীরা ততটুকু বেমজা পেল। দুটো মিলে কাটাকাটি। বুঝেছ? জি বুঝলাম। একদল আনন্দ পেলে আরেক দলকে সেই পরিমাণ নিরানন্দের ভেতর দিয়ে যেতে হবে। বিজ্ঞানের ভাষায় কনজারভেশন অফ আনন্দ। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। একজনকেও চরম আনন্দ পেলে অন্য একজনকে চরম দুঃখ পেতে হবে। পচা বাবার সঙ্গে দেখা হলো। বয়স 90-এর কাছাকাছি। ত্রিমাথার বুড়ো, দুই হাঁটুর মাঝখানে মাথা গুজে বসে আছে। 200 টাকায় 2 পুরিয়া দিল। ফোঁকলা দাঁতে হাসতে হাসতে বলল, আসল জিনিস, খাইয়া মজা পাইবেন, খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন, মজার উপরে মজা। আমি বললাম, এত মজার জিনিস আপনি কখনো খেয়েছেন? বুড়ো কাশতে কাশতে বলল, না গো বাবা, আমি খাই নাই, আমি আসল মজার জন্য অপেক্ষায় আছি। আসল মজাটা কি? আসল মজা হইল মরণ। মরণের উপরে কোনো মজা নাই। বুঝলেন কিভাবে? এখনও তো মরেন নাই। আমার মতো বয়স তোমার যখন হইব, তুমিও বুঝবা মরণের উপরে মজা নাই। মরণ খুবই মজা। অবশ্যই, মরতে ইচ্ছা করে। বৃদ্ধ দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, না। না কেন? আসল মজা যত পরে আসে তত ভালো। আপনার পরিচয়টা কি? যে আপনার কাছে পুড়িয়া কিনতে আসে তার পরিচয় জানতে ইচ্ছা করে না? তাহলে আমার পরিচয় জানতে চান কেন? তুমি মেলা বাকওয়াজ করতেছো এই জন্য। তোমার নাম কি? হিমু। এটা তো মেয়ে ছেলের নাম। হতে পারে। মেয়ে ছেলেরাও কি আপনার কাছে পুড়িয়া নিতে আসে? আসে, কম আসে। মেয়ে ছেলেরা এই জিনিস কম খায়। তারা স্বামী পুত্রের জন্য পুড়িয়া কেনে। তুমি কি সংবাদের লোক? সংবাদের লোক ভয় পান না? বৃদ্ধ বয়সে মানুষের আক্কেল কমে, জ্ঞান কমে, চোখের দৃষ্টি কমে, তার সাথে ভয়ও কমে। আমি কাউরে ভয় পাই না। একটু আগে বললেন মেয়ে ছেলেরা স্বামী পুত্রের জন্য পুড়িয়া কেনে। কেন এই কাজটা করে? না করে উপায় আছে। নিশা যখন উঠে তখন স্বামী পুত্র ছটফট করে, শরীর যায় ফুইল্লা, মুখ দিয়া ফেনা ভাঙে। এই কষ্ট দেখানোর চেয়ে পুড়িয়া কিন্না দেওয়ান ভালো। আপনার ছেলে মেয়ে কি? মেয়ে নাই, 3 ছেলে, 3টাই হিরুঞ্চি। হিরুঞ্চি কি? যারা হিরোইন খায় তারারে বলে হিরুঞ্চি। আপনার 3 পুত্রই হিরুঞ্চি? জি। তারার মৃত্যুও ঘনায় আসছে। 3টায় ঘরে শুইয়া আছে। ছবি তুলবেন? আপনি যদি পত্রিকার লোক হন, ছবি তুলেন, ছাপায় দেন। ছবি ছাপিয়ে লাভ কি? লাভ লোকসান আপনারা বুঝবেন। আমার 3 হিরুঞ্চি পোলা আছে। সারাদিন 3 ভাই পুটলা পাকাইয়া শুয়ে থাকে। ছবি তুলনের এমন জিনিস পাইবেন না। সকালে 3টা 3 পুরিয়া খাইছে, সন্ধ্যাকালে আবার খাইব। যান, ছবি তুললে আনেন। আমি ছবি তুলতে গেলাম। মাজেদা খালার দেয়া মোবাইল টেলিফোনেও ছবি ওঠে। নোংরা দুর্গন্ধ ঘর, প্রস্রাবের বিকট গন্ধ, তার সঙ্গে যুক্ত হয়েছে ভাত পচার মিষ্টি গন্ধ। টিনের ছাপড়া, একটা জানালা আছে, জানালা বন্ধ। মেঝেতে চাটাই বিছানো, চাটাইয়ে 2জন ঘুমোচ্ছে। প্রস্রাবের গন্ধ এদের গা থেকে আসছে। 2জনের মুখই হা হয়ে আছে। হা করা মুখের সামনে মাছি ভনভন করতে অনেক দেখেছি। এখানে বিচিত্র দৃশ্য দেখলাম। মাছি মুখের ভেতর ঢুকে যাচ্ছে এবং বের হচ্ছে। জীবন্ত মানুষের হাঁ করা মুখে মশা মাছি কখনো ঢুকে না, মৃত মানুষদের মুখে ঢুকে। হিরোইনের ঘুমে ঘুমন্ত মানুষকে মশা মাছি মৃত মনে করছে, এটা একটা বিস্ময়কর ঘটনা। হিরোইন শিবিরে কি এই তথ্য জানে? 3 ভাইয়ের 1 ভাই দেয়ালে হেলান দিয়ে বসা। সে তাকিয়ে আছে আমার দিকে। আমি ছবি তুলছি, সে দেখছে কিন্তু কোনো প্রশ্ন করছে না। আমি বললাম, ভালো আছেন? সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আপনার নাম কি? সে ঠোঁট নাড়ল। কি বলল বোঝা গেল না। আপনি বিবাহ করেছেন? সে আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। ছেলে মেয়ে আছে? সে 2 আঙ্গুল তুলে দেখালো। 2জন আছে এটা বুঝতে পারছি, ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। ছেলেমেয়েরা কোথায়? এই প্রশ্নের উত্তরে সে স্পষ্ট করে বলল, চইলা গেছে, বলেই শুয়ে পড়ল। পার্কিনসন্স ডিজিজের রোগীর হাত যেভাবে কাঁপে সেইভাবে তার হাত কাঁপছে। এই কাঁপুনি ছড়িয়ে পড়ছে তার শরীরে। একসময় অবাক হয়ে দেখলাম তার পুরো শরীরই কাঁপছে, বিশেষ ছন্দে কাঁপছে। সে এখনও তাকিয়ে আছে আমার দিকে।
চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু কিছু দেখছে বলে মনে হচ্ছে না। তার দৃষ্টি মৃত মানুষের দৃষ্টি। মকবুল বলল, স্যার অবস্থা তো কেরোসিন। আমি বললাম, কেরোসিনের চেয়েও অবস্থা খারাপ, ডিজেল। মকবুল বলল, এইসব জিনিস ঘর বাড়িতে খাওয়া ঠিক না, ভালো জায়গায় খাইতে হয়। ভালো জায়গা কোনটা? সাভারের জাতীয় স্মৃতিসৌধ, তারপর ধরেন রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। দুইটার মধ্যে রায়ের বাজারেরটা ভালো, পিছনে নদী আছে, নদীর দিকে তাকায় হেরোইনসিরা মজা পায়। কেউ কিছু বলে না। কে বলবো? কেউ কিছু বলে না। রায়ের বাজারে একজন মিনারানি, ওনার জিনিসও ভালো, ফেন্সির 1 নম্বরটা ওনার কাছে পাওয়া যাবে। এই বিষয়ে তোমার জ্ঞান তো ভালো। প্রশংসায় মকবুল লজ্জা পেয়ে গেল। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এখন যাব কোন দিকে? রায়ের বাজারের বধ্যভূমির দিকে গেলে কেমন হয়? কোনো দিন দেখা হয় নাই। হাতে যখন একটা গাড়ি আছে, বিয়ার বাজার সদাই করবেন না? গরিবের বিয়ার আবার বাজার। সুযোগ যখন পাওয়া গেছে, বধ্যভূমিটা দেখে যাই। স্মৃতিসৌধ দেখে মুগ্ধ হওয়া ঠিক না। মুগ্ধ হওয়ার মানে যাদের স্মৃতিতে সৌধ তারা গৌণ, সৌধটা মুখ্য। তারপরও মুগ্ধ হতে হলো বড় একটা দেয়াল। দেয়ালের এক অংশে জানালার মতো কাটা। সেই জানালায় আকাশ দেখা যাচ্ছে। সৌধ ধুলামলিন, চারিদিকে আবর্জনা, কিন্তু জানালার বাইরে আকাশ ঝকঝক করছে। এই আকাশ স্মৃতিসৌধেরই অংশ। সৌধের ভেতরই 2 হিরঞ্চির দেখা পাওয়া গেল। তাদের চেহারা নোংরা, কাপড় চোপড় নোংরা, কিন্তু তাদের চোখ স্মৃতিসৌধের জানালার মতো চকচক করছে। আপনারা ভালো আছেন বলে তাদের দিকে এগিয়ে গেলাম। দুজনেই নড়ে চড়ে বসলো, প্রশ্নের জবাব দিল না। মকবুল আমার সঙ্গে সঙ্গে আসছে। সে বলল, স্যার এরার সঙ্গে কথা বললে কোনো ফায়দা নাই, চলেন মিরপুরের দিকে যাই। মিরপুরে কি? বেনারসি শাড়ির কারখানা, বইয়ের জন্য একটা শাড়ি কিনবেন না? আমার এক ভাই আছে কারিগর, সস্তায় কিনায় দেব। 2 হিরঞ্চির সঙ্গে কিছুক্ষণ গণ করে তারপর যাই। শাড়ি কী ধরনের হবে এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলি। আর বাদ দেন তো স্যার, এরার সাথে চুরি চাক্কু থাকে, কখন কি করে ঠিক নেই। হিরঞ্চি দুজনকে তেমন ভয়ঙ্কর মনে হলো না। একজন তার পরিচয় দিল শামসু, ঠেলাগাড়ি চালায়। অন্যজন পরিচয় দিল না, সারাক্ষণই মাথা নিচু করে রাখলো। শামসু ভাই, এই জায়গাটা কি জানেন? জানবো না কেন, শহীদ বুদ্ধিজীবীর মাজার শরীফ। বুদ্ধিজীবী কি জানেন? শামসু দাস গলায় বলল, জানি। আপনাদের মতো ভদ্রলোক, ভালো কাপড় পরে, চোখে চশমা দেয়, গাড়িতে কইরা ঘুরে, সুন্দর সুন্দর কথা বলে। আমি বললাম, আজ আমার বিয়ে, শাড়ি কিনতে যাচ্ছি। কী রঙের শাড়ি কিনবো বলুন তো? মেয়ের গায়ের রং কি? শঙ্খের মতো সাদা। হিরঞ্চি শামসু অনেকক্ষণ ভেবেচিন্তে বলল, হলদা শাড়ি কিনেন, সাদার সাথে যায় হলদা। অপর হিরঞ্চিও সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। নেশাখোররা কোনো ইস্যুতে সহজে দ্বিমত পোষণ করে না। ড্রাইভার মকবুল বলল, অনেক ঘোরাফেরা করছেন, চলেন শাড়িটা কিনি, মিরপুরে যাই। শাড়ি কেনার টাকা তো নাই, 500 টাকা পেয়েছিলাম, 150 খরচ হয়ে গেছে, 300 আছে, এতে কি চলবে? বললাম না আমার ভাই আছে, বাকিতে কিনায় দেব। আমি বললাম, আগে থানায় চলো। থানায় যাবেন কেন? জরুরি কাজ আছে। কোন থানা? মকবুলের কথায় চিন্তায় পড়ে গেলাম। রেনুর প্রেমিক কোন থানায় আছে তা জানা নেই। মাজেদা খালার বাড়ি যে থানায়, সেখানকার হাজতেই তার থাকার কথা। অনেক সময় ওলটপালটও হয়। পুলিশের খুব উপরের লেভেলের নির্দেশে যখন কাউকে ধরা হয়, তখন আর এলাকার ভাগ থাকে না। চলো ধানমন্ডি থানায়, তারপর অন্য থানাগুলিতে যাব। আজ ধারাবাহিক থানা পরিক্রমা। থানায় আপনার ঘটনা কি? ওসি সাহেবকে বিয়ের দাওয়াত দেব। আর সত্যই দাওয়াত দেবেন? অনেকবার থানা হাজতে কাটিয়েছি। বেশিরভাগ ওসি সাহেবের সাথে আমার পরিচয় আছে, তারা আমার দুঃখ দিনের সাথী। মকবুল নিঃশ্বাস ফেলে বলল, আপনার কাজকাম বড়ই জটিল, আত্মীয় স্বজনের খোঁজ নাই, ওসি সাহেবেরা দাওয়াতি। গাড়ি ট্রাফিক জ্যামে আটকা পড়েছে। জ্যামের বাজার শুরু হয়েছে। ফেরিওয়ালারা এক গাড়ির জানলা থেকে আরেক গাড়ির জানালায় যাচ্ছে। তাদের কারণে ভিক্ষুকেরা সুযোগ পাচ্ছে না। কুনুয়ের গুঁতো দিয়ে তারা ভিক্ষুক সরাচ্ছে। কেউ হাতে 2টো পাকা পেঁপে নিয়ে ঘুরছে, কেউ কানকয় দড়ি বাঁধা কাতল মাছ নিয়ে ঘুরছে। পপকর্নের প্যাকেট নিয়ে বেশ কয়েকজন আছে। এই আইটেমটা মনে হয় চালু। এত কিছু থাকতে হঠাৎ পপকর্ন চালু আইটেম হয়ে গেল কেন কে বলবে? ভ্রাম্যমান লাইব্রেরিও আছে। 10-12টা পেপার ব্যাগ বই নিয়ে কয়েকজন ঘুরছে। হ্যারি পটার, জেনারেল মোশাররফের আত্মজীবনীও বিক্রি হচ্ছে। গাড়ির ভেতর আরামদায়ক শীতলতা, বাইরে তেজি রোদ। সেই রোদ আমাকে স্পর্শ করছে না। রোদের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে। সারা শরীরে আরাম আরাম ভাব। আরাম ব্যাপারটা কি? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন। বটগাছের নিচে শান্তিনিকেতনী কায়দায় ক্লাস হচ্ছে। ক্লাস নিচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ। একজন তার মাথায় ছাতা ধরে আছে। ছাত্রধর খুব পরিচিত, কিন্তু কে তা আমি ধরতে পারছি না। রবীন্দ্রনাথের হাতে এক ঠোঙা পপকর্ন। তিনি পপকর্ন চিবুতে চিবুতে আরাম কি তার ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, আরাম 2 প্রকার, শারীরিক এবং মানসিক। এই যে আমি পপকর্ন খেয়ে মজা পাচ্ছি, এটা শারীরিক আরাম। আবার পপকর্নগুলি দেখতে বোঁটাহীন শিউলি ফুলের মতো। এক ঠোঙা ফুল দেখে যে আরামটা পাচ্ছি তা মানসিক।
শরীরের প্রয়োজন মেটার ফলে যে আরাম হয় সেটা শারীরিক আরাম, আবার মনের প্রয়োজন মেটার ফলে যে আরাম হয় তা মানসিক আরাম। আরামের যে অন্য অর্থ আছে তা কি তোমরা জানো? আরামের অর্থ বাগান, আবার উপবনও হতে পারে। আমার কথা বিশ্বাস না করলে তোমরা ডিকশনারি দেখতে পারো। এখন তোমরা বলো সংহারাম মানে কি? সংহারাম একটি সমাসবদ্ধ পদ। ব্যাস বাক্য কি? ছাত্রধারী বললেন, গুরুদেব আপনি তো ব্যাকরণের ক্লাস নিচ্ছেন না, আপনার কাছ থেকে ছাত্ররা অন্য কিছু জানতে চায়। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বললেন, তাই তো। আচ্ছা, আরামের সঙ্গে মিল দিয়ে শব্দ লিখতে থাকো, এতে অন্তঃমিলের বিষয়টা সরগর হবে। আরাম, হারাম, আমি এই দুটো বললাম, বাকিগুলো তোমরা বের করো তাড়াতাড়ি। এই সময় ঘুম ভাঙল। গাড়ি থানা কম্পাউন্ডে ঢুকেছে। থানার সেন্ট্রি সরু চোখে তাকাচ্ছে। এত বড় গাড়িতে কে এসেছে আঁচ করার চেষ্টা। সেই অনুযায়ী ঠিক করবে স্যালুট দেবে কি দেবে না। সিভিলিয়ানদের নিয়ে এই এক সমস্যা, কে বিশিষ্টজন কে বিশিষ্টজন না এইসব গায়ে লেখা থাকে না, তাদের কোনো আলাদা পোশাকও নেই। ভবিষ্যতের মানুষদের এরকম ব্যবস্থা থাকবে বলে মনে হয়। সবাইকে শরীরে ব্যাজ পড়তে হবে, সেই ব্যাজ বলে দেবে লোকটির পেশা কি, ব্যাংকে তার কত টাকা আছে, বিবাহিত কিনা, রক্তের গ্রুপ, বয়স ইত্যাদি ইত্যাদি। ওসি সাহেব আমার পরিচিত, নাম সুলেমান। তার সময় আমি একবার দুরাত হাজতে ছিলাম। শেষটায় ভালো খাতির হয়ে গিয়েছিল। তার স্ত্রী রান্না করা হাঁসের মাংস এবং ভুনা খিচুড়ি টিফিন ক্যারিয়ারে রান্না করে খাইয়েছিলেন। ভদ্রমহিলার নাম পারুল। তিনি আমাকে দেখেই ভ্রুকুচকে গম্ভীর হয়ে গেলেন। আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব বললেন, কী চাও? একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম স্যার। কী প্রয়োজন বলে বিদায় হও, নানান ঝামেলায় আছি। তোমার সঙ্গে কথার খেলা খেলতে পারবো না। কি বলতে এসেছো স্ট্রেট বলো, নো হাঙ্কি পাঙ্কি। আমি বললাম, আরামের সঙ্গে মিল হয় এরকম কয়েকটা শব্দ দরকার। আমি একটা পেয়েছি, হারাম, আর পাচ্ছি না। ওসি সাহেবের চেহারা থেকে বিরক্তিভাব দূর হয়ে চিন্তিত ভাব চলে এলো। তার মস্তিষ্ক এখন আরামের সঙ্গে মিল আছে এমন শব্দ খুঁজে বেড়াচ্ছে। ওসি সাহেব চাচ্ছেন না, কিন্তু মস্তিষ্ক তার কাজ করেই যাচ্ছে। নিজের মস্তিষ্কের উপর মানুষের যে পূর্ণ নিয়ন্ত্রণ নেই তা মানুষ জানে, কিন্তু স্বীকার করে না। ওসি সাহেব বললেন, হিমু বসো, চা খাবে? জি খাবো। ওসি সাহেব চোখের ইশারায় চা দিতে বললেন। চোখের ইশারায় এমন ব্যবহার আগে দেখিনি। ওসি সাহেব বললেন, আরামের সঙ্গে হারাম ছাড়া তো আর কিছু পাচ্ছি না, আরও অনেক আছে। বাংলা ভাষা সহজ জিনিস না, বিশাল সমুদ্র। তুমি থানায় এসেছো কেন সেটা বলো। আরাম হারাম নিয়ে যে আসনি এটা আমি জানি। আপনারা কি কোনো অল্পবয়সী ছেলেকে আজ ধরে এনেছেন? অল্পবয়সী ছেলে বলে তো আমরা সবসময় ধরে আনি। যে ছেলের কথা বলছি সে তেমন কোনো অপরাধ করেনি। তার অপরাধ, সে তার প্রেমিকার বাড়ির সামনে বসেছিল। বুঝেছি, তুর্য তোমার কে হয়? আমার কেউ হয় না, কেউ না হওয়াই ভালো। মেরে হাড্ডি গুঁড়া করে দেওয়া হয়েছে। উপরের নির্দেশ ছিল? হ্যাঁ ছিল। উপরের নির্দেশে এক দফা মারা হয়েছে, তারপর নিজের দোষে আরেক দফা মার খেয়েছে হাজতে। হাজতে কি করেছে? হিরোইন নেওয়ার টাইম হয়ে গেছে, সঙ্গে নাই জিনিস, আধা পাগল হয়ে গেছে। পুরিয়ার জন্য সবার হাতে পায়ে ধরছে। কী যে অবস্থা, শরীর গেছে ফুলে, পেশাব করে কাপড় নষ্ট করেছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। সে কার ছেলে জানেন? বাবার আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না, সমস্যা আছে, শুনলে আপনি খাবেন। তুমি ধানাই পানাই গল্প ছাড়ো, তোমার ধানাই পানাই স্টোরির সঙ্গে আমি পরিচিত। ছেলের বিষয়ে খোঁজ নিয়েছি, স্কুল মাস্টারের ছেলে। বাবা মা অল্প বয়সে মারা গেছেন, চাচার কাছে মানুষ হয়েছে। মানুষ তো না, হয়েছে অমানুষ। তুমি তার সঙ্গে দেখা করতে চাচ্ছ, দেখা করো, হাঙ্কি পাঙ্কি করার দরকার নেই। তোমাকে থানায় ঢুকতে দেওয়াই উচিত হয়নি। তুমি আমার মাথার ভেতর আরাম হারাম ঢুকিয়েছ। এখন সব ফেলে মিলের শব্দ চিন্তা করছি। আমার তো ধারণা এই দুইটা ছাড়া নেই। অবশ্যই আছে, থাকলে বলো, মাথার ভনভনানি দূর হোক। আমি বললাম, আরাম, হারাম, গেরাম, ব্যারাম, ক্যারাম। ওসি সাহেব বললেন, আর কি আছে? অবশ্যই আছে, আপনি চিন্তা করতে থাকুন, আমি এই ফাঁকে তুর্যের সঙ্গে কথা বলে আসি। তুর্যের চেহারা সুন্দর হবে এটা আমি ধরেই নিয়েছিলাম। এতটা সুন্দর হবে কল্পনাও করিনি। একজন দেবদূত হাজতের শিক ধরে বসে আছে, বড় বড় স্বচ্ছ অভিমানী চোখ। চোখের দিকে তাকালেই মনে হয় কিছুক্ষণ আগে এই চোখ অশ্রুবর্ষণ করেছে। প্রাচীন গ্রিক ভাস্কররা এই ছেলেকে দেখলে মডেল হিসেবে অবশ্যই ব্যবহার করতেন। এই ছেলের গায়ে কেউ হাত তুলতে পারে ভাবাই যায় না। রেনুর পাশে এই ছেলেকে দাঁড় করিয়ে ভোটাভুটি করলে তুর্যের ভোট বেশি পাবার সম্ভাবনা আছে। হ্যালো তুর্য। তুর্য চমকে তাকালো, কিছু বলল না। আমি তোমার জন্য 2 পুড়িয়া জিনিস নিয়ে এসেছি, পচা বাবার কাছ থেকে এনেছি। পচা বাবার নাম শুনেছ? তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, তার পাতলা ঠোঁট কাঁপছে, সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তুর্য বলল, আপনি কে? আমার নাম হিমু। আমাকে চেনেন কিভাবে? রেনুর মাধ্যমে চিনি। রেনুর কথা মনে আছে তো? তুর্য বলল, পুড়িয়া দিন। এখনই খাবে? তুর্য জবাব দিল না। আমি দেখলাম তার হাতের আঙুল কাঁপছে, ঠোঁট কাঁপছে, চোখের পাতাও কাঁপছে। আসন্ন নেশার উত্তেজনাতেই এমন হচ্ছে। রেনুর বিয়ে হচ্ছে, এই খবর পেয়েছ? না। কার সঙ্গে বিয়ে হচ্ছে?
আমার সঙ্গে। আজ রাত 9টা থেকে 9:30টার দিকে বিয়ে হবে। তুমি কি বরযাত্রী হিসেবে যেতে চাও? তুর্য জবাব না দিয়ে বলল, আমাকে পুড়িয়ে দিন। এত তাড়াহুড়ো কেন? আগে কথা বলি। কথা বলতে ভালো লাগছে না। রেনুর সঙ্গে কথা বলবে? না। না কেন? রেনুর সঙ্গে তোমার ভাব আছে না? জানি না। জানবে না কেন? আমি বুঝতে পারি না। যাই হোক, তোমাকে আমি ছোট্ট একটা কাজ দেব। জটিল কোনো কাজ না, সহজ কাজ। কাজটা করা মাত্রই পুড়িয়ে হাতে পাবে, ওয়ার্ড অফ অনার। কাজটা কি? রেনুকে বলবে সে যেন তার হাতের রগ না কাটে। টেলিফোনে বলবে, আমি লাইন করে দেব, তুমি বলবে। হাতের রগ কাটা মানে কি? রেনু বলেছে আমার সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে সে তার হাতের রগ কেটে মারা যাবে। সে 7 o'clock ব্লেড নিয়ে তৈরি। তুর্যের ঠোঁটে সামান্য হাসির আভাস দেখা গেল। সে সঙ্গে সেই হাসি মুছে ফেলে বলল, আমি টেলিফোন করব। থ্যাংক ইউ, আমি লাইন করে দিচ্ছি। টেলিফোনে কথা শেষ হওয়া মাত্র পুরিয়া। রেনু কি ভালো আছে? তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, তবে সে ভালো আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি লাইন করে দিচ্ছি। তুমি রেনুকে বুঝিয়ে বলো। নানান ঝামেলা করে খালার মাধ্যমে রেনুকে ধরা গেল। আমি মোবাইল টেলিফোন তুর্যের হাতে দিয়ে দিলাম। তুর্য কথা বলছে। ওপাশ থেকে রেনু কি বলছে শোনা যাচ্ছে না। তুর্যও কথা বলছে অতি নিচু গলায়। কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো এরকম নিচু গলাতেই সে কথা বলায় অভ্যস্ত। তুর্য টেলিফোন শেষ করলো। আমি বললাম, তুমি কি আমার কথাটা বলেছ? না। বলনি কেন? তুর্য চুপ করে রইল। আমি বললাম, মোবাইল টেলিফোনটা তোমার কাছে দিয়ে যাচ্ছি, একটা পুড়িয়াও দিয়ে যাচ্ছি। আমার বিষয়ে রেনুর কাছে সুপারিশের পরপরই পুড়িয়া ব্যবহার করতে পারবে, তবে সুপারিশ না করে জিনিস খাবে না। তুর্য তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কিছু একটা বলতে গিয়েও বলল না। আমি বললাম, তোমাকে যা বলেছি মনে আছে তো? আমার বিষয়ে সুপারিশ করার পর পুড়িয়া খাবে, তার আগে না। তুর্য ঘাড় কাত করল। আমি বললাম, রেনুকে বিয়ে করার ব্যাপারে আমার আগ্রহের কারণ জানো? আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। ওই বিখ্যাত লাইন মনে আছে, রমণীর মন সহস্র বছরের সখা সাধনার ধন। রেনুর মন আমি এখনও পাইনি। সাধনা সেইভাবে শুরু করিনি বলে পাইনি। কয়েক ঘন্টা মাত্র সাধনা করেছি। আপনার নাম কি? একবার কিন্তু তোমাকে নাম বলেছি। তারপরও আরেকবার বলছি, আমার নাম হিমু। পুড়িয়া দিন। আমি পুড়িয়া দিলাম। মোবাইল টেলিফোন দিয়ে বললাম, টেলিফোন এবং পুড়িয়া দুটোই লুকিয়ে রাখবে। থানাওয়ালাদের চোখে পড়লে তারা নিয়ে যেতে পারে। চলে আসার আগে ওসি সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি খুবই বিরক্ত ভঙ্গিতে বললেন, এখনও যাওনি? আমি বিনয়ে গলে গিয়ে বললাম, স্যার এখনই যাচ্ছি। একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, অতি ছোট্ট জিজ্ঞাসা, ধূলিকণার মতো ছোট। ওসি সাহেব ভ্রু কুঁচকে তাকালেন। আমি বললাম, আপনার আসামি তুর্য বিষয়ে একটা কথা। ভনিতা রাখো, কি বলবে বলো। আমি বললাম, তুর্যের সঙ্গে মিল দিয়ে হয় সূর্য। স্যার আর কিছু কি হয়? ওসি সাহেবের মুখে প্রায় সঙ্গে সঙ্গে হতাশার ছায়া পড়ল। বোঝা যাচ্ছে তার মস্তিষ্ক মিল খুঁজতে শুরু করেছে। অন্তমিলযুক্ত আরেকটা শব্দ মনে না আসা পর্যন্ত অনুসন্ধান চলতেই থাকবে। এই বিষয়টা সবার ক্ষেত্রে ঘটে না, কাজে কর্মে এবং চিন্তাভাবনায় জর্জরিত মানুষের ক্ষেত্রে ঘটে। প্রবল চাপে পর্যদস্ত মানুষের ক্ষেত্রে ঘটে। মস্তিষ্ক চাপ থেকে মুক্তি পাবার জন্য সহজ পথ খোঁজে। অন্তমিলের অনুসন্ধান মস্তিষ্কের জন্য সহজ মুক্তির পথ। স্যার, আপনার অফিসের টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি? ওসি সাহেব থমথমে মুখে টেলিফোন এগিয়ে দিলেন। আমি খালু সাহেবকে টেলিফোন করলাম। আমি বললাম, হ্যালো, ধানমন্ডি থানা থেকে বলছি। খালু সাহেব হড়বড় করে বললেন, গাড়ি কি পাওয়া গেছে? খালু সাহেব, আমি হিমু। তুমি থানায় কি করছো? ওসি সাহেবকে দাওয়াত দিতে এসেছি, বিয়ের দাওয়াত। খালু সাহেব, গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি? ইয়ার কি বন্ধ করো, ইডিয়েট। খালু সাহেব টেলিফোন রেখে দিলেন। ওসি সাহেব শূন্য দৃষ্টিতে তার সামনে দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, স্যার যাই? ওসি সাহেব বললেন, তুর্য এবং সূর্য ছাড়া আর তো কিছু পাচ্ছি না। চেষ্টা করতে থাকুন, পেয়ে যাবেন। কর্য কি চলবে? কর্য চলবে না, উকারে লাগবে। কুর্য চলতো, কুর্য বলে কোনো শব্দ নেই। হিমু শোনো, আর কোনোদিন যেন তোমাকে আমি থানায় না দেখি। পারুল আপা কেমন আছে স্যার? সে ভালো আছে। ওনার রান্না করা হাঁসের মাংস এবং খিচুড়ির স্বাদ এখনও মুখে লেগে আছে। ওসি সাহেব গম্ভীর গলায় বললেন, তোমার মতলব আমার কাছে পরিষ্কার। পারুলের কথা বলে আমার মন ভুলাবার চেষ্টা করছো, কোনো কাজ হবে না। পারুল আপাকে বিয়ের দাওয়াত দেওয়ার শখ ছিল। সে ঢাকায় নেই, সে মুন্সিগঞ্জে তার মায়ের বাড়িতে গেছে। আমার কাছে গাড়ি আছে, আপনি ঠিকানাটা দেন, একটানে চলে যাব। তুমি বিদায় হও। বিদায়? বিয়ের শাড়ি কিনতে যাব। পারুল আপার মতামতটা পেলে ভালো হতো। এইসব বিষয় মেয়েরা ভালো বোঝে। শুনেছি এখনকার ফ্যাশন বিয়েতে লাল শাড়ি না পরা। বিধবা হলে কিংবা স্বামী তালাক দিলেই শুধু লাল শাড়ি। আরে তুমি যাবে না, বকবক করতেই থাকবে। বিয়ের শাড়ি হিসেবে সবুজ রঙটাকে আপনার পছন্দ? আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে, এখন কিন্তু থাপ্পড় খাবে। থাপ্পড় খাবার আগে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে মিরপুরের দিকে। মকবুলের ভাইকে পাওয়া গেলে হয়। আমার হাতে আছে 125 টাকা। এই টাকায় কাঁধের সিদ্দিকির গামছা হবে, শাড়ি হবে না। গাড়ির সিটে মাথা দিয়ে চোখ বন্ধ করতেই গুরুদেবের দেখা পেলাম। তিনি বললেন, বিয়ের শাড়ি সবুজ না হওয়া বাঞ্ছনীয়। আমি বললাম, সবুজ না কেন? সবুজ রঙটার বিষয়ে আমার আপত্তি আছে। সবুজ নিয়ে আপনার এত মাতামাতি, আবার সবুজ রং নিয়ে আপত্তি, কারণটা কি বলবেন?
রবীন্দ্রনাথ বিরক্ত গলায় বললেন, আমি যে কালার ব্লাইন্ড এই তথ্য তো জানো। এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, না জানার কথা না। সবুজ রং আমি চোখেই কোনো দিন দেখিনি। খাইছে আমারে। আমার সামনে এ ধরনের অশালীন ভাষা প্রয়োগ করবে না। খাইছে আমারের বদলে আমাকে ভক্ষণ করেছ কি বলা যাবে? তুমি কথ্য ভাষায় কথা বলছো, এর মধ্যে হঠাৎ ভক্ষণের মতো একটা তৎসম শব্দ ব্যবহার কেন করবে? ভাষার জগা খিচুড়ি আমার পছন্দ না। জগা খিচুড়ি জিনিসটা কি স্যার? খিচুড়ি জানি, কিন্তু জগা খিচুড়ি? রবীন্দ্রনাথ চশমা ঠিক করতে করতে বললেন, জগন্নাথের মন্দিরে রোজ নানান পদ মিলিয়ে খিচুড়ি রান্না হতো, সেখান থেকে এসেছে জগা খিচুড়ি। স্যার, আপনাকে কিন্তু আমার বিয়েতে বরযাত্রী হিসেবে যেতে হবে, এবং উপহার হিসেবে 4 লাইনের কবিতা। মেয়ের নাম রেণু, রেণুর সঙ্গে মিলিয়ে 4টা লাইন। রবীন্দ্রনাথ বিড়বিড় করে বললেন, ওরে রেণু, ওরে আমার রেণু, একা বসে বাজাস কেন বেণু? ওরে আমার রেণুতে কিছু আপত্তি আছে, শুনলে মনে হয় সে আপনার রেণু। আপনি যদি বলেন, ওরে রেণু, ওরে হিমুর রেণু, একা একা কেন চড়াস ধেনু, তাহলে কেমন হয়? রবীন্দ্রনাথ ভুরু কুচকে বললেন, মেয়ে মানুষ ধেনু চড়াবে কেন? আপনার সময়ের মেয়ে মানুষ এখনকার মেয়ে মানুষের রাজ্যের ফারাক। আজকালকার মেয়েরা অনেক কিছুই চড়াচ্ছে, ধেনু সেই তুলনায় কিছুই না। রবীন্দ্রনাথ গম্ভীর গলায় বললেন, সময় বদলাচ্ছে এটা ঠিক, তারপরও মেয়েরা ধেনু চড়াচ্ছে, দৃশ্যকল্পটা নিতে পারছি না। আমি বললাম, সময়ের সঙ্গে সঙ্গে আপনার গানও বদলেছে, এখন আপনার গানে ঢুকেছে র্যাপ। সেটা কি? আপনার গান হবে, ফাঁকে অন্য একজন কিছু অর্থহীন কথা কবিতার মতো বলে যেতে থাকবে। যেমন ধরুন আপনার বৃষ্টির গান, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানিনে মন, কিছুতে কেন যে মন লাগে না। এই কয়েক লাইন গাওয়া শেষ হওয়া মাত্র একজন বলবে, আজ বৃষ্টি লাগবে খিচুড়ি, সঙ্গে ইলিশ 1 পিস বেগুন ভাজা, খেতে খেতে মজা, আজ বৃষ্টি ঝড়ো ঝড়ো বাদল দিন। এই চুপ করো। জি আচ্ছা স্যার, চুপ করলাম। অন্য কোনো প্রসঙ্গে কথা বলো। আমার গান প্রসঙ্গে তোমার কথা শুনে চিত্ত বিকল হয়েছে। বিয়ের শাড়ি প্রসঙ্গে ফিরে যাই। হলুদ রঙের শাড়ি কি কিনবো? আমার 2 বন্ধু হলুদের কথা বলছিলেন। হলুদ বৈরাগ্যের রং। ব্যাচেলর জীবনে প্রবল বৈরাগ্যের কারণেই বিবাহিত জীবনে সেই অর্থে হলুদ চলে না। চলতে পারে, তবে তবে না। রং নিয়ে আমি বিরাট ঝামেলায় পড়েছি। 2 জন হলুদে ভোট দিয়েছে, আপনি ভোট দিলেই 3। কণ্ঠ ভোটে সংসদে পাস। কণ্ঠ ভোট দিতে না চাইলে আপনি হাত তুলেও ভোট দিতে পারেন। এই পর্যায়ে ঝাঁকুনি খেয়ে গাড়ি থামলো। আমি জেগে উঠে দেখি গাড়ি মিরপুরের বেনারসি পল্লীতে থেমেছে। সময় দুপুর 2টা। খালু সাহেবের সাধের গাড়ি তার নিজের বাড়ির গ্যারেজে। ড্রাইভার মকবুলকে হোটেলে পাঠিয়ে দিয়েছি দুপুরের খাওয়া খেয়ে আসুক, আবার গাড়ি নিয়ে বের হতে হবে। খালু সাহেব দুপুরে বাসায় খেতে আসেন, আজ মনে হয় আসবেন না। অফিসে বসে চুরি হয়ে যাওয়া গাড়ির অনুসন্ধান চালাবেন। যদি চলেও আসেন ক্ষতি কিছু নেই, ঘরে ফিরে দেখবেন ঘরের ছেলে ঘরে ফিরেছে। বিদেশিদের কাছে গাড়ি স্ত্রী সম, বাংলাদেশিদের কাছে গাড়ি পুত্র সম। গাড়ি পুত্রের মুখ দেখে আনন্দে উদ্দাহ হবেন, সেই আনন্দ দেখার মধ্যেও মজা আছে। মাঝে দেখালে আমাকে দেখে উৎফুল্ল গলায় বললেন, তোকে দেখেই মনে হচ্ছে বিয়ের ফুল ফুটেছে, চেহারা সুন্দর হয়ে গেছে, রোদে পোড়া ভাব খানিকটা দূর হয়েছে। আমি বললাম, আজ সারাদিন এসি গাড়িতে ঘুরেছি, রোদে শরীর পোড়াবার সুযোগ হয়নি। গাড়ি কোথায় পেয়েছিস? 1 দিনের জন্য জোগাড় করেছি। মাঝে দেখালে আনন্দিত গলায় বললেন, তোর খালু সাহেবের গাড়িটাও পাওয়া গেছে। বেচারা যে কি খুশি, আমাকে গাড়ি পাওয়ার খবর দিতে গিয়ে আনন্দে কেঁদে ফেললেন। আমি হতভম্ব গলায় বললাম, গাড়ি কোথায় পাওয়া গেল? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের ওসি সাহেব টেলিফোন করে জানালেন, তোর খালু নারায়ণগঞ্জ গাড়ি আনতে গেছে। বাংলাদেশের গাড়ি চোরা কত বড় এক্সপার্ট শোন। অল্প কয়েক ঘন্টা পার হয়েছে, এর মধ্যেই গাড়ির নাম্বার প্লেট সব পাল্টে ফেলেছে। পুলিশও কম এক্সপার্ট না, অল্প সময় গাড়ি উদ্ধার, ওদেরকেও ধন্যবাদ দিতে হয়। অবশ্যই তুই বাথরুমে ঢোক, সাবান ডোলে হেভি গোসল দিবি, তারপর রেণুকে নিয়ে খেতে বসবি। আমি তখন সামনে থাকবো না। ইটিস পিটিস আলাপ করতে চাইলে করবি, বিয়ের আগে হালকা আলাপ থাকা ভালো। রেণু এখন কি করছে? ঘুমোচ্ছে, অসময়ে ঘুমোচ্ছে। অনেকের টেনশনে ঘুম বেড়ে যায়, আমার নিজেরই বাড়ে। বিয়ের দিন আমার এত টেনশন ছিল, সারাদিন ঘুমিয়েছি। উকিল বাবা যখন কবুল নিতে এলেন তখনও আমি ঘুমোচ্ছি, আমাকে ঘুম থেকেই ডেকে তুলতে হলো। খালা, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? রহস্য কী? যে কোনো মেয়ের বিয়ের দিন বিবাহিত মেয়েদের মন খুশি খুশি থাকে। নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে এই জন্য। আর কথা বলতে পারবো না। বাথরুমে ঢুকে যা, তোর জন্য আলাদা করে কাঁচা হলুদ বেটে রেখেছি, সারা শরীরে ডোলে মাখবি। আচ্ছা, নাকি আমি মেখে দেব? তুমি মেখে দেবে কেন? আরে মা খালারাই তো ছেলের গায়ে হলুদ মাখায়, তোর তো ত্রিভুবনে কেউ নেই। একটা এতিমেরও তো অমুক তমুক আত্মীয় থাকে, তোর তো তাও নেই। তুমি তো আছো, আমি তোর আপন কেউ, আমি অনেক দূরের। কথায় আছে না, আমার ক্ষেতে বিয়াইছে গাই, সেই সূত্রে মামাতো ভাই। আমি বাথরুমে ঢুকলাম, খালাও হলুদের বাটি নিয়ে ঢুকলেন। আমি নিজেকে আবেগশূন্য মানুষ হিসেবেই জানতাম। মহাপুরুষ ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করে তাদের আবেগশূন্য হতে হয়। ওয়ার্কশপের একমাত্র ইনস্ট্রাক্টর আমার বাবা বলতেন, আবেগ হচ্ছে বিষ্ঠা, এই বিষ্ঠা শরীরে রাখতে নেই।
শরীর থেকে বের করে দিতে হয়। মহান স্রষ্টা আবেগশূন্য। এত বড় সৃষ্টি আবেগ দিয়ে করা সম্ভব না। সৃষ্টি হয়েছে লজিকে। সৃষ্টিতে আবেগের স্থান নেই। অন্যের আবেগ বুঝতে হলে নিজেকে আবেগশূন্য হতে হবে। খালা বললেন, কিরে কাঁদছিস কেন, চোখে পানি কেন? আমি বললাম, মহাপুরুষ ট্রেনিংয়ে ফেল করেছি বলে চোখে অশ্রু। হেঁয়ালি করে কথা বলবি না। কি সমস্যা বল? তোমার আদরটাই সমস্যা। এত আদর এত মমতা নিয়ে কেউ আমার গায়ে হাত দেয়নি। আমি আমার মাথায় এগিয়ে দিলাম। ভাগ্যে সেই দৃশ্য আমার বাবা দেখছেন না। দেখতে পেলে তিনি শিউরে উঠতেন। তার মতে আবেগ কদর্য, আবেগের প্রকাশ আরও কদর্য। তার মতে বিষ্ঠা যখন শরীরের ভেতরে থাকে দেখা যায় না, তখন তাকে অগ্রাহ্য করা যায়। কিন্তু বৃষ্ঠা প্রকাশিত হলে সহ্য করা যায় না। প্রকাশিত বিষ্ঠা তার দূষিত গন্ধে জগৎ নষ্ট করে। রেনু হাত পা এলিয়ে ঘুমোচ্ছে। খালা আমাকেই পাঠিয়েছেন ঘুম ভাঙিয়ে তাকে খাবার টেবিলে নিয়ে আসতে। আমার গায়ে খালার কেন উপহার, শার্ট প্যান্ট। হেমুর হলুদ পাঞ্জাবি বাথরুমের হ্যাঙ্গারে ঝুলছে। নিজের কাছে মনে হচ্ছে আমি অন্য কোনো চরিত্রে অভিনয় করছি। অভিনয়ের কারণে আমার কস্টিউম বদলে দেওয়া হয়েছে। কস্টিউম ডিজাইনার খালা দূর থেকে লক্ষ্য করছেন। ডিরেক্টর সাহেব অপেক্ষা করছেন। লাইট, ক্যামেরা, অ্যাকশন বলা মাত্র আমাকে অ্যাকশনে নেমে যেতে হবে। মধুর গলায় ঘুমন্ত রূপবতীকে ডেকে তুলতে হবে। ডায়ালগও স্ক্রিপ্ট রাইটার দিয়ে দিয়েছেন। আমাকে কবিতার মতো করে বলতে হবে, এই চলনা বৃষ্টিতে ভিজি, চলনা কন্যা যাই ছাদে, আজ আমরা বৃষ্টিবন্ধী ভালোবাসার অপরাধে। ঘুমন্ত রূপবতী জেগে উঠবে, আমার হাত ধরবে। আমরা ছাদে চলে যাব। ডিরেক্টর সাহেব বলবেন কাট। দ্বিতীয় দৃশ্যটি হবে ছাদে, ড্যান্স সিকোয়েন্স। আমরা নাচব। ভাড়া করে আনা বৃষ্টির লোকজন হোস পাইপ দিয়ে আমাদের গায়ে পানি দেবে। ডিরেক্টর সাহেব বললেন, আর্টিস্ট রেডি? আমি বললাম, ইয়েস স্যার। ডিরেক্টর সাহেব বললেন, যখন অ্যাকশন বলবো তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে যাবেন। ক্যামেরা আপনাকে ফলো করবে, ভুলেও ক্যামেরার দিকে তাকাবেন না। হিরোইনকে গায়ে হাত দিয়ে ডেকে তুলবেন। গায়ে হাত দেওয়ার আগে কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকবেন। এই জায়গায় মিউজিক যাবে, মিউজিকের ব্রেক দেবেন। ঠিক আছে? ইয়েস স্যার। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আমি ধীরে ধীরে এগোচ্ছি। হিরোইনের পাশে দাঁড়ানো মাত্র সে ধড়মড় করে উঠে বসলো। তার গায়ে হাত দিয়ে ডেকে তুলতে হলো না। সে বিস্মিত গলায় বলল, আপনি কে? আমি হিমু। ও আচ্ছা হিমু, এই বিশ্রী পোশাকটা পরেছেন কেন? বিশ্রী? অবশ্যই বিশ্রী। আপনাকে অন্যরকম লাগছে এবং নোংরা লাগছে। আপনি আপনার হলুদ পাঞ্জাবিটা দয়া করে পরুন। ঠিক আছে, পরবো। তার আগে চলো ছাদে যাই। ছাদে যাব কেন? ডিরেক্টর সাহেবের হুকুম, বৃষ্টি ভেজা সিকোয়েন্স হবে। সবাই হোস পাইপ নিয়ে রেডি। আরে কি আবোল তাবোল বলছেন? হোস পাইপ নিয়ে রেডি মানে কি? আমি হতাশ গলায় বললাম, খালার দেয়া শার্ট প্যান্ট গায়ে দেবার পর থেকে এরকম হচ্ছে। মনে হচ্ছে আমি অভিনয় করছি, ডিরেক্টর সাহেব সব দেখছেন। উনি আবার এলেবেলে ডিরেক্টর না, কঠিন ডিরেক্টর। পান থেকে চুন সুপারি ক্ষয়ের যে কিছু খসলেই রেগে আগুন হন। আপনি বসুন তো। আমি বসলাম। রেনু আমাকে বিস্মিত করে দিয়ে হাসলো। আমি বললাম, তোমার বান্ধবের সঙ্গে আমার দেখা হয়েছে। রেনু বলল, আমি জানি। তাকে যে সৌন্দর্যে 10-এ 11 দিয়েছি সেটা জানো? না। 10-এ 10 সে নিজ যোগ্যতায় পেয়েছে, বাড়তি 1 দিয়েছি খুশি হয়ে। রেনু বলল, বাড়তি 1 যে শুধু দিয়েছেন তা না, 1 পুড়িয়ে হেরোইনও দিয়ে এসেছেন। তা ঠিক। আপনি তাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাচ্ছেন, তাই না? অনেকটা সেরকম। আমি দেখতে চাচ্ছি তার কাছে প্রেম বড় না নেশা বড়। রিস্কি পরীক্ষা, ভুল পরীক্ষা। ভুল কেন? সে এখন একজন রোগী, হিরোইনে আসক্ত রোগী। তার কর্মকাণ্ডকে আপনি সাধারণ দাঁড়িপাল্লায় মাপতে পারবেন না। সে এখন প্রেম নিয়ে মাথা ঘামাবে না, নেশা নিয়ে মাথা ঘামাবে। আমার ধারণা এর মধ্যেই পুড়িয়া সে খেয়ে ফেলেছে। আমি অনেকবার তাকে টেলিফোন করেছি, সে ধরছে না। টেলিফোন সেটটা তাকে দিয়ে এসে আপনি ভালো করেছেন, থ্যাংক ইউ। কেউ থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলে থ্যাঙ্কস গ্রহণ করাই বিধি। আমি বিধি ভঙ্গ করে বললাম, ঘুম ভাঙার আগে কি স্বপ্ন দেখছিলে? রেনু বলল, স্বপ্ন দেখছিলাম। আপনাকে কে বলল? আমি বললাম, তোমার চোখের পাতা ঘন ঘন কাঁপছিল। একে বলে র্যাপিড আই মুভমেন্ট, সংক্ষেপে REM। স্বপ্ন দেখার সময় এই ঘটনা ঘটে। রেনু বলল, আমি স্বপ্ন দেখছিলাম বাবা মা এবং আমরা 3 জন হেঁটে হেঁটে দূরে কোথায় যেন যাচ্ছি। আমি মাঝখানে, এক পাশে বাবা, অন্য পাশে মা। হঠাৎ মা করলেন কি, আমাকে ছেড়ে বাবার পাশে দাঁড়ালেন। বাবা মজা পেয়ে বললেন, ইউ লস্ট, ইউ লস্ট। তখনই ঘুম ভাঙলো। আপনি কি জানেন আমার বাবা অসম্ভব মজার একজন মানুষ? জানি, তোমার মা বলেছেন। আপনি কি জানেন তুর্য অসম্ভব গুণী একজন মানুষ? জানি। কিভাবে জানলেন? তুমি শুধুমাত্র রূপ দেখে কারো প্রেমে হাবুডুবু খাবার মেয়ে না, তোমাকে আকৃষ্ট করেছে তার গুণ। রেনু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ঠিক ধরেছেন। ইউনিভার্সিটির এক ফাংশনে সে খালি গলায় গাইল, বধূ কোন আলো লাগলো চোখে, চিত্রাঙ্গদার গান। সখীগণ বলল, রবিকর পাতে কোরকের আবরণে টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে। উত্তরে চিত্রাঙ্গদা বলল, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যালোকে, ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি। হিমু, শুনুন কি হলো। গান শেষ হওয়া মাত্র আমি তার কাছে গেলাম। আমার চোখ ভর্তি পানি।
আমি চোখ মুছতে মুছতে বললাম, এই শোনো, আমার নাম রেনু, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তুর্য কি বলল? তুর্য হাসি মুখে বলল, মন চায় হৃদয়ে জড়াতে কারো চিরঋণে। এইটা রবীন্দ্রনাথের গান, আপনি কি শুনেছেন? শুনেছি। তুর্যের মতো করে সুন্দর করে এই গান কেউ গাইতে পারে না। যতবার বৃষ্টি হয় ততবারই তুর্য আমাকে এই গানটা গেয়ে শোনায়। রেনুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, বৃষ্টিপাত তো নিজেই শুরু করে দিলে, এখন গান করবে কে? রেনু জবাব দিল না, কাঁদতেই থাকলো। কেউ যখন কাঁদে তখন তার 10 গজ রেডিয়াসের ভেতরে সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আমি রেডিয়াসের ভেতর পড়ে গেছি, নিজেকে স্যাঁতস্যাঁতে লাগছে। স্যাঁতস্যাঁতে ভাব কাটাবার জন্য বললাম, রেনু, তোমার জন্য যে বিয়ের শাড়িটা কিনেছি, দেখো তো তার রঙটা পছন্দ হয় কিনা। রেনু সঙ্গে সঙ্গে চোখ মুছে কঠিন গলায় বলল, বিয়ের শাড়ি মানে? আমি বললাম, বিয়ে উপলক্ষে আমি তোমাকে একটা শাড়ি দেবো না? আমার ইচ্ছে ছিল সবুজ রঙের শাড়ি দেওয়া। রবিবাবু কিছুতেই রাজি হলেন না। রবিবাবুটাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান তুর্য সবচেয়ে ভালো গায়। সবুজ রঙের বিষয়ে ওনার আপত্তি ছিল বলেই হলুদ। আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কেন? আপনি যে আবল তাবল বকে যাচ্ছেন এটা বুঝতে পারছেন? আমি কি বলছি মন দিয়ে শুনুন। আমি কখনো আপনাকে বিয়ে করতে রাজি হব না। আমি বললাম, এত জোর দিয়ে কোনো কথা বলবে না। আমার তো ধারণা সন্ধ্যের দিকেই তুমি আমাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, হলুদ শাড়িটা যত্ন করে পড়বে। রেনু কঠিন গলায় বলল, এই শালা, তুই এক্ষণ আমার সামনে থেকে দূর হ। এক্ষণ যাব? হ্যাঁ, এক্ষণ যাবি। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে না গেলে কোষে চড় বসাবো। 1, 2, 3 বলার আগেই উঠে পড়লাম। বিয়ের আগেই স্ত্রীর চড় থাপ্পড় খাওয়ার কোনো মানে হয় না। মাঝে দেখালা চোখ কপালে তুলে বললেন, তুই যাচ্ছিস কোথায়? একজনকে এখনও দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াতটা দিয়ে আসে। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খাবি না? বিয়ের দিন উপোস থাকতে হয়, এতে শরীর শুদ্ধ হয়। কে বলেছে? উপবাস শরীর মন দুইই শুদ্ধ করে। এই তথ্য তুমি কেন জানো না বুঝলাম না। তুমি রেনুকে নিয়ে খেতে বসো, আমি খাবো 3 কবুলের পর। 15 মিনিটের মধ্যে ফিরতে পারবি? তোর খালু 10-15 মিনিটের মধ্যে ফিরে আসবে। গাড়ি নিয়ে ফিরছেন? ফিরবে যখন গাড়ি নিয়েই তো ফিরবে। আমি বিড়বিড় করে বললাম, সর্বনাশ। খালা বললেন, সর্বনাশ কেন? সর্বনাশ কেন যথাসময়ে জানবে, এখন না। আমি ধূমকেতুর বেগে বের হয়ে গেলাম। ধূমকেতুর বেগে বের হয়ে যাওয়ার বাগধারা কিভাবে চালু হয়েছে কে জানে। আমরা আকাশে যখন ধূমকেতু দেখি, স্থির অবস্থাতেই দেখি। হ্যালি সাহেবের ধূমকেতুকে দিনের পর দিন আকাশের একই কোণায় দেখা যেত। গাড়ি এয়ারপোর্টের দিকে যাচ্ছে। রেনুর বাবাকে রিসিভ করে নিয়ে আসতে যাচ্ছি। আমার কোলে রেনুর খাতা, খাতার পাতা উল্টাচ্ছি। রেনু তার বাবা সম্পর্কে কিছু লিখেছে কিনা দেখছি। হোমওয়ার্ক করে যাওয়া। কয়েক পাতা উল্টাতেই পাওয়া গেল আমার বাবা। চেহারা অপূর্ব, স্বভাব অপূর্বেরও 2 ডিগ্রি উপরে, বুদ্ধি অসাধারণ। তিনি মেনসা গ্রুপের সদস্য। যাদের আইকিউ অনেক বেশি তারাই মেনসা সদস্য হতে পারে। আইকিউ রেটিংয়ে বাবার আইকিউ বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক আসিমভের চেয়েও বেশি। আসিমভও একজন মেনসান। আমি বাবার মতো মেনসার সদস্য হতে চাই, তবে আমার আইকিউ ভালো না। আরেক জায়গায় লেখা, অতি উঁচু আইকিউ লেভেলের মানুষদের বিষয়ে বাবার বক্তব্য। I found that high IQ people can be just as stupid as low IQ people, much more stupid. রেনুর বাবার এই মন্তব্য পড়ে আমি নিশ্চিত হলাম মানুষটা বুদ্ধিমান। বিরাট বুদ্ধিমান এবং বিরাট বোকা, এই 2 ধরনের মানুষের সঙ্গ আনন্দময়। দেখা যাক সময়টা কেমন কাটে। সাম্প্রতিক এক গবেষণায় চোখের জলের নানা গুণাগুণ পাওয়া গেছে। চোখের জল কঠিন জীবাণু বিধ্বংসী, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম সমৃদ্ধ। ভাইরাসকে কোনো কিছুই কাবু করতে পারে না। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে চোখের জল নাকি কার্যকর। আমি মূল্যবান চোখের জলের অপচয় বর্তমানে লক্ষ্য করছি। ঘটনাটা ঘটেছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। সেখানে লেখা, ডক্টর টি ফার্গুসন জুনিয়র। ফার্গুসন জুনিয়র রেনুর বাবা। আমি তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছি। খবর পাওয়া গেছে বিমান নেমেছে, যাত্রীরা ইমিগ্রেশনে আছে। আমার অপেক্ষা করতে ভালো লাগছে। চারপাশে চোখের জল দেখছি। মালয়েশিয়ায় একদল শ্রমিক যাচ্ছে, তাদের বিদায় দিতে আত্মীয় স্বজনরা এসেছেন। এক একজনের সঙ্গে 6-7 জন করে। কে কার চেয়ে বেশি কাঁদবে সে প্রতিযোগিতা চলছে। এয়ারপোর্ট যদি চোখের পানি জমা করে রাখার সিস্টেম করত, তাহলে টনকে টন অশ্রু জমা করতে পারত। সেই অশ্রু নানান গবেষণায় ব্যবহার করা যেত। আমি যথেষ্ট আগ্রহ নিয়ে কান্না দেখছি। গ্রুপে গ্রুপে অশ্রু বিসর্জন। প্রতিটি গ্রুপের আবার একজন করে গ্রুপ লিডার। এই লিডার ডিসিশন দিচ্ছেন, অনেক হয়েছে, এখন ছাড়ো, বিমানে ওঠা লাগবে। একটা গ্রুপ পেলাম যেখানে কোনো কান্নাকাটি হচ্ছে না। পুরো গ্রুপে ভয়াবহ টেনশন, কারণ এই গ্রুপে পাসপোর্ট হারানো গেছে। পাসপোর্ট খোঁজা হচ্ছে। গ্রুপ লিডার সবাইকে ধমকাচ্ছেন। কিছুক্ষণ পরপর বলছেন, এত বড় ঘটনা কেমনে ঘটলো? বেবাক্তে গরু গাথা, বেবাক্তে গরু গাথা। আশপাশের লোকজনদের চোখে মুখে সমবেদনা লেশমাত্র দেখা যাচ্ছে না। সবার মুখের ভাব এমন যে বেকবির শাস্তি হওয়া প্রয়োজন। পাসপোর্ট হারিয়েছে, ভালো হয়েছে। যার পাসপোর্ট হারিয়েছে তার বয়স অল্প।
বোকা বোকা চেহারা, সে পুরোপুরি ভ্যাবদা মেরে গেছে। বেচারা মনে হয় সম্প্রতি বিয়ে করেছে। বউটি ছোটোখাটো, বয়সও মনে হয় অল্প। কিশোরী কিশোরী মুখ, গায়ে বিয়ের গয়না পড়েছে, তবে সেই গয়না দেখা যাচ্ছে না। টকটকে লাল শাড়িতে শরীর ঢেকে গেছে। মাথায় চাঁদ তারা আঁকার টিকলি পড়েছে। সে স্বামীকে সান্ত্বনা দিতে গিয়ে শাশুড়ির ধমক খেল। শাশুড়ি চোখ মুখ শক্ত করে বললেন, ঢং করবা না, ঢঙের সময় নেই। মালয়েশিয়ার যাত্রীরা একে একে ভেতরে ঢুকতে শুরু করেছে। পাসপোর্ট হারানো গ্রুপের গ্রুপ লিডার মেঝেতে বসে এখন মাথা চাপড়াচ্ছেন। বিড়বিড় করে বলছেন, হারামজাদারে জুতা মারা দরকার। আমার এখন উচিত এগিয়ে যাওয়া, কারণ ওদের হারানো পাসপোর্ট খুব সম্ভবত আমার কাছে। সবুজ রঙের একটা পাসপোর্ট আমি খুঁজে পেয়েছি। পাসপোর্টে টাই পড়া এক যুবকের ছবি। যুবকের নাম সুরুজ মিয়া। পাসপোর্টের ছবির সঙ্গে কিশোরী বধূর স্বামীর চেহারার তেমন মিল নেই। তারপর আমি এগিয়ে গেলাম। যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি সুরুজ মিয়া? যুবক হ্যাঁ সূচক মাথা নাড়ল। তোমার পাসপোর্ট পাওয়া গেছে, কিছুক্ষণের মধ্যে আমার হাতে চলে আসবে, চিন্তা করবে না। এত বেখেয়াল কেন? পুরো দলটায় প্রাণ ফিরে এলো। গ্রুপ লিডার মেঝে থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, স্যার আপনি হারামজাদার পুলার গাল বরাবর একটা থাপ্পড় দেন। বিয়ার পরে খালি বউ নিয়ে আসে, দুনিয়ার দিকে খেয়াল নাই। চোখের পাতি না ফেললে বইয়ের দিকে ছায়া থাকলে পাসপোর্ট তো মিসিং হইবই। দেন থাপ্পড়। আমি দিলাম থাপ্পড়। এই প্রথম থাপ্পড় খেয়ে কেউ একজন আনন্দে হেসে ফেলল। আমি বললাম, সুরুজ মিয়া সবার কাছ থেকে বিদায় নাও, ইমিগ্রেশনে ঢোকার টাইম। সুরুজ মিয়া বলল, স্যার পাসপোর্টটা? আমি বললাম, পাসপোর্ট যথাসময়ে পাবে, আগে বাগে দিব, আবার হারাবা। গ্রুপ লিডার বলল, অতি সার্থক কথা। পুলার গাল বরাবর আরেকটা থাপ্পড় দেন। আমি পাসপোর্টটা বের করে সুরুজ মিয়ার স্ত্রীর হাতে দিয়ে বললাম, শক্ত করে ধরে রাখো, শেষ মুহূর্তে তোমার স্বামীর হাতে দিবে। ধুম কান্না শুরু হয়ে গেল। গ্রুপ লিডার চিৎকার করে কাঁদছেন। তার হাহাকারে এয়ারপোর্টের বাতাস ভারী হয়ে গেল। ও আমার সোনা মানিক রে, আজ আমি গরিব, অক্ষম বইলা তোমারে বিদেশ পাঠাইতেছি। যে দুনিয়ার কিছু বুঝে না, সে ঘরে নয়া বউ ফালাইয়া যাইতেছে বৈদেশ। কেন এত গরিব হইলাম? আমার আদরের ধন চলিয়া যাইতেছে, আমি বাঁচবো কেমনে? সবাই কাঁদছে। কাঁদছে না শুধু কিশোরী বউটি। স্বামীর পাসপোর্ট হাতে সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমার পেছনে কেউ একজন দাঁড়িয়েছেন। ঘাড় ফিরিয়ে দেখি এক আমেরিকান প্রৌঢ়। তিনি হাত বাড়িয়ে বললেন, আই এম ফার্গুসন, হ্যালো। আমি বললাম, হ্যালো। সাহেব বললেন, এরা সবাই কাঁদছে কেন? ওদের একজন বিদেশ চলে যাচ্ছে, সেই জন্যে কাঁদছে। সুরুজ মিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে এখন এসেছে আমার কাছ থেকে বিদায় নিতে। আমাকে জড়িয়ে ধরে কেঁদে বুক ভাসাচ্ছে। স্বামীর ব্যাকুল কান্না দেখে কিশোরী বধূও কাঁদতে শুরু করেছে। সাহেব বললেন, তুমি কি ওদের কোনো আত্মীয়? আমি বললাম, না। আমি তাকালাম সুরুজ মিয়ার স্ত্রীর দিকে। কাঁদতে কাঁদতে সে চোখ লাল করে ফেলেছে। মেয়েটির সামনে দীর্ঘ দিবস, দীর্ঘ রজনীর বিচ্ছেদ। হে পরম করুণাময়, তুমি এই মেয়েটির বিচ্ছেদ যাতনা অসহনীয় করে দাও। মিলনে প্রেমিককে কখনো পাওয়া যায় না, তাকে পাওয়া যায় শুধুমাত্র বিরহে। জেটলেগের কারণে ফার্গুসন জুনিয়র কাহিল। তিনি এখন সিটে হেলান দিয়ে নিদ্রা যাচ্ছেন। আমার সঙ্গে তার কথাবার্তা তেমন হয়নি। তিনি গাড়িতে উঠে আমাকে ইংরেজিতে বলেছেন, আমার মেয়েকে অন্য একটা বাড়িতে আটকে রেখে তার অপছন্দের একটা ছেলের সঙ্গে কেন বিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম বাংলায়। ভদ্রলোক ভালো বাংলা জানেন। আপনি তো নিজেই যাচ্ছেন, মেয়েকে জিজ্ঞেস করে জেনে নেবেন। তিনি বললেন, যে ছেলেটির সঙ্গে জোর করে আমার মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে তার বিষয়ে তুমি কিছু জানো? জি জানি। ছেলে সম্পর্কে আমাকে একটা প্রাথমিক ধারণা দাও। ছেলে ভালো, তার বুদ্ধিও ভালো। আইকিউ কত তা বলা যাচ্ছে না, আমাদের দেশে আইকিউ মাপার ব্যবস্থা নেই। ছেলেটার মনও ভালো, মানুষের দুঃখ কষ্টে ব্যথিত হয়, উচ্চ শ্রেণীর দার্শনিক, চিন্তাভাবনা করতে ভালোবাসে। ছেলে কি করে? কিছুই করে না, ভ্যাগাবন বলা যায়। তার সোর্স অফ ইনকাম কি? তার কাছে হাত পাতা, ভিক্ষাবৃত্তি বলতে পারেন। ফার্গুসনের চোখ থেকে ঘুম ঘুম ভাব উধাও হলো। তিনি অবাক হয়ে বললেন, ভিক্ষাবৃত্তি? ভিক্ষাবৃত্তিকে আমাদের সমাজে খুব খারাপভাবে দেখা হয় না। আমরা সবাই কোনো না কোনোভাবে ভিক্ষা করি। আমাদের রাষ্ট্র ভিক্ষুক রাষ্ট্র, দাতা দেশের ভিক্ষায় আমরা চলি। ফার্গুসন বিরক্ত গলায় বললেন, রাষ্ট্র আপাতত থাক, তুমি ছেলেটি সম্পর্কে বলো। আমি তার বিষয়ে জানতে চাই। আপনি কি জানতে চান? আপনি যা জানতে চান সবই আপনাকে জানাতে পারবো। আমি ওই ছেলে নারী নক্ষত্র জানি। কিভাবে জানো? আমি সেই ছেলে, আমার নাম হিমু। আমি হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালাম। ধারণা করেছিলাম ফার্গুসন আমার আবেদন অগ্রাহ্য করবেন, তা করলেন না। হ্যান্ডশেক করতে করতে বললেন, আই সি। মেয়ের জামাইকে দেখে তিনি খুব আহ্লাদিত হলেন বলে মনে হলো না। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। আমার ধারণা তিনি ঘুমিয়েও পড়লেন। আমেরিকান শুনলেই বিশাল দেহি গোয়ার ধরনের মানুষের ছবি চোখে ভাসে। ভদ্রলোক সেরকম না। মাঝারি স্বাস্থ্যের লম্বা একজন মানুষ, মুখে খোঁচা খোঁচা সাদা পাকা দাড়ি, মাথা ভর্তি চুল। মাথার চুল যথেষ্ট লম্বা, সবসময় রিডিং গ্লাস পরে থাকেন। চোখ দেখা যায় চোখের নিচে অর্ধেক চশমা। যীশুখ্রিস্টকে নিয়ে ছবি বানালে এই ভদ্রলোককে নাম ভূমিকায় নেওয়া যেত। শুধু চোখে কন্ট্যাক্ট লেন্স দিয়ে নীল করাতে হবে। পশ্চিমাদে যীশুখ্রিস্টের চোখ হয় নীল, যদিও তিনি জন্মসূত্রে আরবদের চোখ কটা, নীল না। হিমু, জি স্যার।
গাধার কাছে খড়ের মূল্য স্বর্ণের চেয়ে অনেক বেশি। আপনার কাছে কি আমাকে গাধা মনে হচ্ছে? তুমি এবং আমার কন্যা এই দুজনের মধ্যে একজন অবশ্যই খড় পছন্দ করে, সেটাকে আমার দেখার শখ আছে। আমার কেন জানি এখনও মনে হচ্ছে আমার মেয়েই খড় পছন্দ করে। এরকম মনে করার কারণটা কি? আমি নিজেই খড় পছন্দ করি, আমার মেয়ে তো আমার মতোই হবে। ভালো কথা, তোমার এই গাড়িটা আরামদায়ক। আমি বললাম, আমার গাড়ি বলছেন কেন? আমি এমন গাড়ি কোথায় পাবো? এটা চোরাই গাড়ি। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? ঠাট্টা করছি না, চোরাই গাড়ি, যে কোনো মুহূর্তে আমাদের পুলিশ ধরতে পারে। আর ইউ সিরিয়াস? জি স্যার। উনি গাড়ির ব্যাক সিটে মাথা রেখে আবারও চোখ বন্ধ করলেন। নাক ডাকার মতো শব্দ হচ্ছে, মনে হচ্ছে উনি ঘুমিয়ে পড়েছেন। অনেক মানুষের দুশ্চিন্তায় ভালো ঘুম হয়, উনি মনে হচ্ছে সেই শ্রেণীর। আমি তাকে নিয়ে যাচ্ছি হোটেল সোনারগাঁয়ে, সেখানে তার জন্য রুম বুক করা আছে। বিশ্ব রোডের কাছাকাছি এসে ট্রাফিক সিগন্যালে গাড়ি থামলো। মোটর বাইকে চড়ে একজন পুলিশ সার্জেন্ট এগিয়ে আসছে, তার চোখে সানগ্লাস। সে কোন দিকে তাকাচ্ছে, কি দেখছে, সানগ্লাসের কারণে বোঝার উপায় নেই। আমার কাছে মনে হলো সে আমাদের গাড়ির নাম্বার প্লেট দেখছে। ওয়াকিটকিতে কার সঙ্গে কথা বলা শুরু করেছে। অবস্থা মোটেই ভালো বোধ হচ্ছে না। খালু সাহেবকে না বলে গাড়ি নিয়ে বের হবার ব্যাপারটা ড্রাইভার মকবুল দুপুর থেকে টের পেয়েছে, তবে সে মোটেই ঘাবড়ায়নি। এখন ঘাবড়ে গেল। লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলছে। মকবুল ইচ্ছা করলে একটানে গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারত, তা না করে দরজা খুলে এক দৌড়ে সে পগার পার। সে আগেই কিছুদিন ট্রাক চালিয়েছে। ট্রাক ড্রাইভাররা ট্রাক ফেলে দৌড়ে পালানোয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়। মকবুলের দৌড় দেখে এই বিশ্বাস আমার আরও দৃঢ় হলো। পুলিশ সার্জেন্ট সমানে বাঁশি বাজাচ্ছে, আরও পুলিশ জড়ো হয়েছে। বাঁশির শব্দে ফার্গুসন জুনিয়র জেগে উঠে বললেন, কি হয়েছে? আমি বললাম, খুব সম্ভবত আমরা পুলিশের হাতে অ্যারেস্ট হতে যাচ্ছি। বলো কি? আমাদের ড্রাইভার দৌড় দিয়ে পালিয়ে গেছে। আমিও দৌড় দিতাম, আপনাকে ফেলে পালাতে হয় বলে পালাইনি। বিপদ দেখে জামাই শ্বশুর ফেলে পালিয়ে যাবে, এটা ঠিক না। পুলিশ সার্জেন্ট গাড়ির দরজা খুলল। ফার্গুসন জুনিয়র সঙ্গে সঙ্গে দুই হাত উপরে তুললেন, আমেরিকান ট্রেনিং। পিস্তল হাতে পুলিশ দেখা মাত্র আমেরিকানরা সুবোধ বালকের মতো দুহাত উপরে তোলে। ফার্গুসনের দেখা দেখে আমিও হাত উপরে তুললাম। পুলিশ সার্জেন্ট বললেন, এটা তো চোরাই গাড়ি। আমি বললাম, ইয়েস স্যার, আপনি অতি সত্য কথা বলেছেন। গাড়ি কে চুরি করেছে? আমি চুরি করেছি স্যার। ড্রাইভার মুখ বলে সহায়তায় চুরি, মূল পরিকল্পনা আমার। বিদেশি এই সাদা চামড়াকে, উনি আমার শ্বশুর স্যার। তোমার শ্বশুর? উনি তোমার শ্বশুর? এখনও শ্বশুর হননি, আজ রাত 9টার মধ্যে হয়ে যাবেন ইনশাল্লাহ। ওনার একমাত্র মেয়েকে আমি বিবাহ করছি। বিয়ের শাড়ি কেনা হয়েছে, হলুদ রঙের শাড়ি। ইচ্ছে করলে শাড়িটা দেখতে পারেন, আমার সঙ্গেই আছে। সার্জেন্ট এক চড় কষালেন। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম বলে যতটা ব্যথা পাওয়ার কথা ততটা পেলাম না। আমার হাতে সঙ্গে সঙ্গে হাতকড়া পরিয়ে রাস্তার একপাশে টেনে নিয়ে যাওয়া হলো। ফার্গুসন সাহেব আমেরিকান বলে হয়তো তার হাতে হাতকড়া পরানো হলো না, তাকেও রাস্তার অন্য পাশে নিয়ে যাওয়া হলো। বেচারা পুরো ঘটনায় খুব হকচকিয়ে গিয়েছেন। শুরুতে হাত মাথার উপরে তুলেছিল, এখনও নামায়নি। পুলিশ সার্জেন্ট আরও দুজন এসেছে, তারা বিদেশি আসামি দেখেই মহা উৎসাহে ক্রস এক্সামিনেশন শুরু করে দিয়েছে। এই গাড়ি যে একটা চোরাই গাড়ি, এটা তুমি জানো? গাড়িতে ওঠার পর জেনেছি, আগে জানতাম না। এই গাড়ি যে একটা প্রাইভেট কারকে পেছন থেকে কয়েকবার ধাক্কা দিয়েছে, গাড়ির আরোহীদের মেরে ফেলার চেষ্টা করেছে, এটা জানো? না। ওই গাড়িতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এক শালক ছিলেন, উনি এই গাড়ির নাম্বার নোট করে পুলিশকে জানিয়েছেন। আমি কিছুই জানি না। তুমি কি আন্তর্জাতিক ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত? জি না। তোমার কাছে কি কোনো ড্রাগস আছে? আমার কাছে কোনো ড্রাগস নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ফার্গুসন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। আমি পুলিশ সার্জেন্টকে বললাম, স্যার উনি নির্দোষ মানুষ, ওনার কাছে কিছুই নেই। তবে আমার কাছে 1 পুড়িয়া হিরোইন আছে। আমি 2 পুড়িয়া কিনেছিলাম, 1 পুড়িয়া একজনকে দিয়েছি, আরেকটা নিজের কাছে রেখে দিয়েছি। ফার্গুসন জুনিয়র বললেন, ও মাই গড। পুলিশ সার্জেন্ট তাকে জিজ্ঞেস করলেন, হলুদ পাঞ্জাবি পরা এই ছেলেকে আপনি চেনেন? না। আরেকবার জিজ্ঞেস করছি, তাকে চেনেন? অবশ্যই না। তাকে চেনেন না, কিন্তু তার চোরাই গাড়িতে ঘুরছেন, এটা কেমন কথা? ফার্গুসন চুপ করে গেলেন। তিনি হতাশ চোখে আমার দিকে তাকাচ্ছেন। সার্জেন্ট ধমকে দিলেন, চুপ করে থাকবেন না, কথা বলুন। ফার্গুসন চাপা গলায় বললেন, তাকে আমি আজই প্রথম দেখলাম। তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, এই তথ্য কি সঠিক? আমি কিছুই বলতে পারছি না, আমি অত্যন্ত কনফিউজড। থানায় চলুন। ফার্গুসন হতাশ গলায় কয়েকবার বললেন, ও মাই গড, ও মাই গড। পুলিশের প্রিজন ভ্যান চলে এসেছে, আমাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সিট বলে কিছু নেই, গাড়ির ছাদ থেকে হুকের মতো ঝুলছে, হুক ধরে দাঁড়িয়ে থাকা। গাড়ির ছাদের সঙ্গে গ্রিল দেওয়া খুপড়ি জানালার মতো আছে, পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালে বাইরের পৃথিবীর কিছুটা দেখা যায়। আমি ভবিষ্যৎ শ্বশুর সাহেবের দিকে তাকিয়ে মধুর গলায় বললাম, স্যার জানলা দিয়ে ঢাকা শহরটা দেখে নিন, প্রিজন ভ্যান থেকে শহর দেখার আলাদা একটা মজা আছে। ফার্গুসন বললেন, আমাকে সত্যি করে বলো তো, তোমার সঙ্গে কি আমার মেয়ের বিয়ে হচ্ছে? জি স্যার। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারারই কথা, এজন্যই কবি বলেছেন, দ্য হার্ট ইজ নট এনাফ, আই লং ফর ওয়েট অ্যান্ড স্ট্রেংথ
to feel the earth as rough to all my length. ফার্গুসন বললেন, এই কবিতা কার লেখা জানো? আমি বললাম, জানি স্যার, রবার্ট ফ্রস্ট, আপনার প্রিয় কবি। রবার্ট ফ্রস্ট আবার প্রিয় কবি জানলে কীভাবে? আপনার কন্যা রেনুর খাতা পড়ে জেনেছি। 4 লাইনের এই কবিতা রেনুর খাতায় পেয়েছি, মুখস্থ করে রেখেছিলাম সুযোগ মতো আবৃত্তি করে আপনাকে চমকে দেওয়ার জন্য। আপনি কি চমকেছেন? ফার্গুসন জবাব দিলেন না, কঠিন চোখে তাকিয়ে রইলেন। আপনাকে চমকে দেবার আরও ব্যবস্থা আমার কাছে আছে, আপনার অনুমতি পেলে চেষ্টা করে দেখতে পারি। তুমি চুপ করে থাকলে খুশি হব। এই গাড়ি কতক্ষণে থানায় পৌঁছবে বলতে পারো? দেরি হবে। বিভিন্ন জায়গা থেকে অপরাধী ধরে ধরে সন্ধ্যাবেলায় থানায় নিয়ে যাবে। তবে সত্যি কথা বলতে কি, আমরা দুজনই ভাগ্যবান। আমরা ভাগ্যবান? অবশ্যই। আমাদের দেশে র্যাব নামের এক বস্তু আছে, এরা আসামি ধরে কিন্তু থানায় জমা দেয় না। তারা কি করে? তারা থানা, কোর্ট, হাজত এইসবের ঝামেলায় যেতে চায় না, মেরে ফেলে। মেরে ফেলে মানে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলে, তোমাকে ছেড়ে দিচ্ছি, দৌড় দাও। ঝেড়ে দৌড় দেবে, খবরদার পেছনের দিকে তাকাবে না। অপরাধী ঝেড়ে দৌড় দেয়, তখন পেছন থেকে গুলি। ফার্গুসন তাকিয়ে আছেন। আমি হাসি মুখে বললাম, এই জন্যই আপনার প্রিয় কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, দ্য হার্ট ইজ নট এনাফ। আমরা হাজতে বসে আছি। হাজতবাস আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা না। আমার খারাপ লাগছে না। দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে থাকার আলাদা আনন্দ আছে। নিজেকে সক্রেটিস মনে হয়। সক্রেটিস তার শেষ সময় এরকম ছোট্ট একটা ঘরে পা ছড়িয়ে বসেছিলেন। তার সামনে ছিল হেমলক বিষের পেয়ালা, হাতে জল্লাদ। সক্রেটিস জল্লাদকে বললেন, আশা করি তুমি তোমার কাজ ভালো মতো জানো। পেয়ালায় চুমুক দিয়ে শেষ করার পর আমার কি হবে বলো তো? জল্লাদ বলল, প্রথমে আপনার দুটো পা ভারী হয়ে যাবে, তখন বুঝতে হবে বিষক্রিয়া শুরু করেছে। তখন আপনি শুয়ে পড়বেন, ঘুমে আপনার চোখ জড়িয়ে যাবে। সক্রেটিস অবাক হয়ে বললেন, পুরো ব্যাপারটা ঘুমের মধ্যে ঘটলে আমি মৃত্যু অনুভব করব কিভাবে? আমি মৃত্যু অনুভব করতে চাই। সক্রেটিস তার চারপাশের জগৎ সবসময় অনুভব করতে চাইতেন। আমরা সাধারণ মানুষ, আমরা অনুভবের ধার ধারি না। হাজতখানা কেউ অনুভব করতে চাইছে না। ডক্টর ফার্গুসন হতভম্ব অবস্থায় আছেন। মনে হচ্ছে তিনি এখন জাগতিক সমস্ত অনুভবের ঊর্ধ্বে। একবার তিনি শুধু তুর্যকে দেখিয়ে বললেন, এই ছেলেটিও কি ক্রিমিনাল? আমি বললাম, জি। এমন রূপবান, ইনোসেন্ট লুকিং ইয়াং ম্যান, সে ক্রিমিনাল? ক্রিমিনালের চেয়েও বড় কথা, সে ড্রাগ অ্যাডিক্ট। তুমি তাকে চেনো কীভাবে? আমি জবাব না দিয়ে হাসলাম। ডক্টর ফার্গুসন বললেন, ছেলেটির সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। জি, কথা বলুন। তোমাদের আইন কি বলে? ক্রিমিনালরা কি নিজেদের মধ্যে কথা বলতে পারে? ক্রিমিনাল তো ক্রিমিনালের সঙ্গেই কথা বলবে, সাধু কথা বলবে সাধুর সঙ্গে। আপনি নিজেও ক্রিমিনাল, গাড়ি চোরদের সঙ্গে যুক্ত। আপনি অন্য আরেকজন ক্রিমিনালের সঙ্গে কথা বলবেন, সেটাই তো স্বাভাবিক। এই জটিল সমস্যা থেকে উদ্ধার পাওয়ার উপায় কী? তোমার কি মনে হয় না আমার একজন লয়ারের সঙ্গে কথা বলা উচিত এবং আমার অ্যাম্বাসিকেও জানানো উচিত? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ফার্গুসন বললেন, আমার ইউরিনেট করার প্রয়োজন হয়ে পড়েছে, এখানে বাথরুমের ব্যবস্থা কী? জটিল অবস্থা হলে পুলিশ ভাইদের হাতে পায়ে ধরে বাথরুমে যাওয়া যায়। সবসময় পুলিশ ভাইরা রাজি হন না। তখন কি করা হয়? কাপড় চোপড় নষ্ট করতে হয়। আপনি বরং এই ছেলের সঙ্গে কথা বলুন, জটিল কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করুন, তাহলে বাথরুমের ব্যাপারটা আপাতত ভুলে থাকতে পারবেন। ফার্গুসন তুর্যের দিকে এগিয়ে গেলেন, সংকোচের সঙ্গে হাত বাড়িয়ে বললেন, হ্যালো। তুর্য নিখুঁত ইংরেজিতে চমৎকার উচ্চারণে বলল, আপনি রেনুর বাবা। আপনার সঙ্গে পরিচিত হয়ে সম্মানিত বোধ করছি। ফার্গুসন হতভম্ব। কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থেকে বললেন, তুমি আমাকে চেনো কীভাবে? তুর্য বলল, আপনার ছবি আমি অনেক দেখেছি, রেনুর কাছে দেখেছি। রেনুর সঙ্গে তোমার পরিচয় আছে? জি। তুমি কি সেই ভয়ঙ্কর ড্রাগ অ্যাডিক্ট যার কাছ থেকে আমার মেয়েকে আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে? জি। তোমাকে দেখে মনে হয় না তুমি এডিক্ট। তুমি কি সত্যি এডিক্ট? জি, একসময় ছিলাম, এখন ছেড়ে দিয়েছি। কবে ছাড়লে? আজই ছেড়েছি, আজ সকাল 11টায় ছেড়েছি। আবার কখন ধরবে? মনে হয় না আবার ধরবো। হাজতখানে আমাকে এক পুড়িয়ে হিরোইন দেওয়া হয়েছে, এখনও ব্যবহার করিনি, পকেটে নিয়ে বসে আছি। কাজেই আমি এখন নিশ্চিত যে আমার ভেতর মানসিক শক্তিটা তৈরি হয়েছে। হাজতে তোমাকে হিরোইন কে সাপ্লাই দিল? তুর্য হাত ইশারায় আমাকে দেখিয়ে দিল। ফার্গুসন আমার কাছ থেকে একটু সরে বসলেন। তিনি এখন আমার দিকে ভীত চোখে তাকাচ্ছেন। যে মানুষ থানা হাজতে হিরোইন সাপ্লাই করে সে সহজ ব্যক্তি না। তার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। হাজতের ঘর ছোট, বেশি দূরে যাওয়া সম্ভব না। আমি উদাস মুখে বসে আছি। মহান দার্শনিকের মতো জীবনকে অনুভব করার চেষ্টা করছি। কি ঘটছে আমার চারপাশে? তেমন কিছু ঘটছে না। তুর্য এবং ফার্গুসন নিচু গলায় কথা বলছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তারা একে অন্যকে পছন্দ করেছেন। ফার্গুসনের পছন্দের মাত্রাটা বেশি, কারণ তিনি এখন তুর্যকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। When you are old and grey and full of sleep and nodding the fire, take down this book and slowly read and dream of the soft look your eyes had once and of their shadows deep. তুর্য আগ্রহ করে শুনছে। তার চোখ জলজল করছে। হাজতের এক কোণায় কম্বল মুড়ি দিয়ে একজন শুয়ে আছে, তার মুখ দেখা যাচ্ছে না।
প্রচণ্ড গরমে কম্বল মুড়ি দিয়ে সে কেন শুয়ে আছে সেই রহস্য ভেদ হচ্ছে না। মেঝেতে কেউ চা ফেলেছে, চায়ের উপর কিছু মাছি ভনভন করছে। এক্সপোর্ট কোয়ালিটির কিছু মশা দেখা যাচ্ছে, এরা প্রাণশক্তিতে ভরপুর। দিনের আলো অগ্রাহ্য করে উড়াউড়ি করছে, এদের ভয় ডরও মনে হয় কম, হাতের নাগালের মধ্যেই উঠছে। এই হচ্ছে হাজতের ভেতরের জীবন। এখানে কিছুই ঘটছে না, তবে অনেক কিছুই ঘটার সম্ভাবনা। আমার ক্ষীণ সন্দেহ কম্বল মুড়ি দেওয়া লোকটা মৃত। গায়ে যাতে দাগ না পড়ে তার জন্য কম্বল দিয়ে মুড়িয়ে পেটানোর একটা বিশেষ পদ্ধতি পুলিশের আছে। হঠাৎ পদ্ধতিতে সামান্য গণ্ডগোল হয়, আসামি মারা যায়। পুলিশের তাতে তেমন অসুবিধা হয় না, হার্ট অ্যাটাকে মানুষ তো কতই মরে। পুলিশের ডেড বডি ডিসপোজাল সিস্টেমও ভালো। সম্ভব অসম্ভব যে কোনো জায়গায় তারা ডেড বডি ফেলে দিয়ে আসতে পারে। নিজেদের পানির ট্যাঙ্কে ডেড বডি ফেলে সেই পানি খেতেও তাদের আপত্তি নেই। কম্বলে মোড়া মানুষটা যে মৃত তা ভাবার পেছনে আমার প্রধান কারণ হচ্ছে কয়েকটা পিঁপড়ার শাড়ি ওই দিকে যাচ্ছে। পিঁপড়ার শাড়ি কখনো জীবন্ত মানুষের দিকে যায় না, জীবন্ত মানুষকে পিঁপড়ারা ভয় করে। আমি চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিলাম। হাজত নাটকের জবনিকাপাতের সময় হয়েছে। যে কোনো সময় গাড়ি উদ্ধারের জন্য খালো সাহেব চলে আসবেন। হাজতে তার বন্ধুকে দেখে যতটুকু বিস্মিত হওয়া প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বিস্মিত হবেন। ফার্গুসন হাজত থেকে একা বের হবেন না, তুর্যকে নিয়ে বের হবেন। হাজত নাটকের জবনিকা ঘটবে। আমি তুর্যকে বললাম, তোমাকে যে টেলিফোনটা দিয়েছিলাম সেটা দাও তো, খালার সঙ্গে কথা বলি। প্রয়োজনের নেটওয়ার্ক ব্যস্ত থাকে কিংবা ফোনের চার্জ থাকে না। নেটওয়ার্ক আছে, ফোনে চার্জও আছে, কাজেই এখন সময় সাধারণ। হ্যালো মাজেদা খালা, তুই কোথায়? আমি ভালো জায়গাতেই আছি। খালু সাহেব কোথায়? ওনার গাড়ি যে উদ্ধার হয়েছে এই খবর উনি জানেন? হ্যাঁ জানে। যে হারামজাদা গাড়ি চুরি করেছিল পুলিশ তাকে ধরেছে, সে সব স্বীকার করেছে। পুলিশের ডলা খেয়েছে, স্বীকার না করে উপায় আছে? খালু সাহেব কোথায়? সে নারায়ণগঞ্জে ছিল, ঢাকা ফেরার পথে ট্রাফিক জ্যামে আটকা পড়েছে, রাস্তা বন্ধ, গাড়ি ভাঙচুর হচ্ছে। কতক্ষণে এই জট খুলে কে জানে। বিয়ের কনের অবস্থা কি? রেনু ভালো আছে, হাসি খুশি। বিয়ের শাড়ি পরেছে? না। এত সস্তার শাড়ি মেয়ে পড়বে? তুই কি মনে করে এই শাড়ি কিনলি? রেনু বলেছিল ব্লেড দিয়ে হাত কাটবে, এখন নিশ্চয়ই তেমন কিছু বলছে না। না, সে কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে, নিজে বানিয়ে 1 কাপ কফি খেয়েছে, আমাকেও বানিয়ে দিয়েছে। তুই কখন আসবি? একটু দেরি হবে। দেরি হলে অসুবিধা নেই, দেরি হওয়া বরং ভালো। এর মধ্যে তোর খালু চলে আসবে। বাড়িতে একটা বিয়ে হবে, সে থাকবে না, এটা কেমন কথা? ফার্গুসন কঠিন চোখে আমার দিকে তাকাচ্ছেন, তার দৃষ্টিতে শঙ্কা। আমি তাকে হাসি মুখে বললাম, আপনার জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর। কোনটা আগে শুনতে চান? ভালো খবরটা কি? রেনু ঠিক করেছিল ব্লেড দিয়ে হাতের রক কেটে সুইসাইড করবে। এই প্রজেক্ট মনে হচ্ছে বাতিল। সে আনন্দে আছে। একটু আগে নিজের হাতে কফি বানিয়ে খেয়েছে। রেনু ব্লেড দিয়ে হাতের রক কাটতে চাচ্ছিল? জি, ব্লেড আমি কিনে দিয়ে এসেছিলাম। তুমি কিনে দিয়ে এসেছিলে? জি। জানতে পারি কেন? আমি সবসময় চাই সবাই যেন তাদের পরিকল্পনা কার্যকর করতে পারে। অন্যের পরিকল্পনায় সাহায্য করাকে আমি মানবিক ধর্ম মনে করি। তোমার মানসিক সুস্থতা বিষয়ে আমার সন্দেহ হচ্ছে। জি, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। একজন মহান দার্শনিক বলেছেন, তুমি নিজেকে যা মনে করো তুমি তাই। তুমি যদি নিজেকে মহাপুরুষ ভাবো তুমি মহাপুরুষ, আর তুমি যদি নিজেকে পিশাচ ভাবো তবে তুমি পিশাচ। যে মহান দার্শনিক এই কথা বলেছেন তার নাম জানতে পারি? জি, তিনি আমার বাবা। মহাপুরুষ বানাবার তিনি একটি স্কুল খুলেছিলেন, তিনি একটি স্কুল চালাতেন, আমি সেই স্কুলের ছাত্র। তবে দুঃখের বিষয় হচ্ছে গ্র্যাজুয়েশনের আগেই বাবা মারা গেলেন। দয়া করে চুপ করো, আর কিছু জানতে চাচ্ছি না। খারাপ খবরটা কি? খারাপ খবর হলো আপনার রিলিজ পেতে একটু দেরি হবে। যিনি আপনাকে রিলিজ করবেন তিনি রাস্তার ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন, গাড়ি ভাঙচুর হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে তিনি যে গাড়িতে আছেন সেটা ভাঙা হবে। গাড়ি ভাঙচুর হচ্ছে কেন? আমাদের এখানে গাড়ি ভাঙচুর করতে কারণ লাগে না। যে কোনো কারণে মেজাজ খারাপ হলে আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গাড়ি ভাঙচুর। আমি এক্ষুনি খোঁজ নিয়ে জানাচ্ছি গাড়ি ভাঙচুরের অবস্থা কী। তোমাকে কোনো খোঁজ নিতে হবে না। আমি ওনার আপত্তি অগ্রাহ্য করেই খালু সাহেবকে টেলিফোন করলাম। তার টেলিফোন ব্যস্ত। অনেক টেপাটিপি করে তাকে পাওয়া গেল। তিনি বিরক্ত গলায় বললেন, কি চাও? আমি আগ্রহের সঙ্গে বললাম, আপনার গাড়ি তো পাওয়া গেছে। খালু সাহেব বললেন, পুলিশ তাই জানিয়েছে। কোথায় পাওয়া গেছে, গাড়ি চোর ধরা পড়লো কি না কিছুই না বলে টেলিফোন রেখে দিল। এরপর থেকে কতবার যে টেলিফোন করলাম কেউ টেলিফোন ধরে না। খালু সাহেব, গাড়ি চোর ধরা পড়েছে, সে হাজতে আছে। বদমাইশ মকবুলটা কি ধরা পড়েছে? না, পুলিশ তার দিকে ধাওয়া করার আগে সে এক দৌড়ে হাওয়া। গাড়ি আছে কোথায় জানো? গাড়ি আছে ধানমন্ডি থানায়। ওসি সাহেবের নির্দেশে কিছুক্ষণের মধ্যেই ফুলটুল দিয়ে গাড়ি সাজানো হবে। ফুল দিয়ে গাড়ি সাজানো হবে মানে? বরের গাড়ি না সাজালে কি হয়? বর তার বন্ধুবান্ধব নিয়ে এই গাড়িতে করেই যাবে। বর মানে বরটাকে এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? বর আমি। হিমু, এনাফ ইজ এনাফ। জি আচ্ছা, তুমি কখনো আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করবে না, কখনো না। সরাসরি দেখা তো করতে পারবো, তাও পারবে না। বিয়ের পর আমরা স্বামী স্ত্রীকে আপনাকে কদম বুঝিয়েও করতে পারবো না। তুমি কোনো একটা খেলা নিয়ে মেতেছ, বিশেষ কোনো খেলা খেলছো। আমি তোমার খেলায় নেই। জি আচ্ছা, মনে রেখো টেলিফোনে সরাসরি আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না।
আপনি যদি টেলিফোন করেন তখন কি ধরবো? আমি তোমাকে নিশ্চিত করছি কখনো তোমাকে টেলিফোন করব না, নেভার এভার। তোমার খালা এবং আমি ভিন্ন দুই ব্যক্তি, দুইজন দুই গ্রহে বাস করি। তোমার খালা কারণে তোমাকে দিনের মধ্যে 100 বার টেলিফোন করবে, কারণ তার টেলিফোনে কথা বলার ব্যাধি আছে, আমার নেই। এটা তোমার সঙ্গে আমার শেষ সংলাপ, আর তোমার সঙ্গে কথা হবে না। খালু সাহেব, আমার ধারণা কিছুক্ষণের মধ্যে আপনি আবার আমাকে টেলিফোন করবেন, আমি সেই টেলিফোন ধরবো না, আপনি কিন্তু করতেই থাকবেন, করতেই থাকবেন। ইউ স্টুপিড। খালু সাহেব, স্টুপিড শব্দের উৎপত্তি কি আপনি জানেন? সর্বপ্রথম এই শব্দ ব্যবহার করা হয় অ্যাথেন্সবাসীদের প্রতি। সমগ্র অ্যাথেন্সবাসীকে স্টুপিড বলা হয়েছিল, কারণ তারা গণতান্ত্রিক কার্যক্রমে অংশ নেয়নি। চুপ ফাজিল। ফাজিল শব্দের অর্থ জানলে আপনি আমাকে এই গালি দিতেন না। এটা আরবি ভাষার একটা শব্দ, এর অর্থ জ্ঞানী। খালু সাহেব লাইন কেটে দিলেন। এই কাজটা তার আরও আগেই করা উচিত ছিল, এতক্ষণে কেন করলেন কে বলবে। আমি কম্বলে মোড়া ডেড বডির দিকে তাকিয়ে খালু সাহেবের টেলিফোনের অপেক্ষা করছি। তিনি টেলিফোন করলেন না, মাজেদা খালা করলেন। হ্যালো খালা। হ্যালো, কী জন্য টেলিফোন করেছি ভুলে গেছি, অথচ তোর সঙ্গে জরুরি কথা ছিল। জরুরি কথা বলার জন্য চুলায় গরুর মাংস রেখেই চলে এসে টেলিফোন করলাম, এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি করি বলতো? আমি বুদ্ধি করে কথাটা তোমার মাথার ভেতর থেকে বের করে নিয়ে আসতে পারি, চেষ্টা করব। কর। কেউ একজন তোমাকে এমন কিছু বলেছে যা তোমাকে আমার বলার কথা, সেই কেউ একজন তোমার তেমন পরিচিত না। পরিচিত হলে নাম মনে পড়তো। থাক আর বলতে হবে না, এখন সব মনে পড়েছে। রেনুর মা টেলিফোন করেছিল, তোকে চাচ্ছিলেন। রেনুর বাবা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তোর তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার কথা। নিয়ে তো এসেছি। উনি কোথায়? উনি হাজতে। হাজতে মানে? পুলিশ চুরির অপরাধে তাকে হাজতে ঢুকিয়ে দিয়েছে। ওনার পেয়েছে বাথরুম, এখনও বাথরুমে যাবার সুযোগ পাননি। সাদা চামড়া হিসেবে পুলিশ যে এক্সট্রা খাতির করবে তা করছে না। আর কি আবল তাবল বকছিস? আবল তাবল হলো যা বলছি সবই সত্যি। তুমি মনে করে দেখো তো, আমি কি কখনো এমন কিছু বলেছি পরে যেটা দেখা গেছে মিথ্যা? উনি কার গাড়ি চুরি করেছেন? খালু সাহেবের গাড়ি। তবে উনি সরাসরি চুরির সঙ্গে যুক্ত না, উনি পাকে চক্রে ধরা খেয়েছেন। তোর খালু সাহেব কি ঘটনা জানে? না। তুই নিজে কোথায়? আমিও হাজতে। খালা টেলিফোন নামিয়ে রাখলেন। মনে হয় অধিক শোকে লোহা পাথরের চেয়েও কঠিন। তোকে আল্লাহর দোহাই লাগে সত্যি কথা বল। আমি সত্যি কথাই বলছি। তুমি কি ফার্গুসন জুনিয়রের সঙ্গে কথা বলবে? খালা কিছু বললেন না। আমি টেলিফোন ফার্গুসনের দিকে বাড়িয়ে বললাম, একটু কথা বলুন তো। ও পাশে আমার মাজেদা খালা। বলুন, হ্যালো মাজেদা, হাউ আর ইউ? ফার্গুসন যন্ত্রের মতো বললেন, হ্যালো মাজেদা, হাউ আর ইউ? যা ভেবেছিলাম তাই হচ্ছে। খালু সাহেবের টেলিফোন আসতে শুরু করেছে, একের পর এক আসছে। আমি কেটে দিচ্ছি। মানুষটার রাগে চিড়বিড় করছে ভেবে আনন্দ পাচ্ছি। আমার আনন্দ পাবার জন্য আরেকজনকে রাগে ছটফট করতে হচ্ছে। সব মিলিয়ে সমান। অঙ্কের ভাষায় আনন্দ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এক্স ওয়াই জি। এক্স ইজ ইকুয়াল টু কষ্ট, ওয়াই ইজ ইকুয়াল টু বেদনা, জি ইকুয়াল টু দুঃখ, দুঃখ ইজ ইকুয়াল টু বেদনা। আনন্দ মাইনাস এফ ইন্টু এক্স ওয়াই জি ইজ ইকুয়াল টু 0। একজন ম্যাসাজম্যান গা টিপে অন্য একজনের শারীরিক আরাম দিচ্ছে। অন্য একজনকে আরাম দেওয়ার জন্য ম্যাসাজম্যানকে শারীরিক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে। কম্বলে মুড়ি দেওয়া মৃতদেহ নড়ে উঠল। কম্বলের ফাঁক দিয়ে ছোট্ট একটা মুখ বের হয়ে এলো। ডারউইন সাহেবের থিওরি যে সত্যি তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অবিকল বেবুনের মতো মুখ। চিকচিক করার বদলে সে আনন্দিত গলায় চেঁচিয়ে উঠল, হিমু ভাই আমারে চিনছেন? আমি খুঁড়ে আসলাম। চিনেছি, র্যাবের হাতে ধরা খাইছি। প্রথমে ভাবছি ক্রস ফায়ারে ফেলবো, মতলব সেই রকমই আসিল। সাইপা পায়ে ধইরা মাফ চাইছি। খুরের কাজ কি চালিয়ে যাচ্ছ? আপনি একবার আমার ডলা দিলেন, এরপর থেকে খুর অফ। এখন ঠকবাজি করি। একদিনে তো আর ভালো মানুষ হন যায় না, ধাপে ধাপে হইতাছি। খারাপ একদিনে হওয়া যায়, ভালো হইতে টাইম লাগে। আপনার পাশে সাদা বান্দরটাকে? প্রফেসর, ইংরেজির প্রফেসর। প্রফেসর সাহেবও ধরা খাইছে, শান্তি পাইলাম। কেউ বিপদে পড়ছে দেখলে এমন শান্তি পায়, এর কারণটা কি হিমু ভাই? এর কারণ হচ্ছে তোমার মতোই একজন পৃথিবীতে আছে যে কাউকে বিপদে পড়তে দেখলেই কষ্ট পায়। তুমি হচ্ছে পজিটিভ আর ওই লোক হচ্ছে এই নেগেটিভ। দুইয়ে দুয়ে যোগফল 0। বুঝেছ? অবশ্যই বুঝছি। যত ভালো তত মন্দ। হিমু ভাই, এই সাদা চামড়াটার পাশে একটা লাথি মারতে ইচ্ছা করতেছে। মারতে ইচ্ছা করলে মারো। ডাক্তার ফার্গুসন ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন। তিনি প্রতিটা বাংলা বাক্য বুঝতে পারছেন, কাজে আমার দিকে বিস্মিত হয়ে তাকানোর অধিকার তার আছে। আচ্ছা, বিস্মিতের বিপরীতটা কি? ভালোবাসা, ঘৃণা, রাগ, শান্তি, দুঃখ, আনন্দ। বিস্ময়ের উল্টোটা কি? ভাবলেশীন। বিস্মিত চোখের বিপরীত কি ভাবলেশীন চোখ? ফার্গুসন আমার দিকে তাকিয়ে ভীত গলায় বললেন, একে? আমি বললাম, স্যার এর নাম আসলাম। খুরের কাজের বিশেষ নৈপুণ্যের জন্য তাকে এখন সবাই চেনে খুর আসলাম হিসেবে। খুর এখন তার টাইটেল। খুরের কাজ মানে কি? খুরের প্রধান কাজ দাড়ি গোঁফ কামানো, মাথা কামানো। তবে আসলাম অন্য কাজে ব্যবহার করত। ছিনতাইয়ের সময় সে পেটের ভিতর খুর ঢুকিয়ে দিত। কেন? ওটাই তার আনন্দ। ফার্গুসন চোখ বড় বড় করে খুর আসলামের দিকে তাকালেন। আসলাম হেসে ফেলল। হ্যান্ডশেকের জন্য ফার্গুসনের দিকে হাত বাড়ালো। ভদ্রলোক ভয়ে আঁতকে উঠলেন। আসলাম বলল, আপনি বাংলা ভাষা ভালো জানেন, এই জন্য হ্যান্ডশেক করতে চাই। আমার মায়ের ভাষা যে জানে, আমার কাছে তার ভালো কদর।
ফার্গুসনকে হ্যান্ডশেক করতে হলো। তার চোখে রাজ্যের বিভীষিকা। খুর আসলাম ফার্গুসনের দিকে ঝুঁকে এসে বলল, খুরের কাজ করলেও আমার মধ্যেও ধর্ম ছিল, কোনো মেয়ে ছেলের পেটে খুর ঢুকায় নেই। হাজতের দরজা খোলা হচ্ছে, দরজার ওপাশে ওসি সাহেব কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছেন। হিমু, জি স্যার। এইবার আমি তোমাকে ছাড়বো না, আমার সন্তানের কসম তোমার শেষ আমি দেখে নেব। মেরে ফেলবেন? ওসি সাহেব কুইনাইন ট্যাবলেট মুখে দিয়ে আছেন এমন ভঙ্গি করে পাশে দাঁড়ানো কনস্টেবলকে বললেন, হ্যান্ডকাফ দিয়ে একে আমার কাছে নিয়ে আসো। কম্বল জড়িয়ে শুয়ে থাকা খুর আসলাম বলল, ওসি সাহেব, হিমু ভাইয়ের কিছু হইলে আপনারা কিন্তু আমি কাঁচা খায়া ফেলামো। ওসি সাহেব নির্বিকার ভঙ্গিতে বললেন, খুর আসলামকে আরেক দফা মাইর দাও। আমি এবং ডক্টর ফার্গুসন ওসি সাহেবের খাস কামরায় বসে আছি। তাকে দেখে মনে হচ্ছে তিনি মাইক্রোওয়েভ ওভেনের ভেতর বসে আছেন। তার শরীরে যত পানির অণু আছে সবকটা একসঙ্গে উত্তাপে ছটফট করছে। বড় করে হাঁ করলে তার মুখ দিয়ে আগুন বের হবে বলে আমার বিশ্বাস। তিনি বললেন, তুমি এই প্যাঁচটা কেন লাগিয়েছ? একজন সম্মানিত আমেরিকান সিটিজেনকে হাজতে ঢুকিয়েছ। আমি বললাম, হাজতে তো আমি ঢুকাইনি, পুলিশ ঢুকিয়েছে। তুমি ব্যবস্থা করেছো, আমি থানায় উপস্থিত থাকলে এই ঘটনা ঘটতে দিতাম না। এখন আমার চাকরি যায় যায় অবস্থা। কোন কোন জায়গা থেকে আমার কাছে টেলিফোন এসছে এটা জানো? অ্যাম্বাসি থেকে যে একটা এসেছে তা বুঝতে পারছি। ওসি সাহেব বললেন, আমার তো মাথাতেই আসছে না সেকেন্ড অফিসার কী করে কোনো খোঁজ খবর না নিয়ে একজন আমেরিকান সিটিজেনকে হুট করে ঢুকিয়ে দিল। আমি বললাম, আমেরিকান সিটিজেনকে হাজতে ঢুকানো যাবে না এমন তো কোনো আইন নেই। ওরা অনেক বাঙালিকে কি হাজতে ঢুকায় না? তাদের মধ্যে অনেকেই থাকে নিরপরাধী, ঘটনার শিকার। ডক্টর ফার্গুসনও ঘটনার শিকার হয়েছেন, আর কিছু না। হাজত থেকে বিকট চিৎকার ভেসে আসছে। মনে হয় খুর আসলামকে বানানো হচ্ছে। ওসি সাহেব তার ঘরের দরজা ভেড়িয়ে দিলেন। তিনি ভদ্রলোক মানুষ, ভদ্রলোকরা অন্যের আর্তনাদ সহ্য করতে পারেন না। হিমু, তুমি এখন ঝেড়ে কাশবে। যদি ঝেড়ে না আকাশো আমি কাশির ব্যবস্থা করব। আমি পয়েন্ট বাই পয়েন্ট আগাচ্ছি। তুমি গাড়ি চুরি করেছো কেন? আজ আমার বিয়ে, গাড়িতে করে বিয়ে করতে যাব বলে গাড়ি চুরি করেছি। এই গাড়ি যার সেখানেই আমি বিয়ে করতে যাচ্ছি। কনে ওই বাড়িতে কোনো গাড়ি চোর নিশ্চয়ই এই কাজ করবে না। যার গাড়ি তাকে তুমি চেনো? উনি আমার খালু হন, অবশ্যই চিনি। তিনি এত দামি গাড়ি আমাকে বিয়েতে ব্যবহার করতে দেবেন না, তাই তাকে না বলে নিয়েছি। তোমার কথার আগামাথা কিছুতেই মেলাতে পারছি না। তুমি কাকে বিয়ে করছো? ডক্টর ফার্গুসনের মেয়েকে। এই আমেরিকানের মেয়ে? জি, উনি ডক্টর ফার্গুসন, ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তার মেয়ের বিয়ে হচ্ছে তোমার সঙ্গে? ইয়েস স্যার। আপনার এবং পারুল ভাবি দুজনেরই বিয়ের দাওয়াত। খুর আসলামকে যদি বরযাত্রী হিসেবে নিতে পারি খুবই খুশি হব। দাঁড়াও, তোমার খুশি আমি বের করছি। বরযাত্রী যেতে না চাইলে তো জোর করে নিতে পারবো না। শুধু যদি ফুল টুল দিয়ে গাড়িটা সাজাবার ব্যবস্থা করে দেন। গাড়ি সাজানোর টাকা আমি দিতে পারছি না, হাত খালি। শুধু হাত খালি না, হাত পা সবই খালি। ওসি সাহেব বিড়বিড় করে বললেন, তোমাকে আমি এমন শিক্ষা দেবো যে জীবনে কখনো প্যাঁচ খেলা খেলবে না। প্যাঁচ খেলা আমি পছন্দ করি না। যেই প্যাঁচ খেলবে তারই আমি 14টা বাজিয়ে দেবো। স্যার, পারবেন না। আসল প্যাঁচ যিনি খেলেন তাকে গড বলা হয়। উনি যখন খেলাটা দেখান তখন বিস্মিত হয়ে আমাদের খেলা দেখতে হয়। ওসি সাহেব চুপ করে গেলেন। গডের প্যাঁচ খেলা কথাটায় তিনি সামান্য থমকে গেছেন। আমি বললাম, স্যার একটা কথা বলি। চুপ, কোনো কথা না। খালু সাহেবের গাড়িটা সুন্দর করে ফুলটুল দিয়ে সাজিয়ে দিলে আপনার জন্য শুভ হবে, কারণ বরযাত্রী যে থানা থেকে যাবে এ বিষয়ে সন্দেহ নেই। ওসি সাহেব ফার্গুসনকে বললেন, এই ছেলের কথা কি সত্যি? ফার্গুসন বললেন, কোনটা সত্যি কোনটা মিথ্যা সব এলোমেলো হয়ে গেছে। আমি খুব খুশি হব আপনি যদি আমাকে 1 কাপ কফি খাওয়াতে পারেন। ওসি সাহেব ঘর থেকে বের হয়ে গেলেন, সম্ভবত কফির ব্যবস্থা করতে। ওসি সাহেবের বিদায় এবং খালেদ সাহেবের প্রবেশ একই সঙ্গে হলো। তিনি এখন তাকিয়ে আছেন আমার দিকে। তার চোখ দিয়ে আগুন ঝরছে। তার চোখের এক ফুটের কাছে দেয়াশলের কাঠি ধরলে অবশ্যই সেই কাঠি জ্বলে উঠবে। ফার্গুসন আনন্দিত গলায় বললেন, হ্যালো। বন্ধুর গলার হ্যালো তাকে স্পর্শ করলো না। তিনি আমার দিকে তাকিয়েই আছেন। এর মধ্যে ওসি সাহেবও চলে এসেছেন, তার দৃষ্টি খালু সাহেবের দিকে। আমি বললাম, খালু সাহেব চা খাবেন? এরা লেবু চা খুব ভালো বানায়। খালু সাহেব বড় করে নিঃশ্বাস নিলেন। ফার্গুসনের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলেন ওসি সাহেবের দিকে। চোখ মুখ কুঁচকে বললেন, এই গাড়ি চোরটার শরীরের প্রতিটি হাড্ডি কি মেরে পাউডার বানানো সম্ভব? খরচ আমি দেব। যে গাড়িটা আপনারা উদ্ধার করেছেন সেটা আমার গাড়ি। ওসি সাহেব বললেন, প্রপার ট্রিটমেন্ট দেওয়া হবে, আপনি এই বিষয়ে চিন্তা করবেন না। আমার ড্রাইভার মকবুল কি ধরা পড়েছে? এখনও ধরা পড়ে নাই, তবে পড়বে। তার বাড়িতে পুলিশ চলে গেছে। খালু সাহেব আরামের নিঃশ্বাস ফেললেন। ওসি সাহেবের খাস কামরায় এখন আমরা 3 জন। খালু সাহেব এবং তার বন্ধু চেয়ারে বসেছেন, আমি দাঁড়িয়ে আছি। মূল নাটক শেষ হয়ে গেছে। নাটকের পাত্রপাত্রীরা কে কোথায় যাবে তা নির্দেশক ঠিক করবেন। জীবন নাটকের নির্দেশক এক এক সময় এক একজন হন। এখন থানার ওসি সাহেব, তিনি এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত। উপর থেকে বিশেষ কেউ টেলিফোন করেছে। ওসি সাহেবকে প্রতি সেকেন্ড একবার করে স্যার, ইয়েস স্যার, অবশ্যই স্যার বলতে হচ্ছে। ওসি সাহেবের চেহারায় গলার স্বরে নিচু হয়ে কথা বলার ভঙ্গিতে তেলতেলে ভাব চুইয়ে চুইয়ে পড়ছে। খালু সাহেব এবং ফার্গুসন প্রীতি সম্ভাষণ জাতীয় কিছু শুরু করেছিলেন। ওসি সাহেবের ইশারায় তারাও চুপ করে গেলেন। এক সময় টেলিফোন পর্ব শেষ হলো। ওসি সাহেব কপালের ঘাম মুছতে মুছতে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার চাকরি মনে হয়ে গেছে। খালু সাহেব বললেন, আপনি চাকরি নিয়ে আপনি চিন্তা করুন, এখন আমাদের যেতে দিন, অনেক হয়েছে।
ওসি সাহেব বললেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বিদেশি অতিথির জন্য কফি আনতে লোক গেছে, এখনই চলে আসবে। খালু সাহেব বললেন, বিদেশি অতিথি নিয়ে চিন্তা করতে হবে না, অতিথি আমার ঘনিষ্ঠ বন্ধু, সে আমার বাড়িতে গিয়ে কফি খাবে। ওসি সাহেব বিব্রত গলায় বললেন, কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে, আপনার গাড়িটা ফুলের দোকানে পাঠানো হয়েছে, ফুল দিয়ে সাজাবে। খালু সাহেব হতভম্ব গলায় বললেন, গাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে কেন? ওসি সাহেব জবাব দিলেন না, আমার দিকে হতাশ চোখে তাকিয়ে থাকলেন। ফার্গুসন নিচু গলায় খালু সাহেবকে বললেন, হিমু নামের এই ছেলে ওসি সাহেবকে প্রভাবিত করে গাড়ি সাজানোর কাণ্ডটা ঘটিয়েছে। খালু সাহেব বিড়বিড় করে বললেন, আমার জানা মতে হিমু হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল, একে নিয়ে আপনারা কী করবেন সেটা আপনাদের বিবেচনা, আমি ভার্ডিক্ট দিয়ে গেলাম। ডক্টর ফার্গুসন ইংরেজি ভাষায় যে কথা বললেন তার কাছাকাছি তর্জমা হচ্ছে, আমার ধারণা সে একজন সাইকোপ্যাথ, তার উত্তম মানসিক চিকিৎসা প্রয়োজন। কফি চলে এসেছে, ফ্লাস্কে করে এসেছে, 2টো কাপে 2জনকে কফি দেওয়া হয়েছে। টাটকা কফির সুন্দর গন্ধ বের হয়েছে। থানার পরিবেশের সঙ্গে কফির গন্ধ যায় না, তারপরও ভালো লাগছে। আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে বিনীত গলায় বললাম, স্যার, ফ্লাস্কে অনেক কফি রয়ে গেছে, আমাকে 1 কাপ দিতে বলুন, পেপারে দেখেছি কফি হার্টের অসুখের জন্য ভালো। ওসি সাহেব কঠিন চোখে তাকালেন, বিড়বিড় করে কি একটা গালিও দিলেন, কথা জুড়িয়ে যাওয়ায় পরিষ্কার বোঝা গেল না। ফার্গুসন ওসি সাহেবকে বললেন, তাকে 1 কাপ কফি দিন, আমি অনুরোধ করছি। ওসি সাহেব কাকে যেন কাপ আনতে বললেন। ফার্গুসন দ্বিতীয় অনুরোধ করলেন, তুর্য ছেলেটির বিরুদ্ধে তেমন কোনো চার্জ যদি না থাকে তাহলে তাকেও ছেড়ে দিন, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব। ওসি সাহেব বড় করে নিঃশ্বাস ফেলে এমনভাবে মাথা নাড়লেন যার অর্থ ব্যবস্থা করছি। আমাদের এই ওসি সাহেব সাইন ল্যাঙ্গুয়েজে বিশেষ দক্ষ। জীবন যখন শুকায়া যায় করুণাধারায় এসো। করুণাধারা ব্যাপারটা কি? করুণাধারা কি শুধুই মনুষ্য সম্প্রদায়ের জন্য প্রযোজ্য? অন্য প্রাণীকুলের কি করুণাধারা বলে কিছু আছে? একটা গরু কিংবা বেগম খালেদা জিয়ার প্রিয় ব্ল্যাক বেঙ্গল গোটের জীবন কি কখনো শুকিয়ে যায়? তখন কি তাদেরও করুণাধারার প্রয়োজন হয়? হাজতের দেয়ালে হেলান দিয়ে এই ধরনের জটিল চিন্তাভাবনা করছি। আমার পায়ের কাছের কম্বল মুড়ি দিয়ে খুড় আসলাম পড়ে আছে। দ্বিতীয় দফার কম্বল শাস্তি, তার মানে কম্বল দিয়ে মুড়িয়ে লাঠি পেটা, তাকে কাবু করে ফেলেছে এবং সে সারা শব্দ করছে না। হাজতের তৃতীয় ব্যক্তি ড্রাইভার মকবুল। পুলিশ তার মামার বাড়ি থেকে তাকে ধরে এনেছে। পুলিশের মার খেয়ে সে বিপর্যস্ত, শরীরের কলকবজা নড়ে গেছে, মনের কলকবজাও কিছু ওলটপালট হয়ে গেছে। সে আমাকে চিনতে পারছে না। আমি বললাম, মকবুল, খবর কি? মকবুল চোখ বড় বড় করে বলল, আপনি কে? ঘটনাটা কি? এটা কোন জায়গা? ভাই সাহেব, আপনার হাতে ঘড়ি আছে, কয়টা বাজে বলেন তো দেখি। মকবুলের এলোমেলো কথাকে গুরুত্ব দিলাম না। প্রাথমিক শক কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। তার এখন দরকার 5-10 মিনিটের আরামের ঘুম। ঘুমের মধ্যে শরীর তার নষ্ট কলকবজা ঠিক করে ফেলবে। আমি চোখ বন্ধ করে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে। থানার লাগোয়া পুলিশ ব্যারাকের ছাদ টিনের বলে বৃষ্টির ঝমঝম শব্দ কানে আসছে। হাজতে তুর্য থাকলে তাকে বলতাম, ঝড়ো ঝড়ো মুখরো বাদলের দিনে গানটা গাও তো শুনি। হাজতে রবীন্দ্রসঙ্গীতের আসর হোক। তুর্য নেই। ডক্টর ফার্গুসন তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। হাজতের লোহার শিকের দরজা দিয়ে ঠান্ডা হাওয়া এবং মাঝে মধ্যে বৃষ্টির ছাঁট আসছে। শীত শীত লাগছে। প্রচণ্ড গরমের দিনে শীত শীত লাগা আনন্দময় অভিজ্ঞতা। আরামে আমার চোখের পাতা বন্ধ হয়ে আসছে। সারা শরীরে অতি আরামদায়ক আলস্য। হিমু, ঘুমোচ্ছ নাকি? আমি চোখ মেলে দেখি রবীন্দ্রনাথ। হাজতের ভেতর আলখাল্লা পড়া কবিগুরুকে খুব বেমানান লাগছে। বিয়েতে বরযাত্রী হবার জন্য নিমন্ত্রণ দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছ। বিয়ে কখন? রাত 10টায় হওয়ার কথা। আমরা রওনা দেব কখন? যাব কিসে করে? বজরায়? এখানে বজরা পাবেন কোথায়? জিপ গাড়ির ব্যবস্থা করেছিলাম, সেটাও নেই। আগে বললে পদ্মার চর থেকে আমার হাউসবোটটা নিয়ে আসা যেত। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কে? আসলাম। আপনার টাইটেল গুরুদেব। ওর টাইটেল খুর। কোঁকো শব্দ করছে কেন? ওসি সাহেবের হুকুমে ওকে মেরে তক্তা বানানো হয়েছে। আর বলো কি, ভীষণ অন্যায়। অন্যায় তো অবশ্যই, তবে ছোট অন্যায়। ওসি সাহেব ছোট মানুষ। ছোট মানুষেরা ছোট অন্যায় করে, বড় মানুষেরা করে বড় অন্যায়। আপনি যেমন মানুষ বড়, আপনার অন্যায়ও বড়। রবীন্দ্রনাথ হতমম্ব গলায় বললেন, আমি বড় অন্যায় কি করলাম? হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলে এতগুলি মানুষ মারলেন, এটা বড় অন্যায় না? আমি আবার অ্যাটম মারলাম কখন? শোনো ছোকরা, তোমার তো মনে হয় মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। গুরুদেব, আপনি আমেরিকার প্রেসিডেন্টকে অ্যাটম বোমা আবিষ্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটা চিঠি লিখেছিলেন। হ্যাঁ, তা লিখেছিলাম। আইনস্টাইন আসলে সমস্যা করেছেন। আইনস্টাইন আমাকে এই ধরনের একটা চিঠি লিখতে অনুরোধ করেছিলেন। আমি ওনার অনুরোধ ফেলতে পারিনি। তুমি নিশ্চয়ই জানো আমি কারো অনুরোধই ফেলি না। তুমি বরযাত্রী হবার জন্য আমাকে অনুরোধ করেছো, আমি রাজি হয়ে গেছি, উপস্থিত হয়েছি, ঠিক কি না? জি ঠিক। সুলেখা কালী বলে একটা কালী ছিল। তার একবার আমাকে অনুরোধ করলো সুলেখা কালীর একটা বিজ্ঞাপন লিখে দিতে। আমি লিখে দিয়েছি। আমি কালীর বিজ্ঞাপন লিখছি, এটা হাস্যকর না? কী বিজ্ঞাপন লিখেছিলেন? সুলেখা কালী। এই কালী কলঙ্কের চেয়েও কালো। হিরোইনের একটা বিজ্ঞাপন কি স্যার লিখে দেবেন? কিসের বিজ্ঞাপন? হিরোইন, নেশাদ্রব্য। এই নেশা বসন্তের চেয়েও বাসন্তী, এই ধরনের কিছু। ড্রাইভার মকবুল পানি পানি বলে চিৎকার করছে। কবিগুরু বললেন, এর কি হয়েছে?
এও পুলিশের ডলা খেয়েছে। আমি বেশিক্ষণ এখানে থাকতে পারছি না, আমার রুচিতে পাচ্ছে। আমি কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখি। যাবার সময় তুমি আমাকে ডেকে নিয়ে যেও। আশেপাশে কোনো কদম গাছ আছে? বৃষ্টি দেখতে হয় কদম্বতলে দাঁড়িয়ে। কবিগুরু চলে গেলেন। আমি চোখ মেলে দেখলাম মকবুল আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, মকবুল ভালো আছো? মকবুল বলল, আমি আগে আপনারে চিনতে পারি নাই, এখন চিনছি। তোমাকে তো মেরে ভর্তা বানিয়ে ফেলেছে। মেরেছে কখন? যখন ধরেছে তখন মেরছে, গাড়িতে তুলেও মারছে। খুর আসলাম কম্বলের ভেতর থেকে মাথা বের করে বলল, ওই মায়ের কিছুই না, আসল মায়ের হইব রাত 12টার পর। মকবুল হতাশ গলায় বলল, আবার? খুর আসলাম উদার গলায় বলল, বুদ্ধি শিখায় দেব, বুদ্ধিমতো কাজ করবেন, দেখবেন ব্যথা কত কম। তবে মায়ের খাওয়ার মধ্যেও একটা আনন্দ আছে। আমি বললাম, মায়ের খাওয়ার মধ্যে আনন্দটা কি? খুর আসলাম বলল, মায়ের খাওয়ানোর সময় মনে হয় কিছুক্ষণের মধ্যে মায়ের বন্ধ হইব, এইটা চিন্তা করে আনন্দ। মাইর যখন বন্ধ হয় তখন আনন্দ। ভালো মাইর দিলে সুনিদ্রা হয়, এইটাও আনন্দ। মকবুল বলল, ভাইজান আপনার সামনে একটা সিগারেট খাবো, বড় অস্থির লাগতেছে। খুর আসলাম বলল, খাও খাও, হাজতে মুরব্বী কেউ নেই, সব সমান। মকবুল আমাকে আড়াল করে সিগারেট ধরিয়েছে। সিগারেটের লম্বা টান দিয়ে বলল, আল্লাহ পাকের বিধান বোঝা দেয়। আপনার আজ বিবাহের দিন ধার্য ছিল, আপনি আছেন হাজতে। আমি বললাম, আল্লাহ পাকের বিধান বোঝার চেষ্টা না করাই ভালো। যারাই চেষ্টা করেছে তারাই ধরা খেয়েছে। আইনস্টাইনের মতো লোক বিধান বোঝার চেষ্টা করতে গিয়ে চিত হয়ে পড়ে গেল। খুর আসলাম বলল, বিষয়টা বোঝায় বলেন। আইনস্টাইন লোকটার পরিচয় কি? কি বৃত্তান্ত? ওনার পরিচয় হচ্ছে উনি পৃথিবীর সবচেয়ে বড় পদার্থবিদ। পদার্থবিদ জিনিসটা কি? যারা জগতে নিয়মকানুন নিয়ে গবেষণা করে, চিন্তাভাবনা করে, তারাই পদার্থবিদ। খুর আসলাম আগ্রহ নিয়ে বলল, জগতের নিয়মকানুন নিয়ে তো আমিও চিন্তাভাবনা করি। খারাপ চিন্তা মানুষের মধ্যে দিনে কম আসে, রাইতে বেশি আসে। এইটার কারণ কি তা নিয়ে অনেক চিন্তা করছি। তাহলে তুমিও পদার্থবিদ। খুর আসলাম তৃপ্তি নিয়ে বলল, আপনার মুখে আমার বিষয়ে একটা ভালো কথা শুনলাম। এখন আইনস্টাইন সাহেবরে চিত হইয়া পড়ার ঘটনাটা বলেন। গল্প গুজবে রাইটটা পার করি, আমার মনে হয় রাইতে আর মারব না। বিজ্ঞানের ক্লাস শুরু হলো থানা হাজতে। শ্রোতা দুইজনের মধ্যে একজন খুর আসলাম, সে খুব আগ্রহ নিয়ে শুনছে। মকবুল ঝিমোচ্ছে, মাঝে মাঝে থুতু ফেলছে, থুতুর সঙ্গে রক্ত যাচ্ছে। সে বিস্ময়ের সঙ্গে রক্ত দেখছে। একবার শুধু নিচু গলায় বলল, ভাইজান যক্ষা হয় নাই তো? আমি তাকে আশ্বস্ত করেছি, বলেছি মারের চোটে যক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। সে আমার কথায় তেমন ভরসা পায়নি বোঝা যাচ্ছে। বিজ্ঞানের বক্তৃতাতেও তার আগ্রহ কম দেখা যাচ্ছে। মন দিয়ে শোনো কি বলছি। আলোর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল। এই বিষয়টাই আইনস্টাইনকে চিৎ করে ফেলে দিল। তিনি জানেন এটা জগতের বিধান। তিনি জানেন না এই বিধানের কারণটা কি। আলোর গতি যদি এর চেয়ে কিছু বেশি হতো তাহলে কি হতো? আর যদি কম হতো তাতেই বা সমস্যা কি হতো? আলোর গতি যদি সেকেন্ডে 1,86,000 মাইল না হয়ে 3 লক্ষ মাইল হতো, তাহলে কি অন্য সব বিধানও পাল্টাতে হতো? আসলাম, বুঝতে পারছো? আসলাম বলল, পরিষ্কার বুঝছি, খালি একটা জিনিস বুঝতেছি না, আলু একটা তরকারি, এর দামের ওঠানামা তো হইবই, এটা নিয়ে এত চিন্তার কি আছে? যে বৎসর ফলন বেশি সেই বৎসর দাম কম, যে বৎসর ফলন নাই সে বৎসর দাম বেশি। আসলামকে আলু এবং সবজি আলুর তফাৎ বোঝাবো না বক্তৃতা চালিয়ে যাব বুঝতে পারছি না। বক্তৃতা চালিয়ে যাওয়াই মনে হয় শুভ হবে। পকেটের মোবাইল টেলিফোন মিউ মিউ করছে। আমি টেলিফোন ধরেই খালার কান্না কান্না গলা শুনলাম। খালা বললেন, তোর ভাগ্যটা তো খারাপ কেন? আমি বললাম, আমার ভাগ্য খারাপ যাতে অন্য একজনের ভালো হয়। ভাগ্যের ব্যাপারও সাম্যাবস্থা নিতে কাজ করে। মন্দ ভাগ্য সমান সমান ভালো ভাগ্য। খালা ধমক দিয়ে আমাকে থামিয়ে দিয়ে বললেন, এইমাত্র রেনুর বিয়ে হয়ে গেছে। ভালো তো, ড্রাগ অ্যাডিক্টটাকে বিয়ে করেছে। আমি ছাড়া সবাই খুশি, তোর খালুও খুশি। স্বামী স্ত্রীর খুশিটাই ধর্তব্য, অন্যদের খুশি অখুশি কোনোটাই ধর্তব্য না। রেনু কি খুশি? খুব খুশি। আনন্দে একটু পরপর চোখ দিয়ে পানি পড়ছে। রেনুর মা কি বিয়েতে এসেছেন? এসেছেন। তার শরীরটা খুব খারাপ, আমার বিছানায় শুয়ে আছেন। তিনি কি খুশি? তার খুশি অখুশি বুঝতে পারছি না। সে বলেছে, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা হিমু করে দিয়েছে, এই বিয়ে অবশ্যই শুভ হবে। শরীর খারাপ হলে যা হয়, উল্টাপাল্টা কথা। তুই কোন দুঃখে অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করবি? ওনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? তুই ধরে থাক, আমি দিচ্ছি। রেনুর মা টেলিফোন ধরতে আমি বললাম, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। এই কথাটার মানে কি আপনি আমাকে বুঝিয়ে দেবেন? ভদ্রমহিলা বিড়বিড় করে বললেন, বাবা তোমাকে ধন্যবাদ, তুর্যকে আমার পছন্দ হয়েছে। তুমি ওদের জন্য কোনো এক ফাঁকে মঙ্গল কামনা করো। হাজতের প্রায় অন্ধকার ঘরে আমরা 3 জন প্রার্থনার জন্য তৈরি হয়েছি। খুর আসলাম রাজি হচ্ছিল না, তাকেও রাজি করানো হয়েছে। পিথাগোরাস বলে গেছেন 3 খুব শক্তিশালী সংখ্যা। 3-এ আছে আমি, তুমি এবং সর্বশক্তিমান তিনি। সেজন্যই ত্রিভুবন, ত্রিকাল এবং ত্রিশক্তি। কবুল বলতে হয় 3 বার, তালাক বলতে হয়
3বার। পৃথিবীর রঙও মাত্র 3টা, লাল, নীল এবং হলুদ। বাকি সব রং এই 3-এর মিশ্রণ। আমরা বললাম, হে করুণাময়, তুমি রেণু এবং তুর্যের উপর করুণা বর্ষণ করো, যেন কখনো তাদের করুণাধারার অনুসন্ধানে যেতে না হয়।